বেশি আসে, কিন্তু এটা আসলে ধারাবাধা কোনো নিয়ম থেকে আমার এখানে প্রশ্ন হতে পারে। এই যে ৩টা চ্যাপ্টার আছে পরিমাণগত রসায়ন, যেটা আমাদের কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি আর ইলেক্ট্রোকেমিস্ট্রি, আরেকটা হলো ইকোনমিক কেমিস্ট্রি। তো এর মধ্যে থেকে যেটা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, স্টয়কিওমেট্রি যে ব্যাপারগুলো আছে ওইগুলা ক্লাসে ভাইয়া যা কিছু দেখাই দিছি সাধারণত দেখতেছি। যে বছর যে আসবে না এটার প্রতি। সো আমরা বছর ছিল ৩ টা করে প্রশ্ন কিন্তু ওই শেষের চ্যাপ্টার থেকে আসছে। সো আমরা আসলে সবগুলো চ্যাপ্টারই পড়ব ইনশাআল্লাহ। এগুলোর প্রতি একটু বেশি গুরুত্ব দিব প্রথম ২ টার প্রতি। সো আমরা প্রথমে যে কথাটা বলতে চাই আমাদের অ্যাটমসফিয়ার রিলেটেড কিছু কথাবার্তা, এবং ভর্তি পরীক্ষায় দেখা যায় যে অ্যাটমসফিয়ার থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতেছে। কি টাইপের প্রশ্ন আসে অ্যাটমসফিয়ার থেকে? টেম্পারেচার আসে, প্রেশার আসে এবং কিছু ইম্পর্টেন্স আছে প্রত্যেকটা অ্যাটমসফিয়ারের। ওই ইম্পর্টেন্স গুলো কিন্তু এখান থেকে প্রশ্নে চলে আসে। ঠিক আছে? যেমন তাহলে আমরা যদি এখানে একটু প্রশ্নের টাইপ লিখি যে এখান থেকে আমার হচ্ছে কোয়েশ্চেন গুলো কেমন হবে? আমরা সবসময় একটু কোয়েশ্চেন ওয়াইজ পড়াশোনা করি, হ্যাঁ? আমার এখান থেকে কোয়েশ্চেন গুলো হবে হচ্ছে অ্যাটমসফিয়ারের কম্পোজিশন থেকে। ঠিক আছে? যেমন তোমাকে বলতে পারে যে কোনটা কত পার্সেন্ট আছে, কোনটা বেশি আছে, কোনটা কম আছে। হ্যাঁ, আমার এখান থেকে প্রশ্ন হতে পারে হচ্ছে ইম্পর্টেন্স থেকে অথবা ইম্পর্টেন্ট কোনো ইভেন্টস থেকে, হ্যাঁ? তাহলে ইম্পর্টেন্স থেকে আমার এখানে প্রশ্ন হতে পারে। এছাড়া আমার এখানে প্রশ্ন হতে পারে হচ্ছে আমরা অ্যাটমসফিয়ারে টেম্পারেচার আর হচ্ছে প্রেশারের কিছুটা চেঞ্জ দেখতে পাই। টেম্পারেচার এন্ড প্রেশার এদের কিছুটা চেঞ্জ দেখতে পাই। এগুলা থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে পরীক্ষায়। ঠিক আছে? তো তুমি যখন অ্যাটমসফিয়ার সম্পর্কে পড়বা তোমার এই ৩ টা বিষয়ের প্রতি একটু খেয়াল রাখতে হবে। সো আমরা অ্যাটমসফিয়ার মানে কি জানি? আমাদের সারাউন্ডিংস এ যা কিছু আছে সবকিছুই তো আমাদের অ্যাটমসফিয়ার, তাই না? তো এখন এই অ্যাটমসফিয়ার থেকে আমরা বলে থাকি যে আমাদের অ্যাটমসফিয়ারের একটা কম্পোজিশন হচ্ছে একটা মানে বলি যেখানে একটা মিক্সচার একটা গ্যাস থাকবে, হ্যাঁ? যেমন এখানটাতে দেখো লিখাই আছে যে অ্যাটমসফিয়ারের কম্পোজিশন হচ্ছে কি একটা গ্যাসিয়াস কম্পোনেন্ট, হ্যাঁ? মেইনলি থাকে হচ্ছে আমাদের গ্যাসিয়াস কম্পোনেন্ট। আর এই অ্যাটমসফিয়ারটা কতটুকু পরিমাণ এক্সটেন্ড করে বলা হয়ে থাকে যে আমাদের যে আর্থ সারফেস আছে এই আর্থ সারফেস থেকে 500 কিলোমিটার পর্যন্ত অ্যাটমসফিয়ারটা থাকবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি দেখো এই যে আমাদের গ্যাসিয়াস কম্পোনেন্ট আছে অ্যাটমসফিয়ারের মধ্যে এটার প্রিন্সিপাল কম্পোনেন্টটা কি? এটার প্রিন্সিপাল কম্পোনেন্টটা কিন্তু হচ্ছে নাইট্রোজেন। একটু খেয়াল রাখবো আমরা, হ্যাঁ? তাহলে প্রিন্সিপাল কম্পোনেন্ট হচ্ছে নাইট্রোজেন। এখন আমরা সবসময়ই মনে রাখতে চাই এইভাবে যে কোনটার পার্সেন্টেজ কত, এবং এটা নিয়ে অনেকে একটু কষ্ট পায় যে ভাই মুখস্থ করতে পারি না, কিন্তু এটা মুখস্থ করা সহজ। দেখো কিভাবে মনে রাখি। তুমি নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার বলো তো ভাইয়া 7, তো 7 এর পরে 8 দাও, 8 এর পরে একটা 9 দাও, তাহলে 78.9%। ঠিক আছে? আবার তোমাকে যদি বলি ভাইয়া লিখো তো ভাইয়া অক্সিজেন, তুমি লিখবা হচ্ছে এভাবে। তাহলে এটা যদি আমি অক্সিজেন লিখি 2 টা আগে দাও, ওটাকে 2 এর পরে দিলে সেটা কিরকম দেখা যায় 20, তাহলে অক্সিজেনের পরিমাণ থাকবে কত 20%। আর কার্বন ডাই অক্সাইড যেখানে 0.03% আছে এটা তো বলার অপেক্ষায় রাখে না, এটা তোমাদের মোটামুটি সবারই মুখস্থ আছে। সো দেখো ক্লাসে এই যে 3টা গ্যাস এদের কম্পোনেন্ট পার্সেন্টেজ মুখস্থ হয়েছে না? মুখস্থ করে ফেলতে হবে ক্লাসে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি আমরা এই যে আমরা বললাম যে আমাদের আর্থ সারফেস থেকে 500 কিলোমিটার পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারটা এক্সটেন্ড করা আছে। অ্যাটমসফিয়ার এক্সটেন্ডস আপ টু 500 কিলোমিটার অ্যাবাভ দ্য আর্থ সারফেস। ঠিক আছে? সো এই 500 কিলোমিটারের মধ্যে দেখা যায় যে 75% অ্যাটমসফিয়ারই হচ্ছে মানে 75% অ্যাটমসফিয়ার বা যে গ্যাসিয়াস যে মিক্সচারটা আছে এটা থাকতেছে হচ্ছে আমাদের উইদিন 11 কিলোমিটার অল্টিটিউড। অর্থাৎ 11 কিলোমিটারের মধ্যে এর 75% কিন্তু আছে। ওকে? আবার যদি বলি আমরা 30 কিলোমিটারের মধ্যে আছে হচ্ছে 99%, তাহলে বাকি যে 1% এটা কিন্তু অনেক বিশাল এরিয়া জুড়ে আছে। তাহলে দেখো মানে 30 কিলোমিটারের মধ্যে 99%, এই ইনফরমেশনগুলো পরীক্ষা কম আসে না, বাট আসতে পারে। এখন আমরা এরপরে যে ইনফরমেশনটা জানবো সেটা হলো যে কেন নিচের দিকে অ্যাটমসফিয়ারটা আছে। এটা তো তোমরা ফিজিক্সে খুব ভালো মতন পড়েছো যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে কিন্তু আমাদের এই অ্যাটমসফিয়ারটা তোমার আর্থ সারফেসের সাথে আছে। এখন এই অ্যাটমসফিয়ারের যে তোমার মানে মাস আছে সেটা কিন্তু একটু আমাদের জানতে হবে, হ্যাঁ? সেটা একটু আমাদের জানতে হবে যে টোটাল মাসটা কত এর, হ্যাঁ? গ্যাসিয়াস পার্টিকেলের টোটাল মাস কত? আমরা বলে থাকি 5 × 10 টু দি পাওয়ার 18 কেজি, এবং যেটাকে 5 × 10 টু দি পাওয়ার 15 টন বলা যেতে পারে আর কি, হ্যাঁ? তোমরা পড়েছো যে 1000 কেজি ইকুয়াল টু 1 টন। ঠিক আছে? ওকে, তারপর এখানে আরেকটা কথা লেখা আছে যে আমরা বলে থাকি যে অ্যাটমসফিয়ারিক প্রেসার অন দ্য আর্থ সারফেস ইজ তোমার 14.7 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। ঠিক আছে? এটা মনে রাখলেই হবে, বাকিটা যদি কেউ পার মনে রাখো না মনে রাখলেও খুব বেশি অসুবিধা নাই। ওকে? তাহলে এই যে ইনফরমেশন গুলা এগুলা থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে, এবং তোমার কিন্তু এগুলা ক্লাসেই পড়া মানে শেষ হয়ে যেতে হবে আর কি, এরকম ভাবে। ওকে, তারপর দেখো উইথ দা ইনক্রিজ ইন দা অল্টিটিউড, মানে অল্টিটিউড যত বাড়তেছে দেখা যায় যে এয়ারের ডেনসিটি তত ডিক্রিজ হচ্ছে। এটা তো অলরেডি আমরা একটু আগে বললাম, কারণ নিচের দিকে ডেনসিটি বেশি দেখি তো টোটাল যে এয়ার আছে বা টোটাল যে অ্যাটমসফিয়ার আছে তার 75% হচ্ছে কতটুকুর মধ্যে থাকে আমাদের 11 কিলোমিটারের মধ্যে থাকে আর কি, হ্যাঁ? আচ্ছা, এরপর দেখো যে আমরা বলে থাকি যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা এটা হচ্ছে কি সি লেভেল, এটা তো আমরা একটা তোমার হচ্ছে বেস ধরে নিই যে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসারটা সি লেভেলে হিসাব করব। সি লেভেলে এটা কত থাকে 760 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে? অথবা এই 760 মিলিমিটার অফ মার্কারিকে আমরা আবার বলতে পারি হচ্ছে 1 atm প্রেসার। ঠিক আছে? মানে এটা দেখা যায় যে 15 কিলোমিটার অল্টিটিউডে যদি যাই আমরা সেটা হয়ে যায় হচ্ছে 3 × 10⁻⁷ atm। এগুলা এত ইম্পর্টেন্ট না, গ্রিন কালিতে আছে তো জাস্ট তুমি একবার রিডিং দিবা, কিন্তু তোমার এই ইনফরমেশন গুলো মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। ঠিক আছে? তাহলে চলো পরেরটা যাই। এখন দেখো যে আমরা বলে থাকি যে আমাদের অ্যাটমসফিয়ারকে আমরা বেসিক্যালি দুইটা রিজিয়নে ভাগ করি। আমাদের অ্যাটমসফিয়ারকে আমরা বেসিক্যালি দুইটা রিজিয়নে ভাগ করি অ্যাকর্ডিং টু কম্পোনেন্ট। আবার আমরা এটাকে টেম্পারেচার আর প্রেসারের উপর বেস করে আমরা এটাকে চারটা রিজিয়নে ভাগ করতে পারি। টেম্পারেচার প্রেসারের উপর বেস করে আমরা কয়টা রিজিয়নে ভাগ করি? আমরা হচ্ছে 4 রিজিয়নে ভাগ করি। চলো আমরা 4 রিজিয়নের ইনফরমেশনগুলো একদম শর্টকাট করে পড়ে ফেলি। তো প্রথমেই আমাদের যে রিজিয়নটা আছে তার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে? তাহলে প্রথমে আছে হচ্ছে ট্রপোস্ফিয়ার। ওকে? আচ্ছা, তারপরে আছে হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। তাহলে প্রথমে আছে হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর আছে হচ্ছে কি স্ট্রাটোস্ফিয়ার। ওকে? আচ্ছা, তারপর আছে হচ্ছে আমাদের তোমার মেজোস্ফিয়ার। ঠিক আছে? তারপর আছে হচ্ছে মেজোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেজোস্ফিয়ার এবং লাস্ট ওয়ান থাকবে হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার। লাস্ট ওয়ান থাকবে হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার। ওকে, এখন এদের কি কি শেখা লাগবে আমাদের? এদের থেকে শেখা লাগবে যে তোমার কতটুকু অল্টিটিউডে আমরা এটাকে ট্রপোস্ফিয়ার বলবো, কখন আমরা এটাকে স্ট্রাটোস্ফিয়ার বলবো, কখন আমরা এটাকে মেসোস্ফিয়ার বলবো, এই জিনিসগুলো সম্পর্কে একটু জানতে হবে। আমি তোমাদেরকে যখনই কোনো এরকম নিউমেরিক্যাল ভ্যালু পড়তে হয় আমি হেল্প করি তোমাদেরকে যে হ্যাঁ এটা কিভাবে সহজে মনে রাখা যায়। তো সেরকম কিছু কথাবার্তা আমি এখানে বলবো, তোমরা জাস্ট মনে রাখবা যে 15, ঠিক আছে, 50, 85। ঠিক আছে? এতটুকু মনে রাখবা 15, 50, 85। অর্থাৎ টপো হচ্ছে কি 0 থেকে 15 কিলোমিটার, তাহলে আপ টু 15 কিলোমিটার হচ্ছে আমাদের টপো। তাহলে দেখো 15 টু 50 কিলোমিটার এটা কি হবে? স্ট্রাটো। তাহলে দেখো 50 টু 85 কিলোমিটার এটা কি হবে? মেজো। তাহলে দেখো 85 টু 500, তোমরা যেটা আগে শিখছো 500 এ গিয়ে শেষ হয়ে যায়, তাহলে 85 টু 500 কিলোমিটার এই পর্যন্ত থাকবে হচ্ছে থার্মোস্ফিয়ার। তাহলে কি দেখো মুখস্থ হয়ে গেল না? মুখস্থ কিন্তু আমাদের এটা হয়ে গেল, এখানে কিন্তু মুখস্থ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এবারে আসি আমরা আরেকটা ব্যাপারে, সেটা হলো কি যে তোমার টেম্পারেচার। দেখা যায় যে এই যে ট্রপোস্ফিয়ার এখানটাতে হচ্ছে আমাদের টেম্পারেচারটা হচ্ছে ডিক্রিজ করে যায়। টেম্পারেচারটা কি করে যায়? আস্তে আস্তে ডিক্রিজ করে যায়। কেন ভাইয়া টেম্পারেচার ডিক্রিজ করে যায়? এখানে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হলো কি ল্যাপস রেট। ল্যাপস রেট। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে ল্যাপস রেট এল আর, আমি সংক্ষেপে লিখলাম এল আর, এখানটাতে হচ্ছে পজিটিভ। পজিটিভ ল্যাপস রেট কথাটার মানে কি? কথাটার মানে হলো অল্টিটিউড বাড়ার সাথে সাথে টেম্পারেচার ডিক্রিজ করা। অল্টিটিউড বাড়ার সাথে সাথে যদি টেম্পারেচার ডিক্রিজ করে আমরা ওটাকে বলি কি ল্যাপস রেট পজিটিভ। এন্ড এখানে টেম্পারেচার কতখানি ডিক্রিজ করে বলা হয়ে থাকে যে 7 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার, অর্থাৎ প্রতি কিলোমিটারের জন্য 7 ডিগ্রি সেলসিয়াস এই পরিমাণ করে হচ্ছে এটা আস্তে আস্তে কি হয় তোমার হচ্ছে
কমতে থাকে। স্ট্রাটোস্ফিয়ারে দেখা যায় যে আমাদের ল্যাপস রেটটা নেগেটিভ হয়। ল্যাপস রেটটা কি হয়? নেগেটিভ হয়। ল্যাপস রেট নেগেটিভ। নেগেটিভ ল্যাপস রেট মানে কি? টেম্পারেচার হচ্ছে ইনক্রিজ হচ্ছে। হ্যাঁ? টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে। ওকে, এখন দেখো এখান থেকে দেখা যায় যে আমাদের ট্রপোস্ফিয়ারে টেম্পারেচার, হ্যাঁ? আমরা বলি যে আমাদের তোমার এভারেজ টেম্পারেচারটা থাকে হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস আরকি। তো এটা আস্তে আস্তে কমতে দেখা যায় যে লোয়েস্ট টেম্পারেচার হয় এখানে হচ্ছে 55 ডিগ্রি সেলসিয়াস। এই পরিমাণ হয় লোয়েস্ট। স্ট্রাটোস্ফিয়ারে গিয়ে এটা বাড়তেছে। বাড়তে এটার এই যে তোমার 50 কিলোমিটারের মধ্যে গিয়ে এটা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। আর এটা 15 কিলোমিটারে গিয়ে -55 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। ওকে? আচ্ছা, এরপর দেখো মেজোস্ফিয়ারের মধ্যে গিয়ে দেখা যায় যে টেম্পারেচার এখানে আবার হচ্ছে কি কমতেছে। টেম্পারেচার যদি কমে ল্যাপস রেটকে কি বলি আমরা? পজিটিভ বলি। তো টেম্পারেচার কমতে এই যে 85 কিলোমিটার রেঞ্জ, এই 85 কিলোমিটারের মধ্যে গিয়ে এটা হয়ে যায় হচ্ছে -93 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? -93 ডিগ্রি সেলসিয়াস। এরপর টেম্পারেচার আর কমে না। এরপর টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেই থাকে। বাড়তে দেখা যায় যে একটা সময় 1487 ডিগ্রি সেলসিয়াস এরকম পর্যায়ে পৌঁছে যায়। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে আমাদের ল্যাপস রেটটা কি হবে? ল্যাপস রেটটা হবে হচ্ছে নেগেটিভ ল্যাপস রেট। ঠিক আছে? এখন তোমরা বলো তো তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত ভাইয়া যে কথাগুলো বললাম এগুলো থেকে একটু বলো তো তাহলে আমাদের লোয়েস্ট টেম্পারেচার আমরা কোন স্ফিয়ারে পাবো? মানে হুইচ রিজিয়ন হ্যাজ লোয়েস্ট টেম্পারেচার অফ অ্যাটমসফিয়ার? কোন রিজিয়নে পাবো বলো? লোয়েস্ট টেম্পারেচারটা আমরা কোন রিজিয়নে পাবো? ঝটপট বলে ফেলো। মেজোস্ফিয়ার। ভেরি গুড, মেজোস্ফিয়ার। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে লোয়েস্ট টেম্পারেচারটা কত? এটাও কিন্তু তোমার পরীক্ষায় কোশ্চেন হতে পারে। তাহলে কত সেটা বলে ফেলো তো, ঝটপট বলে ফেলো তো। এই যে দেখো আমরা বলেছি এটা -93 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন তুমি দেখো তোমাকে যদি প্রশ্নে -93 ডিগ্রি সেলসিয়াস না দেয়, যদি এটাকে কেলভিনে বলে দেয় তাহলে বলো তো এটা কেলভিনে কত হয়ে যাবে? কেলভিন স্কেলে কত হবে এটা বলো তো? তোমরা তো অলরেডি জানো। হ্যাঁ? কেলভিনে কিভাবে কনভার্ট করতে হয় তোমরা অলরেডি জানো। তোমরা আমাকে দেখাও তো এটা কেলভিনে কত হবে? ঠিক আছে, ভেরি গুড। কেলভিন এটা হয়ে যাবে হচ্ছে তোমার 280 কেলভিন। ঠিক আছে? এটা মানে হচ্ছে মানে সরি 180 কেলভিন, 180 কেলভিন। ঠিক আছে? ওকে, এখন এরপরে এখান থেকে আমাদের আর কি প্রশ্ন আসবে? এরপরে আমাদের এখান থেকে আরো কিছু প্রশ্ন লাগবে। সেই প্রশ্নগুলো হচ্ছে তোমার এমসিকিউতে আসে। যেমন আমরা কোথায় থাকি? আমরা থাকি হচ্ছে ট্রপোতে। ঠিক আছে? তাহলে যে আমরা দেখো যত ন্যাচারাল ইভেন্ট যত কিছু আছে, হ্যাঁ? সেই ন্যাচারাল ইভেন্ট গুলো কোথায় হয়? ন্যাচারাল ইভেন্ট গুলো হবে হচ্ছে আমাদের এই ট্রপোস্ফিয়ারে। ঠিক আছে? তাহলে সাইক্লোন, স্টর্ম, হ্যাঁ? এগুলো কোথায় হবে? এগুলো হচ্ছে আমাদের এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই হয়ে থাকবে আরকি। ঠিক আছে? এই কারণে আমরা এই ট্রপোস্ফিয়ারকে কিন্তু বলে থাকি স্টর্ম স্ফিয়ার। ঠিক আছে? এই কারণে আমরা এটাকে বলে থাকি কি স্টর্ম স্ফিয়ার। ঠিক আছে? ওকে, এখন স্ট্রাটোস্ফিয়ার এখান থেকে মনে রাখতে হবে এখানে হচ্ছে আমাদের সেই ওজোন লেয়ার আছে। ঠিক আছে? ওজোন লেয়ার কি করে? আমাদেরকে ইউভি রে থেকে প্রোটেক্ট করে থাকে। ওজোন লেয়ার কি করে? আমাদেরকে ইউভি রে থেকে প্রোটেক্ট করে রাখে। এতটুকু বুঝা গেল? ওকে, তাহলে মোটামুটি এখান থেকে আরো দুইটা ইনফরমেশন আমাদের লাগবে, সেটা হলো এরোপ্লেন। হ্যাঁ, এরোপ্লেন রিলেটেড কিছু কথাবার্তা। দেখো বলে পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে জেট প্লেন, হ্যাঁ? জেট প্লেন হচ্ছে তোমার রানস থ্রু হুইচ রিজিয়ন? অ্যানসার শুড বি স্ট্রাটোস্ফিয়ার। ঠিক আছে? বাট যদি এরকম আসে যে প্যাসেঞ্জার এয়ারক্রাফট বা প্যাসেঞ্জার নরমাল যদি এরোপ্লেন আসে, এরোপ্লেন কিন্তু ট্রপোস্ফিয়ার। ঠিক আছে? নরমাল এরোপ্লেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে এরোপ্লেন হচ্ছে রানস থ্রু ট্রপোস্ফিয়ার। এটা কিন্তু ভুল করবে না। এরোপ্লেন রানস থ্রু ট্রপোস্ফিয়ার। আর যদি এরকম আসে যে জেট প্লেন, জেট প্লেনের জন্য হবে হচ্ছে আমাদের তোমার স্ট্রাটোস্ফিয়ার, এরোপ্লেন ট্রপোস্ফিয়ার। ঠিক আছে? এটা তো তোমরা অনেকেই যারা মানে এরোপ্লেনে যারা ট্রাভেল করেছো তোমরা কিন্তু দেখেছো বা ছবিতেও কিন্তু দেখা যায় অনেকের যে হ্যাঁ এরোপ্লেনের যে উইন্ডো ভিউ থাকে, উইন্ডো দিয়ে কিন্তু আমরা কি দেখতে পাই? ক্লাউড দেখতে পাই। তাহলে ক্লাউডটা কোন রিজিয়নে থাকবে? ক্লাউড কি একটা ন্যাচারাল ইভেন্ট না? ন্যাচারাল ইভেন্ট যদি হয়ে থাকে তাহলে সেটা কোন রিজিয়নে থাকবে? সেটা তাহলে আমাদের ট্রপোস্ফিয়ারের মধ্যেই থাকবে। ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের এই জিনিসগুলো পড়া হয়েই গেল। এখান থেকে আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হলো এই যে আমাদের যে প্রথম 3টা রিজিয়ন, হ্যাঁ? এই 3টা রিজিয়ন হচ্ছে আমাদের হোমোস্ফিয়ার। অর্থাৎ যদি আমরা এখানে অ্যাটমসফিয়ারের কম্পোজিশন চিন্তা করি, কম্পোজিশন চিন্তা করলে দেখা যায় যে এই 3টা রিজিয়নের মধ্যে কম্পোজিশনে চেঞ্জ আসে না। বাট এই থার্মোস্ফিয়ার যেটা আছে এটাকে বলি আমরা হেটেরোস্ফিয়ার। কেন আমরা এটাকে হেটেরোস্ফিয়ার বলি? কারণ এখানে কম্পোজিশনে কিছুটা চেঞ্জ আসে। ওকে, তাহলে দেখো তোমার বেসিক পড়া কিন্তু এতটুকু পড়া। এখন দেখো বইতে দেখি আমরা কত কিছু পাই এখান থেকে। আরেকটা জিনিস এখান থেকে লাগবে আমাদের, সেটা হলো যে এই যে থার্মোস্ফিয়ার যেটা আছে এই থার্মোস্ফিয়ারের আবার কয়েকটা পার্ট আছে। এটার মধ্যে হচ্ছে আয়োনোস্ফিয়ার থাকে, হ্যাঁ? ম্যাগনেটোস্ফিয়ার থাকে, এক্সোস্ফিয়ার থাকে। তাহলে আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আরেকটা হলো ম্যাগনেটোস্ফিয়ার। এখন তুমি দেখো এই যে যেটা আমাদের আয়োনোস্ফিয়ার এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ভাইয়া এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট? তার পেছনে কারণ হলো এই আয়োনোস্ফিয়ারের মধ্যে আমাদের হচ্ছে তোমার যে রেডিও ওয়েভ যেটা আছে সেটা হচ্ছে রিফ্লেকশন হয়। তাহলে রেডিও ওয়েভ কোথায় রিফ্লেকশন হয়? আয়োনোস্ফিয়ারে রিফ্লেকশন হয়। ঠিক আছে? আচ্ছা, এখন এই ইনফরমেশনটা আমাদের হাজারি স্যারের বই নাই, বাট এটা কিন্তু মেডিকেলে আসা একটা ইনফরমেশন। ঠিক আছে? তো কবি স্যারের বই আছে, তোমরা তোমাদের বইতে লিখে রাখবা আর কি এরকম ভাবে যে আয়োনোস্ফিয়ার এটার মধ্যে একটা স্পেশাল একটা রিজিয়ন থাকে যেটাকে বলা হয় কেনিলি হেভিসাইড স্ফিয়ার বা কেনিলি হেভিসাইড লেয়ার, এরকম কিছু একটা বলা হয়। ঠিক আছে? কেনিলি হেভিসাইড লেয়ার, আমি সংক্ষেপে কেনিলি লেয়ার লিখে দিলাম আর কি। হ্যাঁ, এই যে কেনিলি লেয়ার বা কেনিলি হেভিসাইড লেয়ার যেটা আছে এর মেইন ফাংশন কি? এটা হচ্ছে আমাদের যে রেডিও ওয়েভ আছে বা টেলিভিশন ওয়েভ আছে সেটাকে কি করতে পারে? রিফ্লেকশন করতে পারে আর কি। ধরো আমি একটা রেডিও ওয়েভ ঢাকা থেকে চট্টগ্রামে পাঠাবো, তো এটা কিন্তু সরাসরি ঢাকা থেকে চট্টগ্রামে চলে যাবে না। এটা ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় ঢাকা থেকে এটা শুরুতে যাবে হচ্ছে আমাদের আয়োনোস্ফিয়ারে, আয়োনোস্ফিয়ার থেকে রিফ্লেকশন হয়ে তারপর চট্টগ্রামে যাবে, এই জিনিসটাই। ওকে, আচ্ছা, তাহলে দেখো এটা কি হবে অ্যান্সার? ইন হুইচ অ্যাটমসফিয়ার লেয়ার সাইক্লোন ইজ ক্রিয়েটেড? তাহলে সাইক্লোন কোথায় ক্রিয়েটেড হয় বলো তো তোমরা? এটা কিন্তু মেডিকেল ডেন্টালে আসছে প্রশ্ন। হ্যাঁ, 1920 তে আসছে প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন। হ্যাঁ, বলো সাইক্লোন কোথায় ক্রিয়েটেড হয়? ভেরি গুড, ট্রপোস্ফিয়ার। ওকে, আচ্ছা, এখন দেখি আমরা ট্রপোস্ফিয়ারে বইয়ে কি লিখছে। তাহলে দেখো বইতে লিখছে যে এটা 15 কিলোমিটার পর্যন্ত আছে, 7 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটারে কমতেছে। এটা টেম্পারেচার কমতে দেখা যায় যে একটা সময় -55 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় এবং এখানে সাইক্লোনিক স্টর্ম হয়। এজন্য এটাকে বলি আমরা স্টর্ম স্ফিয়ার। এই যে এটাকে বলি আমরা স্টর্ম স্ফিয়ার। কারণ এটাকে যেহেতু স্টর্ম স্ফিয়ার বলেছি তাহলে নিশ্চয়ই কাম স্ফিয়ার বলতে কোনো একটা কিছু আছে। সেই কাম স্ফিয়ারটা হচ্ছে আমাদের স্ট্রাটোস্ফিয়ার। এগুলা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। হুইচ ওয়ান ইজ কাম স্ফিয়ার? হুইচ ওয়ান ইজ কাম স্ফিয়ার? হুইচ ওয়ান ইজ স্টর্ম স্ফিয়ার? হুইচ ওয়ান ইজ কাম স্ফিয়ার? হুইচ ওয়ান ইজ স্টর্ম স্ফিয়ার? ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখি আমরা এখান থেকে এই যে দেখো ল্যাপস রেট পজিটিভ ল্যাপস রেট বলতে আমি কি বুঝি? আমি কিন্তু অলরেডি বলে দিছি ল্যাপস রেট পজিটিভ মানে হচ্ছে টেম্পারেচার ডিক্রিজ করা। ঠিক আছে? তাহলে স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে কি থাকে? আমরা বলেছি ওজোন লেয়ার থাকে। তাহলে এটার মেইন কম্পোনেন্ট হচ্ছে আমাদের ওজোন লেয়ার। তো এই ওজোন লেয়ারটার মেইন ফাংশন কি? এটা হচ্ছে ইউভি রে প্রোটেক্ট করে এবং এটাকে বলা হয়ে থাকে যে আমব্রেলা অফ আর্থ। ঠিক আছে? ওকে, তারপর দেখো মেজোস্ফিয়ারের টেম্পারেচারটা হচ্ছে কি হয়? একদম লোয়েস্ট টেম্পারেচার হয় এবং এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং এখানে দেখো ল্যাপস রেট কি আছে? পজিটিভ ল্যাপস রেট মানে কি? টেম্পারেচার ডিক্রিজ করেছে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো যে স্ট্রাটোস্ফিয়ার যেটা ছিল ল্যাপস রেট কিরকম ছিল? নেগেটিভ। আমরা বলেছি না ল্যাপস রেট এখানে নেগেটিভ হবে। ওকে, তাহলে এখান থেকে যা যা দাগানো লাইন আছে সব কিন্তু আমরা বোর্ডে পড়ে নিয়েছি। ওকে, আচ্ছা, এখন এই জায়গাটাতে একটু দেখি আমরা প্রেসার কিন্তু আস্তে আস্তে কমছে সবসময়, কিন্তু দেখো প্রেসার কিন্তু আস্তে আস্তে কমছে। ঠিক আছে? অর্থাৎ অল্টিটিউড যত বেশি হয়েছে প্রেসার কিন্তু আস্তে আস্তে কমছে সবসময়, কিন্তু টেম্পারেচার কখনো কমছে কখনো বাড়ছে, কখনো কমছে কখনো বাড়ছে। কোন স্ফিয়ারে টেম্পারেচার বাড়ছে, কোন স্ফিয়ারে টেম্পারেচার কমছে, এগুলো কিন্তু আমরা ক্লাসেই পড়ে ফেলছি। ঠিক আছে? ওকে, এবার দেখো থার্মোস্ফিয়ারে বলা হয়ে থাকে যে টেম্পারেচারটা হচ্ছে কত কেলভিন? 2000 কেলভিন পর্যন্ত হতে পারে।
পারে এরকম বলা হয়। এবং এখানে আমরা বলেছি যে তোমার এটা হলো হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ার মানে এখানে অনেক রকমের গ্যাস থাকবে এবং এখানে কিছু আয়ন থাকতে পারে, যেমন অক্সিজেন আয়ন, নাইট্রোজেন আয়ন, নাইট্রোজেন অক্সাইড আয়ন, হ্যাঁ, মানে নাইট্রোজেন আয়ন, হ্যাঁ, আচ্ছা, অক্সিজেন O2 প্লাস আয়ন, হাইড্রোজেন আয়ন, হিলিয়াম, এসব কিন্তু এখানে থাকতে পারে। এবং এগুলা ইউজুয়ালি বলা হয় আয়নোস্ফিয়ারে আছে। আয়নোস্ফিয়ারের নাম কেন আয়নোস্ফিয়ার হলো? কারণ এখানে এত বেশি টেম্পারেচার থাকে যে এই বেশি টেম্পারেচারের মধ্যে তোমার কোন একটা এলিমেন্ট নরমাল স্টেটে থাকতে পারে না, এটা তখন আয়নে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো আয়নে কনভার্ট হয়ে যায় দেখে আমরা এই রিজিয়নটাকে বলে থাকি হচ্ছে আয়নোস্ফিয়ার। ওকে, আচ্ছা, এরপর দেখো তাহলে এক্সোস্ফিয়ারে আমরা কি পাই? হাইড্রোজেন, হিলিয়াম, দুইটা কথা খুব ভালো মতো মনে রাখবা। এক্সোস্ফিয়ারে আমরা কি পাই? হাইড্রোজেন আর হিলিয়াম পাই। ঠিক আছে, ওকে, তাহলে এই যে আগের যে পেজের যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো কিন্তু আমাদের বোর্ডে কভার হয়ে গেছে, মানে আমরা পড়ে নিছি। এছাড়া এই বক্সটা ট্রিপল স্টার দিয়ে দাগায় রাখবা। এই বক্স থেকে অতীতে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে, সো তোমাদেরও কিন্তু আসতে পারে। তাহলে যে 15 কিলোমিটার, 15 থেকে 50, 50 থেকে 40, 85, 85 থেকে 500 পড়া শেষ আমাদের। প্রেসার দেখো আস্তে আস্তে কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। টেম্পারেচার ডিক্রিজ, টেম্পারেচার ইনক্রিজ, টেম্পারেচার ডিক্রিজ, টেম্পারেচার ইনক্রিজ। ঠিক আছে, ওকে, তাহলে এই তিনটা হচ্ছে আমাদের হোমোস্ফিয়ার আর এটা হচ্ছে আমাদের হেটেরোস্ফিয়ার। ঠিক আছে, তো হেটেরোস্ফিয়ারের প্রাইমারি কম্পোনেন্ট কি কি, সেকেন্ডারি কম্পোনেন্ট কি কি, এগুলো পড়বা। আর হোমোস্ফিয়ারে তো তোমরা জানোই যে প্রাইমারি কম্পোনেন্ট হচ্ছে আমাদের নাইট্রোজেন, অক্সিজেন, হ্যাঁ, এই দুইটা। এছাড়া সেকেন্ডারির মধ্যে আর বাদ বাকি সবগুলো থাকবে। হেটেরোস্ফিয়ারের মধ্যে প্রাইমারি আছে নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, হ্যাঁ, মানে যেটাকে বলি আমরা অ্যাটমিক অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন, সবাই আছে প্রাইমারির মধ্যে। সেকেন্ডারির মধ্যে কারা আছে? এগুলো এমসিকিউ প্রশ্ন আসতে পারে, সো ভাই এটা পড়তে হবে। হ্যাঁ, ওকে, আমরা সামনে আগাই। এখন দেখো এটাকে বলি স্টর্মস্ফিয়ার, এটাকে বলি কামজোন, মেজোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এখান থেকে এই মেডিটিক্সের ছবিটা আনার উদ্দেশ্য হলো মেডিকেলে আসা কিছু প্রশ্ন আগেই দেখাই দেওয়ার জন্য। হ্যাঁ, মেডিকেলে আসা কিছু প্রশ্ন আগেই দেখাই দেওয়ার জন্য। এই যে ক্যানেলি হেভিসাইড রিজিয়ন বা ক্যানেলি হেভিসাইড লেয়ার, এটা থাকে কোথায়? আয়নোস্ফিয়ারের মধ্যে। রিফ্লেক্স রেডিও ওয়েভ, এটা মেডিকেলে আসা একটা লাইন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের হাজারি স্যারের বইতে নাই, সো তোমরা এটা একটু লিখে রাখবা। আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা কথা বলছিলাম যে এয়ারক্রাফট মুভস থ্রু দিস রিজিয়ন। যদি নরমাল এয়ারক্রাফট বলে, এর সাথে যদি কোনো অ্যাডজেক্টিভ না থাকে বা কোনো কিছু না থাকে, তখন আমরা বলবো যে এটা তোমার ট্রপোস্ফিয়ার হবে आंसर। বাট যদি প্রশ্নে বলে দেয় জেট প্লেন মুভ, হ্যাঁ, জেট প্লেনগুলো কিন্তু মুভ করবে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। জেট প্লেন থাকলে স্ট্র্যাটোস্ফিয়ার, শুধু এয়ারক্রাফট বা এরোপ্লেন যদি থাকে তখন আমরা উত্তর করব ট্রপোস্ফিয়ার। ওকে, আচ্ছা, তারপর তারপর আরো কিছু ইনফরমেশন আসছে, আমরা আস্তে আস্তে বলি। মেজোস্ফিয়ারে তো আমরা বলেছি যে এটা তো কোল্ডেস্ট স্টেটে পৌঁছায়। হ্যাঁ, এই যে নতুন কিছু ইনফরমেশন দেখো, তোমার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, স্পেস স্টেশনটা কোথায় থাকে? স্পেস স্টেশনটা থাকে হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ারের মধ্যে। ওকে, এখানে হাইড্রোজেন, হিলিয়াম মেইনলি থাকে। এটাকে বলা হয় হচ্ছে অ্যাপ্লেশন লেয়ার। কেন এটাকে অ্যাপ্লেশন লেয়ার বলা যেতে পারে? রেডিও ওয়েভকে তোমার হচ্ছে এটা রিফ্লেক্ট করে। দুই বই দুই রকম লিখছে। আমাদের যে বাংলা ভাষণের কবি স্যারের বই আছে সেখানে বলেছে ক্যানেলি হেভিসাইড, একটা বলেছে অ্যাপ্লেশন লেয়ার, একটা ঘোষাল লিঙ্কন স্যার, এরকম কিছু কিছু বই লেখা আছে হয়তো বা। ওকে, তোমার ভাইয়া যে জায়গাগুলোতে মার্ক করেছে মেডিটিক্সের, এই জায়গাগুলো পড়বা। তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে ভাইয়া মেডিটিক্স কিভাবে পড়বো, সব পড়তে হবে কিনা? দেখো মেডিটিক্সে কিন্তু আমাদের সব পড়তে হয় না। কিছু জায়গাতে কিন্তু আমাদের মেডিটিক্স পড়া সবার জন্য কর্তব্য, মানে সবার জন্য পড়তে হবে মেডিকেলে ভালো করতে গেলে আর কি। হ্যাঁ, সব পড়তে হবে না, বাট কিছু জায়গাতে পড়তে হবে। এখন তাহলে তোমরা এই কুইজটা উত্তর করো তো, আমরা কিন্তু মাত্র এটা পড়েছি। ঠিক আছে, আমরা মাত্র এটা পড়েছি, তোমরা একটু এই কুইজটা আমাকে উত্তর করে জানাই দাও। হুইচ অ্যাটমসফেরিক জোন রিফ্লেক্টস রেডিও ওয়েভ ফ্রম আর্থ সারফেস? আর্থ সারফেস থেকে রেডিও ওয়েভ কোনটাকে রিফ্লেক্ট করে? কোনটা রেডিও ওয়েভকে রিফ্লেক্ট করে? ঝটপট জানাই দাও। মাত্র একটা স্লাইড আগে যা কিছু পড়ছি ওইটারই রেসপন্স নিচ্ছি, তাতেও যদি তোমাদের এত ভুল হয়। ঠিক আছে, আর সময় দিব না। দেখো মাত্র পড়ে আসছি না আমরা আয়নোস্ফিয়ার, কারণ কি এটার মধ্যে কি আছে বলছি যে ক্যানেলি হেভিসাইড আছে, হ্যাঁ, আয়নোস্ফিয়ার হবে आंसर। ওকে, আচ্ছা, সাইক্লোন এন্ড স্টর্ম সার্জ, এখান থেকে জাস্ট দুইটা জিনিস পড়বা। একটা হচ্ছে যে তোমার এই স্টর্ম সার্জের মানে তোমার প্রিরিকুইজিশন আছে আর কি, মানে কখন, মানে কন্ডিশন আছে, কন্ডিশনটা পড়তে হবে। টেম্পারেচার কত হইতে হবে আর হচ্ছে তোমার প্রেসারটা কত হইতে হবে, এটাই বেসিক্যালি লাগে আর কি। হ্যাঁ, আর বাদ বাকিগুলো খুব ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন না। তাহলে দেখো প্রথম লাইনে যেটা দেখানো আছে এটা জাস্ট রিডিং দিবা। টেম্পারেচার, প্রেসার, ডেনসিটি অফ দ্য এয়ার, ওয়াটার ব্যাপার, এগুলোর সাথে ডিপেন্ড করে। হ্যাঁ, মানে তোমার অ্যাটমসফিয়ারিক যে চেঞ্জ আছে বা এগুলো ইফেক্টের উপর ডিপেন্ড করে আর কি। এখন কিছু নতুন ইনফরমেশন, সাইক্লোন যেটা হচ্ছে সিতে হয় এটাকে টাইফুন বা হারিকেন বলা যেতে পারে আর কি। আর যেটা ল্যান্ডে হয় এটাকে বলি আমরা টর্নেডো। বাংলাদেশের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের সাউথ বেঙ্গল মানে কক্সবাজার, খুলনা, বরিশাল, ওই রিজিয়নে যেটা হবে সেটাকে কি বলবো আমরা? সাইক্লোন, কারণ এটা হচ্ছে আমাদের মানে সি কোস্টাল রিজিয়নে আছে আর কি। আর যদি আমরা নর্থ বেঙ্গলের কথা চিন্তা করি, রংপুর, দিনাজপুর, এসব জায়গাতে কি হবে? টর্নেডো হয়। ঠিক আছে, এবং আমরা সেটা বাংলা ভাষায় বলি কাল বৈশাখী। বাংলা ভাষার বইতে এভাবেই লেখা আছে, কাল বৈশাখী ঝড় বলা হয়। ঠিক আছে, তো তোমরা একটু এটা মনে রাখো আর কি। হ্যাঁ, টর্নেডো ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসে টর্নেডো দিয়ে আসবে, বাট কাল বৈশাখী কথাটা তোমরা একটু মনে রাখবা। এই যে কজেস অফ দ্য সাইক্লোন ফরমেশন, এটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখান থেকে আমরা কি পড়বো? টেম্পারেচার এটলিস্ট 27 ডিগ্রি সেলসিয়াস। আর প্রেসার, প্রেসার কতটুকু হইতে হবে? দেখা যায় যে লো অ্যাটমসফিয়ারিক প্রেসার। আচ্ছা, এটা প্রেসারটা কি লো হবে নাকি হাই হবে? এটা কিন্তু জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যায়। কিভাবে কমন সেন্স অ্যাপ্লাই করলে হয়ে যায় তুমি চিন্তা করো। দেখো যখন কোনো একটা ঘূর্ণিঝড় হয়, কিছুদিন আগে মনে হয় একটা ঘূর্ণিঝড় আসছিল, তখন আমরা যে আমাদের যে নিউজ ব্রডকাস্টিং আছে সেখানে কি দেখতে পাই? বলে না যে তোমার নিম্নচাপ, নিম্নচাপ, সমুদ্রের নিম্নচাপ হচ্ছে নিম্নচাপ, মানে কি? প্রেসার কম। তাহলে তোমরা মনে রাখবা যে প্রেসার কম হতে হয়, টেম্পারেচার বেশি হতে হয়। ওকে, এবার দেখি আমরা গ্যাসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো জাস্ট রিডিং দিবা। গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে জাস্ট একবার রিডিং দিবা, যে সেই পেন ভলিউম, কম্প্রেসিবিলিটি, থার্মাল এক্সপেনশন, ডেনসিটি, হ্যাঁ, ফর্মেশন অফ দ্য হোমোজেনাস মিক্সচার। গ্যাস সবসময় হোমোজেনাস মিক্সচার ফর্ম করে, জাস্ট একবার রিডিং দিবা। এরপর আসো গ্যাসিয়াস ল। গ্যাসিয়াস ল গুলোর জন্য আমাদেরকে জানতে হবে হচ্ছে গ্যাসের জন্য ভেরিয়েবল কারা। বেসিক্যালি তিনটা ভেরিয়েবল কাজ করে, প্রেসার, ভলিউম, টেম্পারেচার। তার সাথে আরেকটা আছে হচ্ছে মোল নাম্বার। প্রেসার, ভলিউম, টেম্পারেচার, একটা হলো কি? মোল নাম্বার। ঠিক আছে, তো আমরা গ্যাসের যে লগুলা পড়বো ইউজুয়ালি বলা হয়ে থাকে যে তোমার এই গ্যাস লো গুলা আইডিয়াল গ্যাসের জন্য তোমার অ্যাপ্লিকেবল। বাট এই গ্যাস লো আমরা যে কোনো গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, তবে তখন টেম্পারেচারটা হচ্ছে অনেক বেশি হতে হবে, ভেরি হাই টেম্পারেচার, এবং প্রেসারটা হচ্ছে খুব লো হতে হবে, প্রেসারটা হচ্ছে খুব লো হতে হবে। তাহলে দেখো আমাদের যে গ্যাসিয়াস ল গুলার অ্যাপ্লিকেবল তখনই হবে যখন প্রেসারটা লো হবে, টেম্পারেচার হাই হবে। এই কথাটা একটু মনে রাখতে পারো, এটা ইম্পর্টেন্ট দুইটা কন্ডিশন। ওকে, কখন গ্যাসিয়াস ল গুলা সব ধরনের গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল হয়, এই কথাবার্তাগুলো এখানে লেখা আছে। এখন আমরা গ্যাসের যে ল, এগুলো বেসিক্যালি পরীক্ষার প্রশ্ন আসবে হচ্ছে প্রবলেম বেস প্রশ্ন, মানে ম্যাথমেটিক্যাল হতে পারে, কিছু কনসেপচুয়াল প্রশ্ন এখান থেকে কিন্তু হতে পারে। তো সেই জায়গা বিবেচনা করে আমরা যখন পড়তে যাবো তখন আমাদের এই যে ভলিউম, প্রেসার, টেম্পারেচার, এই ভ্যারিয়েবলগুলো কিভাবে এক্সপ্রেশন করি, এদের কি কি ইউনিটস আছে, ওই ইউনিটগুলোর মধ্যে এদের রিলেশনটা কেমন হয়, সেই ধরনের ব্যাপারগুলোর সাথে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন আমরা যদি বলি যে ভলিউম,
ভলিউমকে আমরা এক্সপ্রেশন করি হচ্ছে ভি দিয়ে। ওকে, ভলিউমকে আমরা ভি দিয়ে এক্সপ্রেশন করি, প্রেসারকে পি দিয়ে, টেম্পারেচারকে টি দিয়ে। তুমি মনে রাখবা টেম্পারেচার দিয়ে শুরু করি। তুমি মনে রাখবা টেম্পারেচার যত কিছুই হোক না কেন, আমি যখনই কেমিস্ট্রি কোনো ম্যাথ করতে যাবো টেম্পারেচারটা আমার নিতে হবে হচ্ছে কেলভিন স্কেলে। কোন স্কেলে নিতে হবে? আমরা টেম্পারেচারটা কোন স্কেলে নিব? কেলভিন স্কেলে নিব। তাহলে চলো আমরা কেলভিন স্কেলে টেম্পারেচারের এক্সপ্রেশনটা পড়ে ফেলি। যে কোনো একটা টেম্পারেচার যদি দেওয়া থাকে ধরো টি ডিগ্রি সেলসিয়াস, আমরা বড় টি হিসেব করব, তাহলে এটার সাথে আমরা কি করব? টি প্লাস 273 যোগ করব। তাহলে টি প্লাস 273 এটা হবে আমাদের একটা সূত্র, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কেলভিনে কনভার্ট করতে পারি আর কি। ওকে, এখানে তিনটা ইনফরমেশন দেওয়া আছে। একটা হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার, যেটাকে আমরা বলি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। আবার রুম টেম্পারেচার, যেটাকে বলি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মানে হলো আমাদের 298 কেলভিন। ঠিক আছে, আরেকটা আছে হচ্ছে আমাদের অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলতে আমরা বুঝি হচ্ছে 0 কেলভিন। তো 0 কেলভিন আমরা কখন বলবো 0 কেলভিন? আমরা এটাকে তোমার মানে থিওরিটিক্যালি বলতে পারি এরকম ভাবে যে এটা এমন একটা টেম্পারেচার, তোমার যে টেম্পারেচারের মধ্যে গ্যাসটা হচ্ছে তোমার আর গ্যাসীয় স্টেটে থাকবে না, লিকুইড স্টেটে, মানে এরকম তার যে ভলিউমটা হবে সেটা 0 হয়ে যাবে, এরকম বলবে আর কি। হ্যাঁ, মানে এটা ভলিউমটা হচ্ছে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এটা খুবই ইজি টেম্পারেচারের কনভার্সনটা। প্রেসারের কনভার্সনে আসি চলো। প্রেসারকে আমরা এসআই ইউনিটে কনভার্ট করলে আমরা এখানে পাই হচ্ছে প্যাসকেল। ঠিক আছে, এখন তোমরা যদি বলো যে ভাইয়া আমরা প্রেসার কিভাবে পাই, আমরা প্রেসার পাই হচ্ছে তোমার যে কোনো একটা ইউনিট এরিয়ার মধ্যে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটাই তো প্রেসার, তাই না? ফিজিক্স থেকে পড়ে আসছো তোমরা। তাহলে দেখো ফোর্সের ইউনিট কি? নিউটন। আর এরিয়ার ইউনিট কি? মিটার। মিটার স্কয়ার আর কি, মিটার স্কয়ার। এই কারণে দেখো আমরা কিন্তু প্রেসারের ইউনিট লিখেছি নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, এখন দেখো যে আমরা যদি বলি যে এসআই ইউনিট কি? প্যাসকেল। এটা কিন্তু মেডিকেলে আসা প্রশ্ন যে তোমার প্রেসারের এসআই ইউনিট কোনটা? এসআই ইউনিট অফ প্রেসার ইজ প্যাসকেল। ওকে, এছাড়া আর কি ইউনিট আছে? আমরা এটিএম একটা ইউনিট বলে থাকি, তবে এই এটিএম বলতে আমরা বুঝি হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি। 760 মিলিমিটার অফ মার্কারি। আবার এই 760 মিলিমিটার অফ মার্কারি এটা তার সায়েন্টিস্টের নাম অনুযায়ী এটাকে আবার 760 টর বলা যায়। এটা 760 টর। ঠিক আছে, টরিশেলি সায়েন্টিস্টের নাম অনুযায়ী এটাকে টর বলা যায়। আবার এই 1 এটিএম, 1 এটিএম মানে হচ্ছে কি? 760 মিলিমিটার অফ মার্কারি, আর মিলিমিটার অফ মার্কারি মানে টর। মনে রাখো, তাহলে 760 টর। পরেরটা দেখো 1 মিলিমিটার মানে হচ্ছে আমরা বলে থাকি, সরি 1 এটিএম মানে হচ্ছে আমরা বলে থাকি 1 বার। ওকে, এখন আসি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্যাসকেলে কিভাবে কনভার্ট করব। আমরা বলে থাকি 101325 প্যাসকেল। 101325 প্যাসকেল। তাহলে 1 এটিএম সমান কত প্যাসকেল? 101325 প্যাসকেল। এটাকে যদি একটু সাজায় গোছায় লিখে এটাকে লেখা যায় 101.325 কিলো প্যাসকেল। ওই কিলো প্যাসকেলটাকে বাদ দেওয়ার জন্য এটার সাথে আবার 10 কিউব গুণ করতে আর কি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি একই কথা, আমি কিন্তু এটা একবারে লিখে দিতে পারি আর কি। ঠিক আছে, একবারে লিখে দিতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আসলে হচ্ছে ভলিউম। ভলিউম আমরা ইউজুয়ালি দেখি পরীক্ষার সময় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে লিটার বা এমএল এ দেওয়া থাকে আর কি। সো এটা ডিপেন্ড করে তুমি কোন ইউনিটে করতেছো। তুমি চাইলে লিটারও করতে পারো, তুমি চাইলে এমএলও করতে পারো, তুমি চাইলে ডিএম কিউবও করতে পারো। বাট এখানে তোমার জন্য কথা হলো তুমি যখন রিলেশনের মধ্যে হিসাব করবা, দুই পাশে যখন হিসাব করবা, দুইটা ভলিউমই সেম ইউনিটে হিসাব করতে হবে। একটা লিটারে করলে আরেকটা এমএল করলে তাহলে কিন্তু হবে না, দুইটাই এমএল করতে হবে। ঠিক আছে, সো কনভার্সনগুলো একটু শিখে ফেলতে হবে। যেমন মিটার কিউব সমান আমরা জানি 10 স্কয়ার ডেসিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এই ডেসিমিটার কিউব মানে হচ্ছে লিটার, আর এটা সেন্টিমিটারে কনভার্ট করলে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে 1 লিটারে আমরা কত মিটার কিউব জানি? 1 * 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। তাহলে এই জায়গাগুলো আমাদের কেন কাজে লাগবে? এগুলো আমাদের কাজে লাগবে, হ্যাঁ, সরাসরি প্রশ্ন তো হতেই পারে, এভাবে প্রশ্ন হতে পারে তোমার যে 1 মিটার কিউব ইকুয়াল টু হাউ মাচ সেন্টিমিটার কিউব, অ্যানসার শুড বি 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। প্রশ্ন কিন্তু হতে পারে। ওকে, এবং তুমি যখন সামনে প্রবলেম সলভ করবা তখন কিন্তু তোমার এই ধরনের ডিফারেন্সিয়েশনগুলো কিন্তু কাজে লাগবে। এখন তিনটা কন্ডিশন দেওয়া আছে, এসটিপি, এসিটিপি, আর একটা হলো এনটিপি। এই কোন কন্ডিশনে আমাদের টেম্পারেচার কত, প্রেসার কত মাস্ট নো। ঠিক আছে, টেম্পারেচার কত, প্রেসার কত। ভলিউমটা কত হয়? ভলিউমটা কার? ভলিউমটা হচ্ছে তোমার 1 মোল গ্যাস। হ্যাঁ, ভলিউম অফ 1 মোল গ্যাস, 1 মোল গ্যাস, এটা যে ভলিউম সেটাকে বলা হয়েছে আর কি। সেটা বলা হয়েছে যে এসটিপি যেটা আছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 1 কেলভিন প্রেসার, 1 এটিএম প্রেসার, এই টেম্পারেচার এই কন্ডিশনের মধ্যে এটা হবে হচ্ছে আমাদের 22.414 লিটার পার মোল, অর্থাৎ প্রত্যেক মোলের জন্য হচ্ছে আমাদের 22.4 লিটার হবে আর কি। আর এসএটিপি যদি হয়ে থাকে, টেম্পারেচারটা তো বেশি, রুম টেম্পারেচার, প্রেসারটা দেখো এখানে আগে যেটা কিন্তু কম। হ্যাঁ, এখানে ছিল 10135 কিলো প্যাসকেল, মানে 0.35 কিলো প্যাসকেল, এখানে হচ্ছে 100 মানে হলো 100 কিলো প্যাসকেল আর কি। টেম্পারেচার বাড়ছে, এবার প্রেসার কিন্তু এসিটিপি তে কমছে। তো আমরা যদি এই এসিটিপি তে আমরা যদি তোমার মোলার ভলিউম হিসেব করি, যেটাকে মোলার ভলিউম বলি আমরা, এটা হবে কি আগে থেকে কিন্তু বেড়ে যাবে। 22.4 ছিল, এখন দেখো হয়ে গেছে কি 24.789। ঠিক আছে, আর আরেকটা জিনিস আছে এনটিপি, কোন বইতে বলেছে, কোন বইতে বলেছে এসটিপি আর এনটিপি একই জিনিস, কোন বইতে বলেছে যে এনটিপি আর এসটিপি একই জিনিস। ঠিক আছে, আবার কোন বইতে আলাদা করে বলছে। তো আমরা আলাদা করে পড়ি। যদি কখনো আমরা পরীক্ষায় এরকম প্রশ্ন দেখি যে যেটা আমরা এই আমাদের এখানকার যে ভ্যালুগুলো আছে এগুলো দিয়ে আমরা হিসাব করতে পারতেছি না, তখন আমরা কনসিডার করব যে এখানে আসলে এনটিপি বলতে এসটিপি বোঝানো হয়েছে। তোমরা যখন এক্সারসাইজ কোশ্চেন ব্যাংক সলভ করবা, কবি স্যারের অনেকগুলো বইতে দেখবা কি এনটিপি তে ক্যালকুলেশন করা, বাট সেখানে ভ্যালুগুলো ধরা হয়েছে হচ্ছে এসটিপি, কারণ কবি স্যারের বইতে আলোচনা করে বলা হয়েছে এসটিপি আর এনটিপি হচ্ছে একই জিনিস আর কি। হ্যাঁ, ওকে, বাট তোমরা একটু মনে রাখবা প্রেসার কত, টেম্পারেচার কত, আর হলো মোলার ভলিউমটা কত হলো। ওকে, হয়ে গেল। এখন আসি আমরা একটা সূত্র পড়বো। প্রতিটা সূত্র যখন আমরা পড়বো আমাদের কাজ হবে হচ্ছে প্রথম কথা এই সূত্রের মধ্যে কনস্ট্যান্ট কি এটা খুঁজে বের করা। দ্বিতীয় কথা এই সূত্রে আমরা রিলেশনটা কি পাই, রিলেশনটা আমরা অ্যাপ্লিকেশন করতে পারতেছি কিনা, এবং এখান থেকে কোনো অ্যাসোসিয়েটেড ইনফরমেটিভ পড়াশোনা আছে কিনা সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে পড়তেছি কি চার্লসের, আমরা প্রথমে পড়তেছি বয়েলস ল। আমি মনে রাখতাম বয়েলস ল, বয়লিং করতে আমাদের কি লাগে? বয়লিং করতে কি লাগে আমাদের? টেম্পারেচার লাগে না? তাহলে আমি এভাবে মনে রাখতাম বয়েলস লতে কনস্ট্যান্ট হবে হচ্ছে টি, তাহলে বয়েলস লতে হচ্ছে আমাদের টেম্পারেচারটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে বয়েলস লতে কি কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে রিলেশনটা কি হবে বয়েলস লতে? বলা হয়ে থাকে যে তোমার ভলিউম অফ সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস ইজ প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাপ্লাইড প্রেসার। অর্থাৎ আমি প্রেসার যত ইনক্রিজ করব ভলিউম তত ডিক্রিজ হবে, প্রেসার যত ইনক্রিজ করব ভলিউম তত ডিক্রিজ হবে। আচ্ছা, এবারে আসি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন খুবই ইজি। যদি তোমার পরীক্ষায় এরকম ভাবে প্রশ্ন করা হয়, যদি পরীক্ষায় এরকম ভাবে প্রশ্ন করা হয় ইন কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার বিকাম টুয়াইস, প্রেসার বিকাম টুয়াইস দেন প্রিভিয়াস। ওকে, দেন হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন ভলিউম। ঠিক আছে, তাহলে ভলিউম কত হবে বলতো? যদি প্রেসার যদি টুয়াইস বেড়ে যায়, টুয়াইস মানে বেড়ে গেল আর কি, আগে যতটুকু ছিল ধরো আগে 2 এটিএম ছিল এখন 4 এটিএম হলো, মানে টুয়াইস মানে 2 টাইমস বাড়লো আর কি। সো এই ক্ষেত্রে আমার ভলিউম কি হবে? ডিক্রিজ হবে নাকি ইনক্রিজ হবে? ভলিউম কি হবে? ডিক্রিজ হবে নাকি ইনক্রিজ হবে? বলো, ঝটপট বলে ফেলো, ভলিউম কি হবে? ডিক্রিজ হবে নাকি ইনক্রিজ হবে? আচ্ছা, দুই একজন একটু ভুল করছে, ভুল করাটা স্বাভাবিক। আচ্ছা, তাহলে আমরা অ্যাপ্লিকেশনে একটু সহজ কথা বলি। এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে হচ্ছে আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন, অর্থাৎ যদি প্রেসার বাড়ে টেম্পারেচার ভলিউম হচ্ছে ডিক্রিজ করবে, যদি প্রেসার কমে টেম্পারেচার হচ্ছে কি হবে, সরি ভলিউম হচ্ছে ইনক্রিজ করবে। তাহলে প্রেসার যদি আমি টুয়াইস করি, মানে আগের যে যা ছিল তার চেয়ে যদি টুয়াইস করি, হ্যাঁ ডিক্রিজ তো হবে, সেটা কতটুকু ডিক্রিজ হবে? ভলিউমটা কতটুকু হবে? দেখো এটা ভলিউমটা হবে তখন কত, হাফ হয়ে যাবে।
যদি আমি থ্রাইস করতাম 1/3 হইতো, যদি আমি 4 টাইম রাইজ করতাম তখন হয়তো কি এটা 1/4 হইতো। ঠিক আছে, এশা কারেক্ট অ্যান্সার দিছে, ভেরি গুড এশা। হ্যাঁ, আচ্ছা ফারদিন কারেক্ট অ্যান্সার দিছে, অনেকেই কারেক্ট অ্যান্সার দিছে, দুই একজন ভুল করছে, এটাই স্বাভাবিক, অসুবিধা নেই। তাহলে এখন পারবা আশা করি অ্যাপ্লিকেশনটা, যে প্রেসার যদি আমি 2 টাইমস ইনক্রিজ করি বা যদি টুয়াইস, যদি প্রেসার আগে থেকে টুয়াইস হয় তাহলে হচ্ছে আমাদের ভলিউমটা কি হবে, ভলিউমটা হচ্ছে ডিক্রিজ হয়ে হাফ হয়ে যাবে আর কি। ওকে, আচ্ছা এই আর কি। যদি প্রেসার কমাইতাম তখন কি ভলিউম কি হতো, বাড়তো। ধরো আমরা প্রেসার হচ্ছে 1/4 করলাম, ধরো প্রেসার করলাম আমরা হচ্ছে 1/4, তাহলে পি যদি আমরা 1/4 করি তাহলে আমাদের ভি কত হবে, ভি হচ্ছে 4 টাইমস ইনক্রিজ হবে, আগে থেকে 4 টাইমস ইনক্রিজ করবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো বয়েলস ল থেকে মেডিটিক্স থেকে কি পড়বো, মেডিটিক্স থেকে এই অ্যাপ্লিকেবিলিটিটা অলরেডি আমরা পড়ে ফেলছি, এটা অ্যাকচুয়ালি মেডিটিক্স থেকে পড়ার মতো জিনিস। হ্যাঁ, হাই টেম্পারেচার লো প্রেসার, তবে অন্যান্য গ্যাসের ক্ষেত্রে নরমালি হয়ে থাকে আর কি। কিছু করলারি পাওয়া যায়, করলারি মানে কি, আমরা তো ইউজুয়ালি এই বয়েলসের যে ল আছে এটাতে আমরা কি বলি, আমরা বলি যে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভি ইজ প্রপোর্শনাল টু, তো তাহলে যদি আমরা এটাকে প্রপোর্শনাল সাইনটা যদি উঠাইতে চাই কি করতে হবে আমাদের, প্রপোর্শনাল সাইনটাকে উঠাইতে গেলে ইকুয়াল টু ভি ইকুয়াল টু কে ইনটু 1/p। ঠিক আছে, ভি ইকুয়াল টু তাহলে কি কে ইনটু 1/p। এটাকে যদি আমরা সাদা সাজায় গুছাই লিখি তাহলে দেখো পিভি ইকুয়াল টু কে লেখা যায়, মানে পিভি প্রেসার ভলিউমে যে মাল্টিপ্লাই করলে যা পাওয়া যায়, যে ভ্যালুটা পাওয়া যায় সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো আর কি। সো এটার উপর বেস করে আমরা কিন্তু একটা ইকুয়েশন দাঁড় করাই, p1 v1 ইকুয়াল টু p2 ইনটু v2। এই p1 v1 ইকুয়াল টু p2 ইনটু v2 হচ্ছে আমাদের এই বয়েলস ল এর ইকুয়েশন। আমরা এই ইকুয়েশনটা দিয়ে হচ্ছে ম্যাথমেটিক্স গুলোকে সলভ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটু কথা চলে আসে, সেটা হলো একটু এই জায়গাটাতে খেয়াল করো তো ভাইয়া, v ইকুয়াল টু 1/p এই জায়গাটাতে একটু খেয়াল করো তো, এটা কি y ইকুয়াল টু mx, এটার সাথে মিলে যায় না? যদি এটার সাথে মিলে যায় তাহলে আমরা যদি এই যে v বাই 1/p যদি আমরা গ্রাফ করি, তাহলে আমরা গ্রাফ যদি করি তাহলে যদি v বাই 1/p যদি হয় গ্রাফ, তাহলে আমাদের গ্রাফটা হবে হচ্ছে একটা স্ট্রেট লাইন। গ্রাফটা কিরকম হবে, একটা স্ট্রেট লাইন। ঠিক আছে, স্ট্রেট লাইন, বাট অরিজিন ফ্রম বলো, অরিজিন ফ্রম কোন জায়গা থেকে হবে? হ্যাঁ, কোন জায়গা থেকে অরিজিন হবে? স্ট্রেট লাইন তো হবে, প্রদীপ তো বুঝতে পেরেছি স্ট্রেট লাইন হবে, বাট তার অরিজিনটা কোন জায়গা থেকে হবে বলো? এই যে y ইকুয়াল টু mx, এটা কোন ধরনের স্ট্রেট লাইনের ইকুয়েশন? মানে 0 0, হ্যাঁ মানে 0 0 পয়েন্ট, মানে অরিজিন থেকে হবে আর কি, অ্যারাইজিং ফ্রম অরিজিন, স্ট্রেট লাইন ফ্রম অরিজিন, স্ট্রেট লাইন ফ্রম অরিজিন। ঠিক আছে, আচ্ছা স্ট্রেট লাইন ফ্রম অরিজিন। ওকে, আচ্ছা এতটুকু আমাদের জানলেই এখান থেকে হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি আমরা এগুলো পড়ে ফেললাম। এখন দেখো এই যে গ্রাফ, হ্যাঁ বেশিরভাগ তোমার পরীক্ষায় এটা আসবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এছাড়া আর কি কি হতে পারে, যদি আমরা v ডিভাইডেড বাই v বাই p যদি গ্রাফ করি এটা হবে কি একটা হাইপারবোলা, যদি আমরা pv বাই p গ্রাফ করি এটা হবে কি একটা প্যারালাল টু x অ্যাক্সিস, এটা হবে কি একটা প্যারালাল টু x অ্যাক্সিস। ঠিক আছে, প্যারালাল টু x অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে বয়েলস ল যেগুলো আছে এগুলো আমরা গ্রাফগুলো পড়ে ফেললাম। গ্রাফ তো আমাদের পরীক্ষায় লিখতে আসবে না, পরীক্ষায় লিখতে আসবে এরকম ভাবে যে তোমার তুমি বয়েলস ল অ্যাপ্লাই করে p বাই v গ্রাফটা লিখো 2 নাম্বার 5 নাম্বার, এরকম তার আসলে সুযোগ নাই। তোমার জাস্ট গ্রাফের শেপগুলোকে পড়তে হবে আর কি, যে কোন ক্ষেত্রে কোন কন্ডিশনে শেপটা কেমন হয় সেটা সম্পর্কে জানবো। আচ্ছা চলো দেখি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চলে আসছে যে at a pressure of 80 kilopascal, temperature of 20 degrees Celsius, volume of a certain amount of gas is 0.25 meter cube. If the volume of gas is 0.5 meter cube at a temperature of 20 degrees Celsius, what will be the pressure of the gas? এরকম যখন তোমার ইকুয়েশন আসবে, এই ধরনের ইকুয়েশনকে সলভ করবা তুমি। হ্যাঁ, আগে সুপি নিয়ম শিখাবো, পরে হেক্স নিয়ম শিখাবো। সুপি নিয়ম বলতে কি, মানে নিয়ম মেনে কিভাবে অ্যান্সার করা যায় সেটা, আরেকটা হচ্ছে প্রশ্ন দেখে কিভাবে অ্যান্সার বের করা যায় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা চলো আগে দেখি আমরা এখান থেকে যদি দেখি, প্রথম কত কাজ হলো আমার, এটা কোন ল দিয়ে আমি বা কোন ইকুয়েশন দিয়ে আমি এটাকে সলভ করতে পারি সেটা বের করা। সেখানে দেখো দেওয়া আছে যে 20 ডিগ্রি সেলসিয়াস, এখানে দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস এবং দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। সো আমি বুঝে গেলাম এখানে কি টেম্পারেচার হচ্ছে কনস্ট্যান্ট। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তাহলে আমার এখানে ইকুয়েশন হবে হচ্ছে p1 v1 ইকুয়াল টু p2 ইনটু v2। ঠিক আছে, আচ্ছা চলো আমরা দেখি, আমরা কি p1 জানি, আমরা p1 জানি সেটা কত ছিল 80 কিলো প্যাসকেল। আমরা কি v1 জানি, হ্যাঁ আমরা v1 ও জানি 0.25 মিটার কিউব ছিল। ওকে, আচ্ছা এবারে দেখো এখন তোমরা বলতে পারো ভাইয়া এটা কি প্যাসকেল থেকে এটিএম নিব না কেন ভাইয়া, তুমি এটা প্যাসকেল থেকে এটিএম নিবা? তুমি তখন এই ইকুয়েশনটা দেখে তোমার অপশন দেখবা, তোমার অপশনেও সবগুলা কিলো প্যাসকেলই চাইছে, সো তোমার এটা চেঞ্জ করতে হবে না। আবার তোমার ভলিউম দেখো, এখানেও মিটার কিউব আছে, এখানেও দেখো ভলিউমে মিটার কিউব আছে, সো ভলিউমেও কিন্তু কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, আর আমরা কি p2 জানি, আমরা p2 জানি না, p2টা আমরা বের করব। আমরা কি v2 জানি, হ্যাঁ আমাদের কাছে v2 আছে, সেটা কি, এটা হলো 0.5 ওকে মিটার কিউব। এখন এটাকে যদি আমরা ফার্দার ক্যালকুলেশন করি, দেখো আমরা p2 সমান এরকম একটা ভ্যালু বসাইতে পারি যে 80 ইনটু 0.25 ডিভাইডেড বাই 0.5। এখন তুমি দেখো এই যে 0.25 দিয়ে 5 কেটে দিলে নিচে কত হয়, 2 হয়, 2 দিয়ে 80 কেটে দিলে কত হয়, 45। হ্যাঁ, অনেকের কাছে আমি জানি যে এই যে 0.25 দিয়ে যে আমরা 0.5 কেটে দিলাম, এটা অনেকের কাছে বুঝতে অসুবিধা হয়েছে, এটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আরো ভেঙে দেখাচ্ছি, কিন্তু তারপরে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন শিখতে হবে। মেডিকেলে এরকম ইজি ক্যালকুলেশন আসবে এবং অনেক ভার্সিটিতেও আসে। এটাকে দেখো তো আমরা 25 ইনটু 10 টু দি পাওয়ার -2 লিখতে পারি না, লিখতে পারি। ঠিক আছে, নিচে এটাকে দেখো 15 ইনটু 10 টু দি পাওয়ার -2 লিখতে পারি না, 0.5 কে লিখতে পারি। 10 টু দি পাওয়ার -2 10 টু দি পাওয়ার মানে এই দুইটাকে কেটে ফেললাম, 25 কে 25 এর সাথে 20 এর সাথে আমরা কি করলাম, ইকুয়েশন করলাম, তাহলে কি হবে এখানে 2 2 দিয়ে 80 কাটলে কত হবে 40, এর आंसर শুড বি 40 কিলো প্যাসকেল। এভাবেও সলভ করা যায়। আরেকটা বলছি যে ভাইয়া হেক্স নিয়ম শিখাবেন, সেটাও চলো আমি দেখাই দিচ্ছি। দেখো আমার ভলিউম কত ছিল 0.25 মিটার কিউব, ভলিউম হইছে কত 0.5 মিটার কিউব। ঠিক আছে, তাহলে ভলিউমের মধ্যে চেঞ্জ কি বলো তো, ভলিউমের মধ্যে চেঞ্জ কি, এই যে দুইটা ভলিউমের কথা বললাম, ভলিউমের মধ্যে চেঞ্জ কি দেখো তো, ভলিউমটা এখানে কি হইছে, ডাবল হইছে না? সো ভলিউম যদি ডাবল হয় তাহলে প্রেসার কি হওয়ার কথা বলো তো, ভলিউম যদি ডাবল হয়, ডাবল মানে হচ্ছে 2 টাইমস আর কি, হ্যাঁ 2 টাইমস, তাহলে প্রেসার কি হওয়ার কথা বলো তো, প্রেসার হওয়ার কথা হচ্ছে হাফ। তাহলে তোমার প্রেসার আগে কত ছিল 80 কিলো প্যাসকেল, তাহলে 80 হাফ কত হবে 40। ঠিক আছে, এটা জাস্ট তোমাদেরকে ভাইয়া দুইটা মানে দুইটা ভাবে শিখাইলাম কেন, তোমরা যেন পরীক্ষা আসলে যে কোনো ম্যাথ যেন এভাবে অ্যান্সার করতে পারো আর কি, সেই কারণে তোমাদেরকে শেখানো জাস্ট। ওকে, এখন এখানে খুব ভালো একটা এমসিকিউ আছে, তোমরা যারা করতে পারো এটা করে ফেলো, নাহলে আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। আগে কোশ্চেনটা পড়ি। কোশ্চেনে বলছে হচ্ছে হাউ মাচ প্রেসার ইজ টু ইনক্রিজ এট 25 ডিগ্রি সেলসিয়াস এন্ড 1 atm। ঠিক আছে, টু কনভার্ট 4 লিটার অফ কার্বন ডাই অক্সাইড টু 0.8 লিটার। অর্থাৎ এখানে বললো একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে একটা প্রেসার দেওয়া আছে, দুইটা ভলিউম দেওয়া আছে, তাহলে তোমার আরেকটা প্রেসার বের করতে হবে। তো তুমি বুঝেই গেছো যে এখানেও আমাদের ইকুয়েশনটা হবে হচ্ছে আমাদের বয়েলস ইকুয়েশন, তাহলে p1 v1 ইকুয়াল টু হবে কি p2 ইনটু v2, তাহলে p1 v1 ইকুয়াল টু হবে কি p2 ইনটু v2। ঠিক আছে, আচ্ছা এখন দেখো
যে P1 V1 P2 ইনটু V2, তুমি এখানে কি করবা দেখো তো P1 জানো কিনা? হ্যাঁ P1 জানি আমরা, P1 কত ছিল 1 ATM, V1 জানি কিনা? জানি আমরা 4 লিটার ছিল V1, ঠিক আছে। তাহলে P2 আমরা জানি না, তাহলে P2 এখানে লিখলাম, V2 কত হবে? V2 দেওয়া আছে হচ্ছে 0.8 লিটার, ঠিক আছে। এখন তুমি এখান থেকে দেখো P2 টা বের করবা, হ্যাঁ P2 বের করলাম আমরা, P2 বের করলাম কত? 4 ডিভাইডেড বাই 0.8, ওকে। এটা তো তোমার কাছে কঠিন লাগবে, লাগবে না? সো যদি এটা কঠিন লাগে কোনো অসুবিধা নাই, 4 ইনটু 10, হ্যাঁ নিচেও আমি কি করলাম 0.8 ইনটু 10, মানে আমার এই যে উপরে নিচে দুই দিকে আমি 10 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করলাম, তো ভ্যালু তো আলটিমেটলি একই থাকে, তাই না? সো এটাকে দেখো তো আমরা এরকম লিখতে পারি না 40 ডিভাইডেড বাই 8, যদি 40 ডিভাইডেড বাই 8 লিখি আমার অ্যানসার আসছে কত? 5। এখন এই 5 দেখে অনেকে আবেগের তাড়নায় 5 অ্যানসার করে দিবে, কিন্তু এটা আবেগের তাড়নায় 5 উত্তর করলে ভুল হবে। কোশ্চেনটা বসে হচ্ছে হাউ মাচ প্রেসার ইজ টু ইনক্রিজ, মানে কতটুকু প্রেসার তোমাকে ইনক্রিজ করতে হবে। তুমি P2 এর ভ্যালু পাইলে হচ্ছে 5, আগে কত ছিল 1, তাহলে ইনক্রিজ করতে হবে কি 5 - 1, দ্যাট মিন্স 4 ATM, 5 - 1 দ্যাট মিন্স 4 ATM টু ইনক্রিজ, ঠিক আছে। অনেকে কিন্তু ভুল, সরি অনেকে কিন্তু এটা ভুল অ্যানসার করছো ইতিমধ্যে, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ নামটা বলবো না, ঝটপট কারেকশন করে নাও। সবসময়ই দেখবা যে হ্যাঁ অনেক সময় এরকম হতে পারে, খুবই ইজি জিনিস তুমি সেটা পারো, বাট তাড়াহুড়া করতে গিয়ে প্রশ্নটা ঠিকমতো করতে না গিয়ে কিন্তু তুমি ভুল করতেই পারো। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। কোনো একটা জিনিস তুমি না পেরে যদি পরীক্ষায় ভুল করে আসো, ডাজন্ট ম্যাটার, এটা হতেই পারে, কিন্তু তুমি যদি কোনো তোমার পারা জিনিস যেটা তুমি পারতে, সেটা যদি তুমি প্রশ্ন ঠিকমতো খেয়াল না করার জন্য ভুল করে আসো, এটা খুবই একটা ডিসক্রেডিটের ব্যাপার, ঠিক আছে। ওকে, সো এগুলো একটু খেয়াল রাখতে হবে। এবারে আসি আমরা চার্লস ল। চার্লস লতে আমরা সবকিছু মোটামুটি এখানে বুঝাই দিছি আর কি, মানে এই লগুলা থেকে বইতে দেখবা পেজের পর পেজ আলোচনা করে গেছে, অ্যাকচুয়ালি আমাদের কিন্তু পেজের পর পেজ সবকিছু কিন্তু পড়ার এখানটাতে দরকার নাই, জাস্ট আমাদের এখান থেকে হচ্ছে বেসিক যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো এখান থেকে আমাদের মানে ক্লিয়ার করে যেতে হবে আর কি। আমরা যদি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারি, ম্যাথ যেগুলো আসবে পরীক্ষায় আমরা অটোমেটিক্যালি পারবো ইনশাআল্লাহ, ওকে। আর থিওরি কোন কোন জায়গা থেকে কতটুকু পড়ার দরকার আমি সম্পূর্ণটাই দেখাবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লাস জুড়েই, ঠিক আছে। চলো তাহলে আমরা এখানে বাকিটাও একটু দেখি। চার্লস ল, চার্লস লতে আমরা কি বলে থাকি? চার্লস লতে আমাদের হচ্ছে তোমার কনস্ট্যান্টটা কি থাকবে বলো তো? কনস্ট্যান্ট কি চার্লস লতে? কনস্ট্যান্ট কি ঝটপট বলো। চার্লস লতে কনস্ট্যান্ট হচ্ছে পি মানে হচ্ছে প্রেসার, তাই না? তাহলে হচ্ছে পি কনস্ট্যান্ট। যদি আমরা চার্লস ল এর লটা যদি দেখি, চার্লস লটা অ্যাকচুয়ালি আমরা মডিফাইড ভার্সনটা পড়ি আর কি, হ্যাঁ চার্লস ল এর যে মডিফাইড ভার্সন আছে আমরা সেটা পড়ি। তো সেটা হচ্ছে কি ফিক্সড প্রেসারের মধ্যে ভলিউম অফ এনি গ্যাস উইথ স্পেসিফিক মাস ইজ প্রপোর্শনাল টু ইটস অ্যাবসলিউট টেম্পারেচার, হ্যাঁ ইন কেলভিন টেম্পারেচার। অর্থাৎ আমরা বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ টেম্পারেচার যত ইনক্রিজ করবে ভলিউম তত বাড়বে, টেম্পারেচার যত ইনক্রিজ করবে ভলিউম তত বাড়বে না কমবে? ভলিউম তত বাড়বে, ঠিক আছে। তো এতটুকু মনে আছে তো নাকি? টেম্পারেচার যত ইনক্রিজ করবে ভলিউম তত কি হবে? বাড়বে, মানে এখানে ডিরেক্টলি প্রপোর্শনাল আর কি, ঠিক আছে। আচ্ছা এখন এখানে আমাদের চার্লস ল এর আগের যে ভার্সনটা ছিল সেটা বলছিল এরকম ভাবে যে each degree Celsius increase in temperature volume will be changed by 1/273, ভলিউম উইল বি চেঞ্জ বাই কি 1/273। যদি তুমি টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করো তাহলে তোমার ভলিউমটাও ইনক্রিজ হবে 1/273, আর যদি তুমি টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস ডিক্রিজ করো তাহলে তোমার ভলিউমটাও ডিক্রিজ হবে 1/273 এই পরিমাণে, ঠিক আছে। ওকে, এখন এখানে আমাদের তাহলে এই যে ভাই আমরা যেটাকে বললাম আমরা 1/273, এটার একটা নাম আছে। তো এই 1/273 ইনটু ভি নট, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন অর কম্প্রেশন, ঠিক আছে। তাহলে এটা একটু করতে হবে যে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন অর কম্প্রেশন কোনটা হবে, ওকে। এখন দেখো তো এখানে যদি আমরা ইকুয়েশন ডেভেলপ করতে চাই, আমরা এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করব, v1/t1 = v2/t2, ঠিক আছে। কারণ আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে v প্রপোর্শনাল টু t। এটাকে দেখো তো আমরা এরকম লিখতে পারি না v2 = k, k মানে হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। vt = k। এখন তুমি দেখো যে v প্রপোর্শনাল টু k এটাকে লেখা যায় v = kt, দ্যাট মিন্স আমরা এটাকে বলতে পারি এখানে যদি আমরা একটা গ্রাফ করি তাহলে আমাদের স্ট্রেট লাইন ফ্রম অরিজিন পয়েন্ট হবে, হ্যাঁ ফ্রম পয়েন্ট অফ দ্য অরিজিন, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা যেটা একটু আগে বয়েলস লতে পড়লাম, যে বয়েলস লতে আমাদের যে গ্রাফটা পাই আমরা এই গ্রাফটাকে বলি আমরা এটা একটা আইজোথার্ম, মানে এখানে থার্মাল যে টেম্পারেচার সেটা কনস্ট্যান্ট, এই কারণে বলতেছি আইজোথার্ম। আর এখানে চার্লস লতে যেহেতু প্রেসারটা কনস্ট্যান্ট এই কারণে আমরা এটাকে বলতেছি আইজোবার, বার মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে প্রেসার, বার হচ্ছে প্রেসারের একটা ইউনিট আমরা জানি, রাইট? ওকে, আচ্ছা এরপর দেখো যে করোলারি যদি ডেভেলপ করতে চাই আমরা বলতে পারি t1/t2 = d2/d1। কেন ভাইয়া? কারণ হচ্ছে ভলিউমের সাথে আমরা জাস্ট এটাকে একটু মডিফিকেশন করি, ভলিউমের সাথে ডেনসিটির কি সম্পর্ক? ডিরেক্টলি প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে v1 = আমি লিখতে পারি 1/d1 বাই হচ্ছে d1 = লিখতে পারি আমি 1/d2/t2। এটাকে যদি আমি ফার্দার ক্যালকুলেশন করি তখন আমরা এরকম লিখতে পারি, তোমার হচ্ছে এই পাশে t1 চলে গেল, t1/t2 = দেখো এখানে থাকতেছে হচ্ছে তোমার d2/d1, ঠিক আছে, d2/d1 এরকম লেখা যায় আর কি, ঠিক আছে। তাহলে এই ডেনসিটির সাথে তোমার এরকম একটা সম্পর্ক পাই আমরা, ওকে। এই কথাটা এখানটাতে দেখানো আছে। তো চার্লসের ল থেকে আমরা বেশ কিছু জিনিস জানতে পারি, এর মধ্যে একটা তো অলরেডি ভাই বলে ফেলেছে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন অফ কম্প্রেশন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখান থেকে জানি সেটা হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কি? দেখো আমরা এখানটাতে এই যে এখানে যে আমাদের একটা ইকুয়েশন দাঁড় করানো আছে, v0 মানে vt, হ্যাঁ মানে t ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বলা হয়ে থাকে যে তোমার ভলিউমটা কত হবে সেটাকে বলতেছি আমরা vt। তাহলে এটা হলো v0 মানে হলো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তার ভলিউমটা কত? v0 প্লাস v0 ইনটু t ডিভাইডেড বাই 273, v0 ইনটু t ডিভাইডেড বাই 273, ঠিক আছে। এখন তুমি একটা জিনিস একটু দেখো তো, আমরা যদি এখানে বলি যে আমি -273 ডিগ্রি সেলসিয়াস হিসাব করব, তাহলে দেখো তো এখানে কি আসছে v0 প্লাস -273 ইনটু v0 ডিভাইডেড বাই 273, এটা আসছে, রাইট? সেটা যদি আসে তাহলে দেখো হিসাব করে 273 কেটে দাও, তাহলে v0 - v0 সমান হচ্ছে 0। অর্থাৎ আমরা বলতে পারি যে -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে থিওরিটিক্যালি গ্যাসের যে ভলিউম সেটা হচ্ছে 0 হয়ে যায়, ঠিক আছে। এটাও পরীক্ষায় কোশ্চেন আসে, at which temperature volume of gas will be 0 theoretically, answer should be -273 ডিগ্রি সেলসিয়াস। এখন তুমি দেখো এই -273 ডিগ্রি সেলসিয়াস তুমি যদি কেলভিন হিসাব করো তাহলে সেটা কত হবে? সেটা হবে হচ্ছে 0 কেলভিন, সেটা হবে হচ্ছে কত? 0 কেলভিন, ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকেও আমরা একটু কয়েকটা ম্যাথ যদি দেখতে চাই, প্রথমে বাংলা নিয়ম তারপরে আমরা আমাদের হেক্স নিয়ম দুইটাই পড়বো, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা টাইপের ম্যাথ দেখাবো। আচ্ছা এটা তাহলে এদিকে আমরা হিসাব করি, তাহলে আমরা প্রশ্নটা পড়ি। একটা ভলিউম দেওয়া আছে, একটা টেম্পারেচার দেওয়া আছে, ঠিক আছে। টেম্পারেচারটা চেঞ্জ করছে, প্রেসারটার কথা বলে দিচ্ছে সেম। সেম প্রেসার দেখে আমরা বুঝতে পারতেছি আমরা এখানে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে চার্লস ল। চার্লস ল মানে হচ্ছে v1 / t1 = v2 / t2। আমরা জাস্ট পরীক্ষার খাতায় যে প্রশ্ন আছে সেই প্রশ্নের যে আশেপাশে ফাঁকা জায়গা যেখানে থাকে লিখে ফেলবো v1 / t1 = v2 / t2। এখন তুমি দেখো তো আমরা কি v1 জানি? আমরা v1 জানি সেটা কত? 300 ml, ঠিক আছে। আমরা v1 জানি সেটা হলো 300 ml। আমরা কি t1 জানি? t1 কত? এখানে 27 লিখবো না? তুমি যদি t1 এখানে 27 লিখো তোমার জীবন কতটুকুর মধ্যে শেষ, কারণ 27 দিয়ে কোনো হিসাব করা যাবে না। তোমার লিখতে হবে এখানে 27 + 273। আর আমি শুরুতেই বলে দিছি যে আমরা কি করব, যখনই কোনো টেম্পারেচারের ভ্যালু বসাই ম্যাথ করব কেলভিনে কনভার্ট করে নিতে হবে। তাহলে 27 কে যদি কনভার্ট করি তাহলে 300 কেলভিন ইকুয়াল টু দেখো তো কি আসে? v2 আমরা জানি না, বের করব। t2 কত আছে? 7 ডিগ্রি সেলসিয়াস, 7 এর জন্য কত হবে? 280। এন্ড দেখো কত সুন্দর, একদম সুন্দর যে ভরা একটা ক্যালকুলেশন। 300 কেটে দাও তাহলে এটা হবে আলটিমেটলি কত? 280 ml। ml কেন? কারণ এই জায়গাটা ml আছে, 280 ml অপশন দিতে আছে, ঠিক আছে। এখন ভাই এই অঙ্কটা না এভাবে ছাড়াও করা যায়, কিভাবে দেখো?
এই 300 ml এটা তো ভলিউম, টেম্পারেচার তখন কত 300। এখন দেখো আমরা জানি যে আমাদের এই V1/T1 যে রেশিওটা হবে V2/T2 সেই রেশিওটা তো সেম হবে, তাহলে এটাও 300 এটাও 300, তার মানে কি এই যে আমাদের এটা মানে হলো পরবর্তী যে টেম্পারেচার মানে T2 এটা কত, এটা হলো 280, তাহলে আমাদের ভলিউম কত হবে, ভলিউম 280 হবে। কোশ্চেন থেকেই অ্যান্সার করে ফেলা যায়, ঠিক আছে, কোশ্চেন থেকেই অ্যান্সার করে ফেলা যায়। ওকে, আচ্ছা এখন তোমরা তাহলে আমাকে বলো তো দেখি যে কত টেম্পারেচারে আমরা হচ্ছে ভলিউমকে ডাবল করতে পারবো। ধরো কোনো একটা গ্যাস 0°C টেম্পারেচারে রাখা আছে, 0°C টেম্পারেচারে হচ্ছে কোনো একটা গ্যাস আছে যার ভলিউম হচ্ছে ভি, ঠিক আছে। এখন ভলিউম আমি হচ্ছে তাহলে V1 ইকুয়াল টু ধরে দিলাম হচ্ছে ভি, তাহলে V2 ইকুয়াল টু ধরে দিলাম হচ্ছে 2V, ঠিক আছে, এবং তোমার এখানে দিয়ে দিলাম T1 ইকুয়াল টু 0°C, ঠিক আছে, T1 ইকুয়াল টু 0°C। তোমার T2 বের করতে হবে, T2 ইকুয়াল টু কত বলো। দেখি তোমরা বের করতে পারো কিনা। আচ্ছা 0°C না দিয়ে আরো সহজ করে দিই, হ্যাঁ 0°C না দিয়ে এখানে হচ্ছে ধরো 30°C দিই আর কি, T1 ইকুয়াল টু 30°C। আচ্ছা অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছে, 0°টা যারা হিসেব করছে তারা 30 দিয়ে হিসেব করো। আচ্ছা এখন তোমাদের কাছে প্রশ্ন হলো 60°C কি এটার ভলিউমটা ডাবল হবে, হবে ডাবল? কখনোই ডাবল হবে না, কারণ কেলভিনে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। তাহলে যে 30°C এই কথার মানে হলো 303 কেলভিন, 303 কেলভিন। তাহলে এখন তোমাকে কি করতে হবে, ভলিউম ডাবল করছে তো তোমার টেম্পারেচারটাও ডাবল করতে হবে। 303 এর ডাবল কত, 606 কেলভিন, ঠিক আছে, এটা হচ্ছে তোমার টেম্পারেচার। এই টেম্পারেচারে তোমার হচ্ছে কি হবে, তোমার হচ্ছে এই টেম্পারেচারে আমরা কি পাবো, ভলিউমটা ডাবল পাবো আর কি, ঠিক আছে। তাহলে এই 606 এটা মানে আমাদের কত ডিগ্রি সেলসিয়াস, 606 ডিভাইডেড বাই 273, ঠিক আছে। এটা দিয়ে হিসাব করো এখানে কত হয় 3 হয়, তো 10 থেকে যখন আমাদের 7 চলে যায় তখন কত হবে, 10 থেকে 7 চলে গেলে কত হবে, এখানে 3 হবে। ওকে, আচ্ছা তারপর দেখো এখান থেকে 3 আসবে, 333 ডিগ্রি সেলসিয়াস, 333 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। অর্থাৎ এটা 606 আসে, তো এখান থেকে তুমি 273 বাদ দাও, তাহলে 333 ডিগ্রি সেলসিয়াস। তোমার দেখতে হবে প্রশ্নে কি চাইছে, কেলভিনে চাইছে নাকি হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াসে চাইছে। এরপর আরেকটা ইকুয়েশন আছে, সেটা হলো আমাদের গেলুসাক্স ল অফ প্রেসার। এখানে প্রেসার আর টেম্পারেচারের মধ্যে রিলেশন, এই রিলেশনের মধ্যে তাহলে আমাদের কনস্ট্যান্ট কি আছে, কনস্ট্যান্ট হচ্ছে আমাদের ভলিউমটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা ইজি ইকুয়েশন, হ্যাঁ এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে বাট কম আসে। এখানে আমরা দেখো যেহেতু ভলিউমটা কনস্ট্যান্ট, এখানে যে গ্রাফটা পাবো সেই গ্রাফটার নাম হচ্ছে আইসোকরিক বা আইসোভলিউমিক গ্রাফ, ঠিক আছে। আর এখানে আমরা এই পি আর টি এর মধ্যে যে রিলেশনটা পাই, পি আর টি এর মধ্যে রিলেশনটাকে আমরা এভাবে লিখতে পারি, P1/T1 ইকুয়াল টু আমরা লিখতে পারি P2 ডিভাইডেড বাই T2, তাহলে P1/T1 ইকুয়াল টু আমরা লিখতে পারি P2 ডিভাইডেড বাই T2, ঠিক আছে। ওকে, এখন এছাড়াও আমরা এই যে তিনটা ইকুয়েশন যে করলাম আমরা, হ্যাঁ এই যে T1 V1 ইকুয়াল টু P2 ইনটু V2, হ্যাঁ আরেকটা করলাম আমরা V1/T1 ইকুয়াল টু আমরা করলাম হচ্ছে V2/T2। এই দুটাকে আমরা একটা কি করতে পারি, কম্বিনেশন একটা ল করতে পারি, কম্বিনেশন ল করতে পারি। কিরকম কম্বিনেশন ল, দেখো তিনটাকে একসাথে করে আমরা বললাম P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু আমরা বলতে পারি P1 P2 V2 ডিভাইডেড বাই T2। আমরা এরকম একটা ইকুয়েশন কিন্তু দাঁড় করাতে পারি। ভাইয়া এই ইকুয়েশনটা আমাদের কোথায় লাগবে, বিভিন্ন সময় আমাদের কিছু সিচুয়েশন দিতে পারে পরীক্ষায়, ওই সিচুয়েশন অনুযায়ী সলভ করতে গেলে আমাদের এগুলো হেল্প নেওয়া লাগতে পারে। ধরো তোমাকে বললো যে হচ্ছে কোনো একটা গ্যাসের ভলিউম যা ছিল ভলিউমটা হচ্ছে ডাবল করা হলো, গ্যাসের ভলিউমটা হচ্ছে ডাবল করা হয়েছে, টেম্পারেচার যা ছিল T1 ধরো T ছিল, হ্যাঁ টেম্পারেচার যা ছিল টেম্পারেচারটা হচ্ছে হাফ করা হয়েছে, টেম্পারেচার হাফ করা হয়েছে। হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন দ্য প্রেসার, ঠিক আছে, ধরো P1 ইকুয়াল টু P এন্ড P2 ইকুয়াল টু হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন দ্য প্রেসার। এই টাইপের কোশ্চেনও কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে। বলো তো কি হবে প্রেসারের চেঞ্জ, প্রেসারের চেঞ্জটা কি হবে ঝটপট বলে ফেলো। হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন প্রেসার, ইজি, একদম ইজি। তুমি জাস্ট এই ইকুয়েশনটার মধ্যে বসাও না ভাইয়া, P1 কত বলছি আমরা P বলছি, ঠিক আছে, P1 এর ভ্যালু বলছি আমরা P, তাহলে V1 এর ভ্যালু কত বলছি আমরা V বলছি, জাস্ট V বা V নট, T1 এর ভ্যালু বলছি কত T, ঠিক আছে। আচ্ছা P2 আমরা বের করব, V2 এর ভ্যালু কত বলছি 2 ইনটু V, T2 এর ভ্যালু কত বলছি আমরা হাফ ইনটু T, ঠিক আছে। এখন তুমি এখানে দেখো ইকুয়েশন কাটাকাটি করো, এই V এর সাথে V কেটে দাও, V এর সাথে V কেটে দাও, ঠিক আছে, T এর সাথে T কেটে দাও, তাহলে দেখো এখানে এমন একটা ইকুয়েশন তুমি পাচ্ছ P ইকুয়াল টু 4P2, P ইকুয়াল টু 4P2। তার মানে এটা মানে কি, মানে এটা কিভাবে চেঞ্জ হলো, এটা কি তোমার প্রেসার কি বাড়লো নাকি কমলো। অনেকে এতটুকু দেখে বলে ফেলবে যে 4 টাইমস ইনক্রিজ হবে, কিন্তু এটা কিন্তু তুমি ইকুয়েশন এটা দেখে ইনক্রিজ না ডিক্রিজ বলতে পারবে না, কেন জানো, তোমার তো বের করতে হবে P2, তুমি তো এখানে বের করছো P, এটা অ্যাকচুয়ালি কিন্তু P1 বের করছো তুমি, P1 ইকুয়াল টু 4 ইনটু P2, ঠিক আছে, মানে P1 এর ভ্যালুটা বেশি এখানে। তো তুমি যদি P2 যদি বের করো, তুমি দেখো এখানে P2 যদি বের করো তাহলে এটা হবে কি 1/4 ইনটু P1, অর্থাৎ অর্থাৎ তোমার প্রেসারটা এখানে কিরকম চেঞ্জ হবে 1/4 টাইমস হবে আর কি, ঠিক আছে, 1/4 টাইমস হবে আর কি, ঠিক আছে। তাহলে চেঞ্জ কতটুকু হলো, তাহলে চেঞ্জ হলো প্রতাপের অ্যান্সার কারেক্ট 3/4P, এরকম পরিমাণ চেঞ্জ হয়েছে আর কি, ঠিক আছে। বুঝতে পেরেছি সবাই? ঠিক আছে, সো এই টাইপের ম্যাথ আসলে আমরা আশা করি পারবো। ওকে, আচ্ছা এখন দেখো যে প্রেসার অফ দ্য গ্যাস ইনক্রিজেস উইথ ইনক্রিজ অফ ইটস টেম্পারেচার, এটা অলরেডি আমরা জানি, ঠিক আছে। কারণ কি, কেন টেম্পারেচার ইনক্রিজ করার সাথে সাথে গ্যাসের প্রেসার ইনক্রিজ হয়, তার পিছনে কারণ হলো টেম্পারেচার ইনক্রিজ করলে কাইনেটিক প্রেসার বেড়ে যায়, কাইনেটিক প্রেসার বেড়ে গেলে দেখা যায় যে মানে কাইনেটিক এনার্জি বেড়ে যায় আর কি, একটা সময় দেখা যায় যে তোমার এটা ভলিউমটাও বেড়ে যাচ্ছে আর কি, হ্যাঁ জাস্ট এতটুকু জানলে চলবে, ডিটেইলস আমাদের এখান থেকে দরকার নেই, কারণ পরীক্ষা রিটেন আসবে না, এত এখন প্রেসার নেওয়ার দরকার নেই। আচ্ছা এরপরে আছে আমাদের অ্যাভোগাড্রোস ল, অ্যাভোগাড্রোস লটা খুবই ইজি, এটা পরে আমরা ব্রেকে যাবো, হ্যাঁ না আসলে আমাদের ব্রেক দিব আর কি। সো অ্যাভোগাড্রোস ল এটা অলরেডি আমরা কিন্তু আমাদের যেই স্টয়কিওমেট্রি ছিল এখানেও কিন্তু কিছু আলোচনা করেছি আমরা, এটা বলেছিলাম আমরা এরকম ভাবে, যেটা অ্যাকচুয়ালি একটা হাইপোথিসিস, এই অ্যাভোগাড্রো হাইপোথিসিসে বলা হয়ে থাকে যে নির্দিষ্ট অ্যামাউন্টের একটা গ্যাসের ভলিউমের মধ্যে নির্দিষ্ট অ্যামাউন্টের হচ্ছে তোমার এলিমেন্ট থাকবে, এলিমেন্টের জন্য এলিমেন্ট, মলিকিউলের জন্য মলিকিউলস, আয়ন্সের জন্য আয়ন্স, এটা কিন্তু আমরা পড়েছি আগে, হ্যাঁ। এখন তুমি দেখো যে এই যে অ্যাভোগাড্রোর যে নাম্বারটা, এই নাম্বারটা কত হবে, অ্যাভোগাড্রো কিন্তু জাস্ট বলেছে যে এটা একটা ডেফিনিট অ্যামাউন্টে থাকবে, সেটা কত থাকবে সেটা কিন্তু অ্যাভোগাড্রো ডিটারমাইন করতে পারে নাই, এটা ডিটারমাইন করেছিলেন হচ্ছে সায়েন্টিস্ট মিলিকান। ওকে ওকে, তাহলে আমরা এই অ্যাভোগাড্রো নাম্বারটা শিখে রাখবো, এটা সায়েন্টিস্ট মিলিকান দিয়ে ডিটারমাইন হয়েছে, সেটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এখানে এই যে এন এ যেটা আছে, এই এন এ দিয়ে অ্যাকচুয়ালি আমরা অ্যাভোগাড্রো নাম্বার বলে থাকি, যে মূলের মধ্যে কতগুলো মলিকিউলস আছে। তাহলে এটা জানার জন্য আমাদের মূলের কনসেপ্ট জানতে হবে। মূলের কনসেপ্ট আমরা কোথায় শিখেছি, স্টয়কিওমেট্রিতে শিখে আসছি না। মূলের কনসেপ্ট কিরকম শিখছি বলতো, মূলের কনসেপ্ট শিখছি আমরা হচ্ছে n ইকুয়াল টু W ডিভাইডেড বাই m, তাই না। তাহলে আমরা বলতে পারি এখানে যে ইচ মোল অফ মলিকিউলস কন্টেইনস অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউলস, তাহলে 44 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড কন্টেইনস অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস অফ কার্বন ডাইঅক্সাইড, 18 গ্রাম ওয়াটার কন্টেইনস অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস অফ ওয়াটার, ঠিক আছে। যদি অ্যাটমের ক্ষেত্রে হয়, অ্যাটমের ক্ষেত্রে হলে এটা অ্যাটমিক মাস যেতে হবে, হ্যাঁ, যেমন সোডিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 23, তো 23 গ্রাম সোডিয়াম কন্টেইনস অ্যাভোগাড্রো নাম্বার সোডিয়াম অ্যাটম, ঠিক আছে। ওকে, এখন এখান থেকে আরেকটা কথা বলার প্রয়োজন, সেটা হলো মোলার ভলিউম। মোলার ভলিউম বলতে আমরা কি বুঝি, ভলিউম অফ ওয়ান মোল গ্যাস, ভলিউম অফ ওয়ান মোল গ্যাস এসটিপি, হ্যাঁ, এটা কত হয়, এটা হচ্ছে
22.4 লিটার হয়ে থাকে 22.4 লিটার, তাহলে দেখো এটা কিন্তু যে কোনো গ্যাসের জন্য 22.4 লিটার হবে। হাইড্রোজেনের জন্য 22.4 লিটার, 1 মোল হাইড্রোজেন, 1 মোল অক্সিজেন 22.4 লিটার, 1 মোল কার্বন ডাইঅক্সাইড 22.4 লিটার। ইভেন এখানে তোমার যে প্রশ্নটা দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ভলিউম অফ 1 মোল সালফার ডাইঅক্সাইড এসটিপি, যেহেতু এসটিপি বলে দিয়েছে এই কারণে আমরা বলতে পারতেছি যে এখানে এই ভ্যালুটাও হবে হচ্ছে 22.414 লিটার, ঠিক আছে। আর এসএটিপি তে এই ভ্যালুটা কত হয় 24.789, 20 ডিগ্রি সেলসিয়াস 1 atm প্রেসারে ভ্যালুটা কত হয় 24.040 লিটার, ঠিক আছে। তাহলে হয়ে গেল। দেখো এটা কিন্তু মেডিকেলে আসছে গত বছর, একটু আগে যে প্রশ্নটা দেখাইলাম যে 1 মোল অফ সালফার ডাইঅক্সাইড গ্যাসের এসটিপি তে ভলিউম কত, মাত্র কিন্তু দেখাইছি। ঝটপট অ্যানসার করে ফেলো তোমরা, ভেরি গুড, অপশন এ শুড বি অ্যানসার। ওকে, এখন এই যে এই প্রবলেমটা গত ক্লাসে দেখাইছিলাম, এই প্রবলেমটা সলভ করে তোমরা ব্রেকে যাবে আর কি। হ্যাঁ, বলো কুইজটা দিচ্ছি, অ্যানসার করে ফেলো। আচ্ছা, কুইজটা আবার দেওয়া হচ্ছে, অ্যানসার করো। ঠিক আছে, আমরা একটু সলভ করি। হাউ মেনি মলিকিউলস আর প্রেজেন্ট ইন 16 গ্রাম অফ অক্সিজেন গ্যাস, ঠিক আছে, 16 গ্রাম অফ অক্সিজেন গ্যাস। আমরা কি বলেছি, আমরা বলেছি হচ্ছে এখান থেকে আমাকে কি বের করতে হবে, টোটাল নাম্বার অফ মলিকিউলস। টোটাল নাম্বার অফ মলিকিউলস আমরা কিভাবে হিসাব করি, n ইকুয়াল টু n ইনটু Na। n মানে হচ্ছে মোল নাম্বার, Na মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। সো এখানে তুমি n কিভাবে বের করবা, যেই ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে W, তাহলে W কত এখানে 16 ডিভাইডেড বাই m। অক্সিজেনের জন্য মোলার মাস কত হয়, যদি m যদি আমরা বলি, হ্যাঁ লিখার দরকার নেই, সরাসরি আমরা ভ্যালু বসাই দিই। অক্সিজেনের জন্য মোলার মাস কত হবে 32, ঠিক আছে, ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে। ওকে, এখন তুমি দেখো এখানে এটা হচ্ছে হাফ, তাহলে হাফ ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। এখন তুমি দেখো তো হাফ ইনটু অ্যাভোগাড্রো নাম্বার কোনটার সাথে ফিট হয়, প্রথম দুইটা তো হবেই না, কারণ অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6 ইনটু 10 টু দি পাওয়ার 23 আর 10 টু দি পাওয়ার -23, এটাও হবে না, কিন্তু এই অপশনটা তোমার সাথে কিন্তু ফিট হচ্ছে। দেখছো কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন আসে, এটা কিন্তু ডেন্টাল অ্যাডমিশন টেস্ট গত বছরে আসা, কখনো কখনো তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে যেটা অ্যাকচুয়ালি তোমার সলভ না করেও তুমি সেটার কারেক্ট অ্যান্সার বের করতে পারবা, ঠিক আছে। সলভ না করেও সেটার কারেক্ট অ্যান্সার বের করা যায়। ওকে, চলো তাহলে আমরা এখন নামাজের একটা ব্রেক নিই, ঠিক আছে, 10 মিনিটের একটা ব্রেক নাও, আসর নামাজ পড়ে এসে আমরা ক্লাসের বাকি অংশ কন্টিনিউ করবো ইনশাআল্লাহ।
ওয়েলকাম ব্যাক সবাইকে। চলো বাকি অংশ দেখি। সো কম্বাইন্ড ল এটা অলরেডি আমরা পড়ে ফেলছি। কম্বাইন্ড ল এর পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের ল। সেখানে একটা টপিক আছে সেটা হচ্ছে ভ্যালু অফ আর। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমরা পরে পড়বো। এসআই ইউনিটে তার ইউনিট কত হয়, তো এটা এখানে থাক। আমরা যে অংশ আছে সেই অংশে গিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। অ্যাভোগাড্রো নাম্বারের বেশ কিছু এখানে প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। যেমন দেখো, প্রথমটা অলরেডি আমরা সলভ করলাম যে হাউ মেনি মলিকিউলস আর প্রেজেন্ট ইন 16 গ্রাম অফ দ্য অক্সিজেন। তারপর দেখো হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন 1 গ্রাম অফ দ্য হাইড্রোজেন। এটা কিন্তু আমরা এই স্টয়কিওমেট্রি ক্লাসে অলরেডি করেছি। পরের প্রবলেমটা করি নাই, চলো পরেরটা আমরা সলভ করি। হোয়াট ইজ দ্য মাস অফ এ সোডিয়াম অ্যাটম? একটা সোডিয়াম অ্যাটমের মাস কত? আমরা জানি যে অ্যাভোগাড্রো নাম্বার যে সোডিয়াম অ্যাটম আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়াট এক্সাম্পল 1.18 আমরা সলভ করতেছি। অ্যাভোগাড্রো নাম্বার যে সোডিয়াম আছে সেই পরিমাণ সোডিয়ামের জন্য এটার মাস হয় হচ্ছে 23 গ্রাম। ওকে, তাহলে একটা সোডিয়ামের জন্য এটার মাস কত হবে? 23 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 6 × 10⁻23। ঠিক আছে, এখন তুমি এখানটাতে হিসাব করে দেখো যে এখন তো তোমরা বলবা যে ভাইয়া এই ক্যালকুলেশন আমরা ক্যালকুলেটর ছাড়া করবো কিভাবে? এটাকেও কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব। কিভাবে সম্ভব? তুমি চিন্তা করো তো, উপরে ধরো তুমি 23 না থেকে ধরো তুমি 24 আছে, তখন তুমি কি লিখতা নিচে? উপরে যদি তোমার 23 জায়গায় যদি 24 থাকতো তখন তুমি কি লিখতা? ধরো তোমার এটা 24 ডিভাইডেড বাই 6 × 10⁻23 এরকম আছে, তুমি কত লিখতা সেটা? 4 ইনটু, কারণ 4 6 কত হয় 24, তাহলে 4 × 10⁻23 এরকম লিখতা। তোমার এখানে 24 নাই, 23 আছে, তাহলে ভ্যালুটা কি আসবে? 4 এর খুব কাছাকাছি একটা ভ্যালু আসবে। তুমি বলতে পারো 3.8 × 10⁻23। ঠিক আছে, দেখি আমরা অ্যাকচুয়ালি কত আসছে। 3.8 × 10⁻23। ঠিক আছে, তো এভাবে করে তোমার যখন দেখবা যে একদম এক্সাক্ট ভ্যালু বের করতে হবে না তোমার পরীক্ষায়, হ্যাঁ, সবসময় দেখবা কি এমসিকিউ তে তুমি কাছাকাছি একটা ভ্যালু কিন্তু অ্যান্সার করতে পারবা। তুমি এমন একটা ক্যালকুলেশন মিলাতে পারবা যেটা থেকে দেখবে যে কাছাকাছি একটা ভ্যালু মিলে। তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? ইফ দ্য ভলিউম এন্ড দ্য অ্যাবসলিউট টেম্পারেচার ইজ ইনক্রিজ টুয়াইস দেন দ্য প্রেসার বিকামস। এখানে বলছে যে ভলিউমও টুয়াইস হইছে, অ্যাবসলিউট টেম্পারেচারও টুয়াইস হইছে। আমরা একটা এই টাইপের প্রবলেম সলভ করেছি ক্লাসে, বাট সেই প্রবলেমটা এটা ছিল না, অন্যরকম ছিল। অ্যান্সার করো ঝটপট, ইজি। ঠিক আছে, আবার চলো আগে দেখে নেই আমরা যে আমাদের কোন ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে। এখানে যেহেতু বলছে তিনটারই চেঞ্জ হয়েছে, তিনটারই চেঞ্জ হয়েছে মানে কি? আমরা এখানে কম্বিনেশন ল হিসেব করতে হবে। তাহলে P1 V1 = P2 × V2 ডিভাইডেড বাই তোমার T2। ঠিক আছে, এখন তুমি এখানে ভ্যালুগুলো বসাও। দেখো বলছে 1 এ তো কোনো চেঞ্জ নাই, 1 এ কোনো চেঞ্জ নাই, 2 তে হচ্ছে চেঞ্জ। প্রেসারটা কত হয়েছে সেটাই আমার দেখতে হবে। তাহলে হচ্ছে P2 × V2 কত হবে? দেখো তো V2 কত হবে? বলছে হচ্ছে দুইটাই ডাবল করছে আর কি। 2 × V1, টেম্পারেচারও হচ্ছে ডাবল করছে, তাহলে 2 × T1। ঠিক আছে, তাহলে দেখো 2 2 কেটে দাও, T1 T1 কেটে দাও, V1 V1 কেটে দাও, আলটিমেটলি দেখো P1 = P2। তাহলে P1 = P2 মানে কি? রিমেইন আনচেঞ্জড। ভেরি গুড, অনেকেই কারেক্ট আনসার দিছো। এখন আসি আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন। ইকুয়েশন কিভাবে আসছে, কিভাবে আমরা ইকুয়েশন সলভ করি কোনো দরকার নাই। জাস্ট তুমি মনে রাখবা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি এবং এটা কোন ভেরিয়েবলটা দিয়ে আমরা কি এক্সপ্রেস করি। জাস্ট তুমি এতটুকু জানলেই তোমার হয়ে যাবে। তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV = nRT। Here PV = nRT. Okay, it is also called the equation of the state of the gas. ঠিক আছে, এটা মানে আমরা বাংলা যেটাকে অবস্থা পরিবর্তন সমীকরণ বলে থাকি। ঠিক আছে, এখন এটার কিছু ডিফারেন্ট এক্সপ্রেশন আছে। যেমন আমরা এটা সম্পর্কে তো জানলাম PV = nRT। তোমার এখানে পরীক্ষা কোশ্চেন দিতে পারে এরকম ভাবে। ধরো তোমাকে পরীক্ষা কোশ্চেন দিল যে 8 গ্রাম হিলিয়াম। ঠিক আছে, 8 গ্রাম হিলিয়ামের জন্য তোমার আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা কি হবে? তোমার পরীক্ষা প্রশ্ন হতে পারে হোয়াট উইল বি দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন ফর 8 গ্রাম হিলিয়াম। ওকে, এছাড়া যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারে, অথবা বলতে পারে 64 গ্রাম অক্সিজেন। ওকে, 8 গ্রাম হিলিয়াম তোমার অ্যাকচুয়ালি এখানে কি বের করতে হবে? n এর ভ্যালু বের করতে হবে। তুমি n এর ভ্যালু কত জানো? W/m। ঠিক আছে, W/m। তাহলে আমরা যদি বলি যে 8 গ্রাম হিলিয়াম, W এর ভ্যালু হচ্ছে 8 আর m এর ভ্যালু হচ্ছে 4, কারণ আমরা জানি হিলিয়ামের যে মলিকুলার মাস থাকে সেটাকে বলি আমরা কত? 4। ওকে, তাহলে এখানে n এর ভ্যালু আসছে আলটিমেটলি 2। তাহলে ফর 8 গ্রাম হিলিয়াম দ্য আইডিয়াল গ্যাস ইকুয়েশন উইল বি PV = 2RT। ঠিক আছে, এভাবে তোমার পরীক্ষা প্রশ্ন আসবে। আচ্ছা, এখন যদি কোনো সময় দেখা যায় যে তোমার n এর ভ্যালু দেওয়া নাই, হ্যাঁ, তখন তোমার এভাবে হিসাব করতে হবে আর কি, W/m। ওই ইকুয়েশনটাকে আবার এখানটাতে সাজায় লিখছে আর কি, সাজায় লিখছে, হ্যাঁ, PV = W/m × RT। ঠিক আছে, যদি ডেনসিটি D হয় এটা দিয়ে আমরা আবার হিসাব করতে পারি PM = DRT, এভাবে হিসাব করা যেতে পারে আর কি। হ্যাঁ, ওকে, এই যে দেখো এখানে আমরা বাকি যে ইকুয়েশনের বাকি যে ভেরিয়েবলগুলো চিনলাম, P হচ্ছে কি প্রেসার, V হচ্ছে কি ভলিউম। ওকে, n তো আমরা বললাম যে মোল নাম্বার, R হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, T হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার মিন্স কেলভিন টেম্পারেচার। তো R হচ্ছে কনস্ট্যান্ট, তো এই কনস্ট্যান্টের নাম কি? হ্যাঁ, এই কনস্ট্যান্টের নাম কি বলো তো? আর কনস্ট্যান্টের নাম কি? আমরা এটাকে বলি ইউনিভার্সাল, কি বলি এটাকে বলো? আমরা কি বলি এটাকে? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এরকম বলি আর কি। ওইটার ম্যাথ অ্যাকচুয়ালি পরীক্ষা খুব একটা বেশি আসে না ভাইয়া। হ্যাঁ, যেই দুই একটা লাগে সামনে দেখবো ইনশাআল্লাহ। তো তিনটা চারটা ইউনিট আছে, চারটা ইউনিট পড়তে হবে। হ্যাঁ, লিটার অ্যাটমসফিয়ারে কত? ওকে, তারপর এসআই ইউনিটে কত, সিজিএস ইউনিটে কত? ঠিক আছে, সবগুলাই করতে হবে আর কি। লিটার এটিএম এ কত, এসআই ইউনিটে কত। আচ্ছা, এখানে একটু ভুল আছে তোমাদের বইতে, এটা মেডিট্রিক্স অনুযায়ী কারেকশন করে নিবা। কিভাবে ভুল আছে বলি, এই যে এটা হবে হচ্ছে ক্যালোরিতে, এটা হবে হচ্ছে ক্যালোরিতে 4 নাম্বারটা। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে ইন অ্যাটমসফিয়ার আছে। ঠিক আছে, লিটার অ্যাটমসফিয়ারে হবে হচ্ছে 2 নাম্বারটা, এসআই ইউনিটে হবে হচ্ছে 3 নাম্বারটা, সিজিএস এ হবে হচ্ছে 4 নাম্বারটা। ঠিক আছে, এটা একটু ভুল আছে, সবাই একটু ঠিক করে নিও ভাইয়া। তোমাদের বইতে এটা ভুল আছে, বাংলা ভার্সনের বইতে কারেক্ট আছে, বাংলা ভার্সনের বই অনুযায়ী পড়বা, অথবা তোমাদের মেডিট্রিক্সে কারেক্ট আছে। বাট এটা কিন্তু পরীক্ষার জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট একটা ভ্যালু। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। আমরা এই যে আর বা যেটাকে আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলে থাকি, এটা হচ্ছে আমরা 1 মোল গ্যাসের জন্য হিসাব করে থাকি। যদি আমরা 1 মলিকিউল গ্যাসের জন্য হিসাব করি তখন আমরা এটাকে বলি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, তো বোল্টজম্যান কনস্ট্যান্টের দুইটা ভ্যালু আছে, লিটার এটিএম এ কত হয় আর একটা হচ্ছে এসআই ইউনিটে কত হয়। দুইটা ভ্যালু করে ফেলবো, ভ্যালুগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ইউনিট সহ শিখবো আমরা, ইউনিট সহ শিখবো। দেখো এখানে কিন্তু পার মোল বলা আছে, হ্যাঁ, পার মোল পার কেলভিন আসে। আর বোল্টজম্যানের মধ্যে দেখো লেখা আছে পার কেলভিন পার মলিকিউল, অর্থাৎ প্রত্যেকটা মলিকিউলের জন্য কতটুকু হয়ে থাকে। ওকে, আচ্ছা, তাহলে বলো এটা কি হবে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো খুব ইজি প্রবলেম। দেখো মেডিকেল কিন্তু ইজি প্রবলেম থেকে আসে, কিন্তু পরীক্ষার সময় ইজি প্রবলেমও তোমাদেরকে মাথা নষ্ট করে দেয়। ইজি, খুব ইজি। আচ্ছা, তাহলে আমরা কিভাবে হিসাব করবো? আমরা জানি n = কি ইকুয়েশন কি আমাদের? W/m। তাহলে তুমি এখন W এর ভ্যালু বসাও 0.44, m এর ভ্যালু বসাও 44, এটা সমান কত? 0.01। এখনই একদল লোক আছে যারা এসে আমাকে বলবে যে ভাইয়া এটা 0.1 না হয়ে 0.01 কেন হলো? তাদের উদ্দেশ্যে বলতেছি, তুমি যদি এটাকে 0.1 বলতে চাও তাহলে তুমি এটাকে কি বলবা? তোমার হচ্ছে 4, তাহলে তুমি এটাকে কি বলবা? 4.4 ডিভাইডেড বাই 44, এটাকে তাহলে কি বলবা? 1 বলবা? এটা হচ্ছে আমার 0.1। ঠিক আছে, আর এটা হচ্ছে 0.01। অনেকেরই এটা প্যাচ লাগে, একটু খেয়াল করো আর কি। হ্যাঁ, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, আচ্ছা, এই প্রবলেমটাও একটা ভালো প্রবলেম। এমসিকিউ 1.12 তে আছে, টু মেক ভলিউম অফ আ গ্যাস ডাবল হাউ মাচ টেম্পারেচার ইজ টু ইনক্রিজ ফ্রম 27 ডিগ্রি সেলসিয়াস উইথ দ্য প্রেসার চেঞ্জ ফ্রম 0.8 atm টু 1.6 atm। তাহলে দেখি বোঝা যাচ্ছে ডাবল চেঞ্জ। ডাবল চেঞ্জ মানে হচ্ছে আমাদের কম্বিনেশন ল। কম্বিনেশন লটা আমরা কি শিখছি? কম্বিনেশন লতে আমরা শিখছি P1 V1 ডিভাইডেড বাই T1 = P2 V2 ডিভাইডেড বাই T2। ঠিক আছে, এখন দেখো তো তোমার এখানে কি কি দেওয়া আছে, কি বের করতে হবে? জাস্ট বলছে যে প্রেসার চেঞ্জ কত করতে হবে সেটা। হ্যাঁ, আচ্ছা, তোমার এখানে বলছে হচ্ছে P1। হ্যাঁ, P1 তুমি জানো না, ধরো। হ্যাঁ, ও P1 বলে দিছে।
প্রেসার চেঞ্জ বলে দিছে, হ্যাঁ, তাহলে চেঞ্জ করতে হবে টেম্পারেচার কতটুকু। ওকে, টেম্পারেচার কতটুকু আছে সেটা জাস্ট চেঞ্জ করতে হবে। P1 কত বললো এখানটাতে? P1 বলছে হচ্ছে 0.8 atm, হ্যাঁ, P1 বলছে 0.8 atm, V1 কত বলছে স্পেসিফিক বলে নাই, বলছে যে এটাকে আলটিমেটলি ডাবল করছে, তাহলে V1 কে আমরা V ধরলাম আর কি। ওকে, T1 কত বলছে 27 ডিগ্রি সেলসিয়াস, তো 27 বলতে এখানে কি বসাবা? এখানে হচ্ছে আমরা 300 বসাবো, কারণ কি কেলভিন টেম্পারেচারের জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো P2 কত বসাবা বলো? P2 হচ্ছে 1.6, ঠিক আছে। V2 কত বসাবা? 2 ইনটু V, ঠিক আছে, 2V, কারণ এটা বলছে ডাবল করছে। আচ্ছা, তারপর T2 কত বসাবা? T2 তুমি এখানে হিসাব করবা, ঠিক আছে। ওকে, তাহলে এখন তুমি এখান থেকে হিসাব করো, একদম ঝটপট সহজ হিসাব। 0.8 আর হচ্ছে এখানে কত আছে? 1.6। দেখো তো এটা কি করা যায়? এখানে ডাবল 2 করা যায়, এই পাশে পাশে কিন্তু কাটাকাটি করা যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখো আলটিমেটলি কি হলো? আমরা দেখতে পাইলাম যে এই ভিভি কাটলাম, হ্যাঁ, তাহলে এখানে দেখো তো T2 ইকুয়াল টু 2 ইনটু 2 মানে কত? 4, তাহলে 4 ইনটু 300 মানে কত হলো? 1200 কেলভিন। তাহলে T2 এর ভ্যালু আমরা কত পেলাম? 1200 কেলভিন পেলাম। যদি 1200 কেলভিন পাই তাহলে টেম্পারেচার চেঞ্জ কতটুকু করতে হবে? তাহলে যে 1200 মাইনাস 300, 1200 মাইনাস 300 মানে কত? 900 কেলভিন। 900 কেলভিন টেম্পারেচার চেঞ্জ করা যেই কথা, 900 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চেঞ্জ করা কিন্তু একই কথা, ঠিক আছে। চেঞ্জের ক্ষেত্রে কিন্তু একই কথা, এটা কত হবে? 900 ডিগ্রি সেলসিয়াস, চেঞ্জের ক্ষেত্রে একই কথা, ঠিক আছে। ভেরি গুড, অনেকেই কারেক্ট আনসার দিতে পারছো। আচ্ছা, এরপরে যে টপিকটা আছে আমাদের সেটা হলো পার্শিয়াল প্রেসার অফ দ্য গ্যাস এন্ড দ্য ডালটনস ল। এখান থেকেও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, সেটা হলো কি তোমার ইকুয়েশনটা থেকে পরীক্ষার প্রশ্ন দিয়ে দেয় অনেক সময়, যেমন 21-22 সেশনের পরীক্ষা এখান থেকে প্রশ্ন দিছিল। তো আমাদের এই ডালটনস ল যেটা আছে, মানে যেটাকে বলি আমরা পার্শিয়াল প্রেসার ল, এই পার্শিয়াল প্রেসার ল এর কিছু কন্ডিশন আছে। কিরকম কন্ডিশন? এটা হচ্ছে একটা আমাদের গ্যাস মিক্সচারের ল, ঠিক আছে। গ্যাস মিক্সচার থাকতে হবে, অবশ্যই এটা হোমোজেনাস গ্যাস মিক্সচার হতে হবে। ডিউরিং মিক্সচার কোনো রিঅ্যাকশন করা যাবে না, নো রিঅ্যাকশন। যে গ্যাসগুলোর মধ্যে কোনো রিঅ্যাকশন হয় না তারাই শুধুমাত্র এটাতে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে। এই ক্ষেত্রে বলা হয়ে থাকে যে এই মিক্সচারের মধ্যে টোটাল, হ্যাঁ, এই মিক্সচারের মধ্যে টোটাল প্রেসারটা হবে হচ্ছে প্রত্যেকটা গ্যাসের যে পার্শিয়াল প্রেসার আছে সেই পার্শিয়াল প্রেসার সামেশন, ঠিক আছে। প্রত্যেকটা গ্যাসের যে পার্শিয়াল প্রেসার আছে সেই পার্শিয়াল প্রেসারের সামেশনটা সমান হবে আর কি। এটাকেই বলতেছি আমরা হচ্ছে তোমার ডালটনস পার্শিয়াল প্রেসার ল, ঠিক আছে। এখানে আমরা তাহলে পার্শিয়াল প্রেসার বলতে আমরা কি বুঝি? আমরা অ্যাকচুয়ালি পার্শিয়াল প্রেসার বলতে বুঝি হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেসার, হ্যাঁ, পার্শিয়াল প্রেসার ইকুয়াল টু আমরা বলে থাকি মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। এখন আসি আমরা ভাই মোল ফ্র্যাকশন মানে কি? মোল ফ্র্যাকশন মানে হচ্ছে মোল নাম্বার অফ এ কম্পোনেন্ট গ্যাস টোটাল মোলস ইন দা গ্যাস মিক্সচার। ভাই এটা আবার কিরকম কথাবার্তা? দেখো আমরা এরকম একটা সিচুয়েশন দিই আর কি, মানে মোল ফ্র্যাকশনটা কিভাবে হবে বা এটা কিভাবে কি হয়। ধরো আমরা বললাম যে কোনো একটা গ্যাস মিক্সচারের মধ্যে 16 মোল, সরি 6 মোল আছে হচ্ছে তোমার অক্সিজেন, 6 মোল আছে হচ্ছে তোমার অক্সিজেন, ঠিক আছে। এবং এখানটাতে 14 মোল আছে হচ্ছে তোমার নাইট্রোজেন, তাহলে 6 মোল অক্সিজেন 14 মোল নাইট্রোজেন। এই যে আমাদের যে গ্যাস মিক্সচারটা, এই গ্যাস মিক্সচারের টোটাল প্রেসার হচ্ছে আমাদের 200 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে। এখানে তাহলে আমাদের অক্সিজেন গ্যাসের পার্শিয়াল প্রেসারটা কত হবে? এখানে আমাদের অক্সিজেন গ্যাসের পার্শিয়াল প্রেসারটা কত হবে? তাহলে হোয়াট উইল বি দা পার্শিয়াল প্রেসার অফ দা অক্সিজেন? আমরা যদি ইকুয়েশন করি, আমরা ইকুয়েশন করলে বুঝবো x অফ O2, মানে হলো মোল ফ্র্যাকশন অফ দা O2 ইনটু টোটাল প্রেসার যেটা আছে 200 মিলিমিটার মার্কারি সেটা। এখন আমরা এখানে এই যে মোল ফ্র্যাকশন কিভাবে হিসাব করি? মোল ফ্র্যাকশন হিসাব করি আমরা মোল নাম্বার অফ দা কম্পোনেন্ট গ্যাস ডিভাইডেড বাই মোল অফ দা গ্যাস মিক্সচার, টোটাল মোল অফ দা গ্যাস মিক্সচার। মোল নাম্বার অফ দা কম্পোনেন্ট গ্যাস, অক্সিজেনের মোল নাম্বার কত এখানে দেখতে পাচ্ছি আমরা 6, টোটাল মোল কত? দেখো টোটাল মোল আমরা দেখতে পাচ্ছি এখানে 20, কারণ এই যে 6 মোল অক্সিজেন আছে, 14 মোল হচ্ছে মানে তোমার নাইট্রোজেন আছে, এটাকে আমরা মাল্টিপ্লাই করব কত দিয়ে? 200 দিয়ে। এখন তুমি এখানটাতে হিসাব করে দেখো তো, এই যে 20 ইনটু 200 কাটা যায় না, 10 হয়, তাহলে দেখো তো 60 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এই যে আমাদের যে একটা গ্যাস মিক্সচার ছিল এখানটাতে, এই গ্যাস মিক্সচারের টোটাল প্রেসার যদি 200 মিলিমিটার মার্কারি হয়, তার 60 মিলিমিটার মার্কারি দিবে হচ্ছে অক্সিজেন, আর বাদ বাকিটুকু দিবে হচ্ছে আমাদের এই নাইট্রোজেন, অর্থাৎ 140 মিলিমিটার মার্কারি। তাহলে দেখো একটা ম্যাথ দিয়ে কিন্তু আমরা কি করলাম? আমরা কিন্তু মোল ফ্র্যাকশন বুঝলাম, আমরা কিন্তু এই ভ্যালুটা দিয়ে আবার আমাদের যেই পার্শিয়াল প্রেসার সেটাও কিন্তু একদম ক্লিয়ারলি বুঝে গেলাম। এবং এই ম্যাথটাই তোমরা দেখবা তোমাদের এক্সারসাইজ কোশ্চেন ব্যাংকে কিন্তু আছে, ঠিক আছে। ওকে, এই কুইজটা আমি দিব না, জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করবো যে কখনো কখনো দেখবা পরীক্ষার সময় কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এটা একটা এক্সারসাইজ কোশ্চেন ব্যাংকের ম্যাথ, এটা হাজারি স্যারের বইয়ের এক্সারসাইজের একটা ম্যাথ, এটা কিন্তু গত বছর প্রশ্ন চলে আসছিল। এই কারণে কিন্তু আমরা তোমাদেরকে বারবার এত করে এক্সারসাইজ কোশ্চেন ব্যাংক সলভ করতে বলি, এবং তোমরা দেখবা উনিশের প্রশ্ন কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্টের কোশ্চেন দেওয়া হয় এক্সারসাইজ কোশ্চেন ব্যাংক থেকে, যেন তোমরা এক্সারসাইজ কোশ্চেন ব্যাংকটা ঠিকঠাক মতো পড়ো আর কি। ওকে, তো এখন অনেকে এটা দেখেই মনে করবে যে না, এই ম্যাথ তো আসলে ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না, কিন্তু আমি তোমাদেরকে এই ম্যাথটাও ক্যালকুলেটর ছাড়া করে দেখাই দিব। চলো দেখা ট্রাই করি আমরা। বলছে দুইটা মোল ফ্র্যাকশন দেওয়া আছে, না সরি, গ্রাম দেওয়া আছে, মোল ফ্র্যাকশন বের করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার প্রথম কথা হলো মোল ফ্র্যাকশন বের করতে গেলে আমার মোল নাম্বার জানা লাগবে। তো আমি এখানে দুইটা মোল নাম্বার বের করব, n অফ O2 আর একটা হলো n অফ CO2। এখন দেখো তো n অফ O2 কত হবে? অক্সিজেন কতটুকু আছে? অক্সিজেন আছে 1.032 ডিভাইডেড বাই কত হবে বলো? 32, কেন? যেই ভ্যালুটা দেওয়া থাকে ওটা W, নিচে কি দিলাম? M, ঠিক আছে। এখন তুমি দেখো 1 ডিভাইডেড বাই 32, এটাকে তুমি যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব করো ভ্যালুটা কিরকম আসবে একটু আন্দাজ করে বলো তো। তোমার জাস্ট আরো তোমাদের জন্য সহজ করে দিই, চলো দেখো তুমি 1/3 সমান কি লিখতে পারো? 1/3 সমান কি লিখতে পারো? 0.3 লিখতে পারো না? 1/3 সমান 0.3 কিভাবে হয়? ওই যে 100 ডিভাইডেড বাই 30 এরকম করে আসতেছে আর কি, হ্যাঁ। তাহলে 1/3 সমান তুমি কিভাবে লিখতে, মানে কি লিখতে পারো? 0.3 লিখতে পারো না? তাহলে তুমি 1/30 সমান কি লিখতে পারবা? 0.03 লিখতে পারবা না? তাহলে 1/30 সমান যদি 0.03 লিখতে পারো, তাহলে তুমি অবশ্যই 1.032 ডিভাইডেড বাই 32 এটা সমান তুমি হচ্ছে 0.03 লিখতে পারবা, ঠিক আছে। এখন তুমি কার্বন ডাই অক্সাইডের বেলায় আসো। কার্বন ডাই অক্সাইডের জন্য কি পেলাম আমরা? 0.573, ঠিক আছে, 0.573, তাহলে 0.573 ডিভাইডেড বাই 44, ঠিক আছে। এখন এই ভ্যালুটা হিসেবের সুবিধার্থে আমরা অনেকভাবে মানে চেঞ্জ করতে পারি আর কি। তুমি নরমালি এখানটাতে আবারও দেখো, যদি আমরা এরকম করতাম যে 0.573 ডিভাইডেড বাই ধরো 50, 0.573 ডিভাইডেড বাই ধরো 50, এটা কত বলতো তুমি? 0.57, 0.5 ডিভাইডেড বাই 50, 0.01 সামথিং এরকম কিছু একটা ভ্যালু আসতো না? তাহলে তোমার এখানটাতে কি আছে? 0.573 ডিভাইডেড বাই 44, 50 দিয়ে ডিভাইড করলে তুমি 0.01 সামথিং একটা কিছু পাইতা, 44 দিয়ে ডিভাইড করলে তো 0.01 এর কাছাকাছি একটা ভ্যালু পাইতা, তাই না? তাহলে আমরা এখানেও লিখতে পারি যে এখানেও আমাদের এই ভ্যালুটা আসবে হচ্ছে 0.01, ঠিক আছে। তাহলে তুমি দেখো এখন সুন্দর দুইটা মূল নাম্বার পাইছো না? কার্বন ডাই অক্সাইডের মূল নাম্বার 0.01, অক্সিজেনের মূল নাম্বার 0.03। এখন তুমি দেখো ইজিলি মোল ফ্র্যাকশন হিসাব করতে পারবা না? ইজিলি মোল ফ্র্যাকশন হিসাব করতে পারবা। মোল ফ্র্যাকশন কার হিসাব করবা? O2, হ্যাঁ। তাহলে টোটাল মোল কত? অক্সিজেনের মোল কত পাইছো? মোল ফ্র্যাকশন কার হিসাব করতে হবে? কার্বন ডাই অক্সাইড, সরি, কার্বন ডাই অক্সাইডের আমরা টোটাল মোল কত পাইছি? 0.01, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইডের মোল নাম্বার হলো 0.01, তাহলে অক্সিজেনের মোল নাম্বার কত? 0.03, তাহলে কার্বন ডাই অক্সাইডের 0.01, মানে এই দুটাকে যোগ করলে আমরা টোটাল মোল নাম্বার পাবো। এখন হিসাব করে দেখো তো এটা এরকম লেখা যায় না? 0.01 ডিভাইডেড বাই 0.04 লেখা যায়? অবশ্যই লেখা যায়। তাহলে এখন এটাকে যদি আমরা এরকম লিখতে চাই 1 × 10⁻², 4 × 10⁻² লিখতে পারি না?
1 into 10 to the power minus 2, 4 into 10 to the power minus 2 অবশ্যই লিখতে পারি। তাই -2 কেটে দাও, 1/4 সমান কি লেখা যায়? 0.25। এখন তুমি দেখো তো এখানে 0.25 এর কাছাকাছি সবচেয়ে ভালো কোনটা আছে? এই দুইটা তো আগেই কাটা। এই দুইটা তো আগেই কাটা। ঠিক আছে? এখন একটা ভ্যালু আছে 0.1, একটা ভ্যালু আছে 0.28। তুমি অবশ্যই 0.28 কে উত্তর করবা। অ্যাপ্রক্সিমেট ধরে তোমার এরকম অ্যান্সারে যেতে হবে ভাইয়া। এবং এই ক্যালকুলেশনটাই হচ্ছে আমাদের হ্যান্ড ক্যালকুলেশনের মূল জিনিস। তুমি মানে এমসিকিউ প্রশ্নের সুবিধাই হচ্ছে এটা, যে তুমি অ্যাকচুয়ালি এক্সাক্ট ভ্যালুটা সরি এক্সাক্ট ভ্যালুটা বের করতে না পারলেও তুমি অপশন চেক করে কারেক্ট অ্যান্সারে পৌঁছে যেতে পারবা। দেখো এটার অ্যান্সার কি হবে বলো? আচ্ছা, হোয়াট উইল বি দ্য টোটাল প্রেশার অফ এ মিক্সচার হোয়েন টু নন রিঅ্যাক্টিং গ্যাসেস আর মিক্সড এট এ ফিক্সড টেম্পারেচার? ঠিক আছে, সাম অফ দ্য পার্শিয়াল প্রেশার অফ দ্য গ্যাসেস, মানে যেটা বললাম যে আমাদের যেটা মানে ডেফিনিশন থেকে বা ল থেকে সরাসরি মাঝে মাঝে প্রশ্ন চলে আসে, তারই একটা এক্সাম্পল আর কি এরকম। আচ্ছা, এরপর দেখো ডিটারমিনেশন দ্য প্রেশার অফ দ্য ওয়েট গ্যাস। ওয়েট গ্যাসের প্রেশার কত, মানে ড্রাই গ্যাসের প্রেশার কত? তো অ্যাকচুয়ালি আমরা যেই এয়ারের যে প্রেশারটা মাপি, হ্যাঁ ধরো একটা ওয়েট গ্যাসের যে এয়ারের প্রেশার আছে, এটা হচ্ছে ওয়াটার ভেপারের যে প্রেশার, সেই প্রেশার আর হচ্ছে তোমার ড্রাই গ্যাসের যে প্রেশার, দুইটা কিন্তু কম্বিনেশন বা দুইটা কিন্তু সামেশন বলতে পারি আমরা। তাহলে আমরা যদি ড্রাই গ্যাসের প্রেশার হিসেব করতে যাই, কি করতে হবে? যেই প্রেশারটা আমরা পাইছি ওই প্রেশার থেকে ওয়াটার ভেপারের যে প্রেশার সেটা বাদ দিয়ে দিতে হবে। ওকে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা আরেকটা প্রবলেম, চমৎকার একটা প্রবলেম আমরা সলভ করবো, চলো। সরি, বলছে মিথেন এন্ড অক্সিজেন গ্যাসেস অফ ইকুয়াল মাস আর কেপ্ট ইন এ কন্টেইনার at a certain temperature. Okay, what amount of total pressure will be exerted by oxygen? চমৎকার একটা প্রবলেম বলছে, মিথেন এবং অক্সিজেন দুইটা ইকুয়াল মাসে রাখছে। ঠিক আছে, এছাড়া আর কোনো কিছু বলে দেয়নি। চলো আমরা ক্যালকুলেট করি। অ্যাকচুয়ালি আমরা এখানে কি বের করতে হবে? মোল ফ্র্যাকশন বের করতে হবে। অক্সিজেনের মোল ফ্র্যাকশন যদি আমরা বের করতে পারি, তাহলে আমি কি পেয়ে যাবো? পার্শিয়াল প্রেশার পেয়ে যাবো অক্সিজেনের। আর পার্শিয়াল প্রেশার পেয়ে গেলে সেটা আমার অ্যান্সার হয়ে যাবে। টোটাল প্রেশারের যে প্রেশারটা পার্শিয়াল প্রেশার, সেটাই তো অক্সিজেন দিয়ে এক্সার্টেড হবে, তাই না? আচ্ছা, দেখি এখন আমরা মূল নাম্বার বের করবো, অক্সিজেনের মূল নাম্বার বের করবো, আবার মিথেনের মূল নাম্বার বের করবো। ঠিক আছে, তাহলে অক্সিজেনের মূল নাম্বার কত আছে এখানে দেখো তো ঝটপট। ধরলাম আমরা x গ্রাম গ্যাস নিয়েছিলাম, ঠিক আছে, ধরলাম আমরা x গ্রাম অক্সিজেন গ্যাস নিয়েছিলাম, তাহলে মূল নাম্বার কত হবে? x ডিভাইডেড বাই 32। মিথেনের ক্ষেত্রে কত হবে? x ডিভাইডেড বাই 16। ঠিক আছে, তাহলে অক্সিজেনের মূল নাম্বার পেলাম, মিথেনের মূল নাম্বার পেলাম। ওকে, এখন তাহলে আমার হিসাব করতে হবে হচ্ছে অক্সিজেনের মোল ফ্র্যাকশন কত। তাহলে অক্সিজেনের মোল ফ্র্যাকশন x2 ইকুয়াল টু কি হবে দেখো, অক্সিজেনের যে মোল নাম্বার x ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই এই যে এই দুইটা মোল নাম্বারের সামেশন। তাহলে অক্সিজেনের জন্য x ডিভাইডেড বাই 32 প্লাস মিথেনের জন্য x ডিভাইডেড বাই 16। ঠিক আছে, তাহলে এখন তুমি এটা হিসাব করো, আবার সেই ছোটবেলার নিয়ম আর কি। হ্যাঁ, এখানে 32 বাই x তো একই রকম থাকবে, নিচে দুইটাকে ক্যালকুলেট করে আমি এখানে পাবো 32 x প্লাস 2x। ঠিক আছে, x প্লাস 2x। ঠিক আছে, এখন তুমি দেখো তো এটা সমান এরকম লেখা যায় না? x ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই 3x ডিভাইডেড বাই 32 লেখা যায় না? লেখা যায়। এটাকে যদি তুমি ফার্দার ক্যালকুলেট করো এরকম লেখা যায় x ডিভাইডেড বাই 32 ইনটু 32 ডিভাইডেড বাই 3x। ঠিক আছে, তাহলে এটা 1/3 হচ্ছে আলটিমেটলি आंसर। তাহলে এই দেখো এটা অপশন বি তে আছে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন তোমরা বলো তো, যদি যে হাফ বলছো, একজন বলছো যে ভাইয়া হাফ হবে, ঠিক আছে, তো হাফ তো আসলে হচ্ছে না, কারণ দুইটা তো মোল নাম্বার সমান হচ্ছে না। যদি এরকম বলতো যে সমান মোল নাম্বারে আছে, ধরো 5 মোল অক্সিজেন আছে, 5 মোল আর হচ্ছে মিথেন আছে, তখন তুমি হাফ বলতে পারতা, মোল নাম্বার সমান থাকলে হাফ বলতে পারতা। বাট এটা তো সমান অ্যামাউন্টে বসে, হচ্ছে ম্যাসে বসে, হ্যাঁ সমান ম্যাস ম্যাস বললে হাফ হবে না। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা বলো তাহলে, যদি এখানে অক্সিজেন না থেকে মিথেন থাকতো তাহলে কি হতো অ্যান্সারটা? আমাকে ইনবক্সে জানাই দাও তো, যদি মিথেন থাকতো তাহলে কি হতো অ্যান্সার? আচ্ছা, প্রদীপ্ত, প্রতাপ, তোমরা অনেক ভালো ভালো অ্যান্সার দিচ্ছিলে, অ্যান্সার করো ঝটপট। আচ্ছা, মাহি মিমো অ্যান্সার দিচ্ছিল, হ্যাঁ তোমরাও দাও। আচ্ছা, প্রতাপ অ্যান্সার দিছে, আগের কোশ্চেনের অ্যান্সার দিছে, 5 মোল 5 মোল থাকলে হাফ হইতো। ঝটপট বলে ফেলো, যদি এখানে মিথেনেরটা চাইতো, 5 মোল 5 মোল না, ধরো এই স্টেমের ক্ষেত্রেই আমাদের এখানে যে প্রবলেমটা বলছে, এই প্রবলেমের ক্ষেত্রেই ধরো হোয়াট অ্যামাউন্ট অফ টোটাল প্রেশার উইল বি এক্সার্টেড বাই মিথেন, এটা কি হইতো? ভেরি গুড, কে সবার আগে অ্যান্সারটা কে দিল? সালসাবিল। ও বলছে যে হচ্ছে ভাইয়া অপশন ডি হতো তখন অ্যান্সার। হ্যাঁ, যদি আমরা মিথেনের জন্য হিসেব করতাম তখন আমাদের অ্যান্সার আসতো হচ্ছে 2/3, মানে 2/3 প্রেশার হচ্ছে মিথেন এক্সার্ট করতো আর কি। মাহি ভুলিছে, হাফ হবে না। প্রদীপ তোরা ভুলিছে, হাফ হবে না। হাফ কেন হবে? মোল নাম্বার কি সেম? মোল নাম্বার তো সেম না ভাইয়া, মোল নাম্বার তো সেম না। আমার তো এখানে ম্যাথ সেম, বাট মোল নাম্বার তো সেম না। দুইটা মোল নাম্বার তো আলাদা আলাদা। আলাদা হলে মোল নাম্বার আলাদা, মানে তার পার্শিয়াল প্রেশার অক্সিজেন মানে পার্শিয়াল প্রেশার আলাদা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো সামনে যাই। এখন চলে আসছি আমরা ডিফিউশন এন্ড ইনফিউশন। দেখো ডিফিউশন এন্ড ইনফিউশন থেকে প্রথমে তো ডেফিনিশন আছে, ডেফিনিশন তুমি পড়ে নিলা। একটা স্পন্টেনিয়াস, আরেকটা হচ্ছে স্পন্টেনিয়াস না। হ্যাঁ, একটা স্পন্টেনিয়াস, আরেকটা হচ্ছে স্পন্টেনিয়াস না। স্পন্টেনিয়াস কোনটা? ডিফিউশনটা হচ্ছে স্পন্টেনিয়াস, ডিফিউশনটা হচ্ছে স্পন্টেনিয়াস না। ডেফিনিশনটা লাগবে, পরীক্ষার সময় ডেফিনিশন দিয়ে দেয়। ইনফিউশনের ক্ষেত্রে বলা আছে যে কোনো একটা স্মল হোল থাকতে হবে, সেই স্মল হোল দিয়ে প্রেশার ডিফারেন্স থাকার কারণে কোনো একটা তোমার গ্যাসিয়াস মলিকিউলস গুলা র‍্যাপিডলি হচ্ছে তোমার ফ্লাশ হবে আর কি, ওটাকেই বলি আমরা ইফিউশন। ওকে, তাহলে এখানে এক্সটার্নাল প্রেসার লাগবে, এখানে এক্সটার্নাল প্রেসারের প্রয়োজন নেই। এক্সাম্পলটা কি? র‍্যাপিড কামিং আউট অফ দ্য অ্যামোনিয়া গ্যাস আন্ডার প্রেসার অফ দ্য সিলিন্ডার ইজ অ্যান ইফিউশন, মানে আন্ডার প্রেসার যদি কোনো কিছু হয় সেটা হবে হচ্ছে ইফিউশন। আর স্পন্টেনিয়াসলি যদি কোনো পারফিউম বা এরকম কোনো কিছু যদি স্প্রেড হয় সেটা হবে হচ্ছে ডিফিউশন। নেচার অফ দ্য প্রসেস, ডিফিউশন ইজ দ্য স্লো প্রসেস এন্ড ইফিউশন ইজ ভেরি র‍্যাপিড প্রসেস। ঠিক আছে, আচ্ছা ল অফ ইফিউশন এটা আমরা পড়বো এখন। প্রথমেই আমরা জেনে নিব যে ল অফ ইফিউশন এটা কোন মানে কোন কন্ডিশনে এটা অ্যাপ্লিকেবল হবে। ল অফ ইফিউশন ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ ডিফিউশন এন্ড ইফিউশন। ঠিক আছে, ইফিউশনের জন্য অ্যাপ্লিকেশন করা যায়, ডিফিউশনের জন্য এটা কি করা যায়? অ্যাপ্লিকেশন করা যায়। এখন এখানে গ্রাহাম নামের একজন সায়েন্টিস্ট ডিফিউশনের ল দিয়েছে। ওকে, অ্যাকর্ডিং টু গ্রাহাম এট কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার দ্য রেট অফ দ্য ইফিউশন অফ আ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার রুট অফ দ্য মলিকুলার মাস। এই ইকুয়েশনটা পড়ে রাখবা, এটা থেকে পরীক্ষায় রিলেশন দিয়ে প্রশ্ন দিতে পারে। আর এই যে আমরা এখান থেকে যে ইকুয়েশনটা পড়লাম, রেট ইজ প্রপোর্শনাল টু 1/√m, এটা থেকে আমাদের পরীক্ষায় খুব কমনলি কোশ্চেন দিবে। কি কি টাইপের কোশ্চেন ডিফিউশন থেকে আমরা পেতে পারি? নাম্বার 1 হচ্ছে ডিফিউশন রেট। ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে ডিফিউশন রেট। ঠিক আছে, ডিফিউশন রেট বলবে যে কোনটা ডিফিউশন রেট বেশি হবে, কোনটা ডিফিউশন রেট কম হবে। ঠিক আছে, কোনটা ডিফিউশন রেট বেশি হবে, কোনটা ডিফিউশন রেট কম হবে। ঠিক আছে, এরকম প্রবলেম দিতে পারে তোমার এখানে পরীক্ষায় প্রবলেম দিতে পারে
কিছু ছোটখাটো ম্যাথ দিতে পারে, ম্যাথ কম দেয়, ডিভিশন রেট দিয়ে পরীক্ষায় প্রশ্ন বেশি দেয় আর কি। তুমি দেখো ডিভিশন রেটের যে প্রবলেমগুলো সেটা তুমি সলভ করবা কি দিয়ে, ঝটপট বলে ফেলো। সেটা তুমি সলভ করবা এদের মলিকুলার ম্যাথ দিয়ে, দ্যাট মিন্স এম দিয়ে। দেখো তুমি ডিভিশন রেটের সাথে এম এর রিলেশন কেমন, ইনভার্সলি প্রপোর্শনাল। এটা তো নরমালিও চিন্তা করা যায়, যেই মলিকিউলটার মলিকুলার ম্যাথ বেশি হবে তার রেট কি হবে, ডিভিশন রেট কম হবে, আর যার মলিকুলার ম্যাথ যত কম তার ডিভিশন রেট তত বেশি হবে। এখন দেখো আমরা এখানে বেশ কিছু গ্যাসের নাম লিখি, তোমরা বলবা যে কোনটা ডিভিশন রেট সবচেয়ে কম, কোনটা ডিভিশন রেট সবচেয়ে বেশি হবে আর কি। ঠিক আছে, ওকে। বেশ কিছু গ্যাসের নাম লিখে দিই, তোমরা একটা একটা করে বলতে থাকবা। ধরো এখানে লিখলাম অক্সিজেন, ধরো এখানে লিখলাম নাইট্রোজেন, ঠিক আছে, ধরো লিখলাম মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড। এই কয়টা থেকেই বলো। আচ্ছা, কার্বন মনোক্সাইড আরেকটা দিলাম। বলো ডিফিউশন রেট হাইয়েস্ট কোথায় পাবো, ডিফিউশন রেট লোয়েস্ট কোথায় পাবো। তাহলে এইচ দিয়ে হচ্ছে হাইয়েস্ট লিখবা, এল দিয়ে হচ্ছে লোয়েস্ট লিখবা, ই দিয়ে হচ্ছে ইকুয়াল লিখবা। কার কার ডিফিউশন রেট ইকুয়াল হবে। ভেরি গুড। কোনটাতে হাইয়েস্ট কোনটাতে লোয়েস্ট এটা হিসাব করার জন্য আমাদের জানতে হবে এগুলোর হচ্ছে মলিকুলার মাস আর কি। অক্সিজেনের জানি আমরা 32, নাইট্রোজেনের জানি আমরা 28, মিথেনের জন্য জানি আমরা 16, অ্যামোনিয়ার জন্য জানি আমরা 17, কার্বন ডাই অক্সাইডের জন্য জানি আমরা 44, ক্লোরিনের জন্য জানি আমরা 71, হাইড্রোজেন ক্লোরাইডের জন্য জানি আমরা 36.5, কার্বন মনোক্সাইডের জন্য জানি আমরা 28। ঠিক আছে, তাহলে বলো হাইয়েস্ট হবে কোথায়, হাইয়েস্ট হবে হচ্ছে যার সবচেয়ে কম আছে মানে মিথেন। লোয়েস্ট হবে কোথায়, যে সবচেয়ে ভারী মানে হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, মানে 71 মানে হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, ইকুয়াল হবে কারা কারা, দেখো নাইট্রোজেন এন্ড কার্বন মনোক্সাইড এই দুটো হচ্ছে ইকুয়াল হবে। তাহলে এই রিলেটেড প্রবলেম যদি আসে যে কোনোটা তুমি তোমার পরীক্ষা অ্যান্সার করতে পারবে না, যে কোনোটাই কিন্তু পরীক্ষা অ্যান্সার করা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ যে কোনোটাই অ্যান্সার করা যাবে। ওকে, এখন এই টোটাল রেটের সাথে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি। সেই ইকুয়েশনটা হয় হচ্ছে এরকম তোমার, যে r1/r2 ইকুয়াল টু রুট ওভার d2/d1 ইকুয়াল টু রুট ওভার m2/m1। এই লটা দিয়ে আমরা মনে রাখবো কিছু ম্যাথ প্র্যাকটিস করা যায়। হ্যাঁ, যেমন এখানে d2 হচ্ছে ডেনসিটি সেকেন্ড গ্যাসের, আর m2 হচ্ছে মলিকুলার মাস, তোমরা জানো এটা না। আচ্ছা, এখন মডার্ন অ্যাপ্লিকেশন অফ দ্য গ্রাহামস ল। গ্রাহামস ল এর অ্যাপ্লিকেশন কি, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় এবং এগুলো মেডিকেলের উপযোগী কিছু প্রশ্ন আছে এখানে। যেমন দ্য মলিকুলার মাস অফ দ্য ডিফারেন্ট গ্যাসেস মে বি ডিটারমাইন্ড বাই দ্য ল অফ দ্য গ্যাস ডিফিউশন। মলিকুলার মাস ডিটারমাইন করা যাবে, কারণ তুমি দেখো ইকুয়েশনের মধ্যে কি আছে, m আছে, ডেনসিটি ডিটারমাইন করা যাবে, শুধু মলিকুলার মাস না। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো যেহেতু কোনো মিক্সচার গ্যাস যদি থাকে তাদের যদি আমি তোমার মলিকুলার মাস জানি তাহলে তাদের কি আমি ডিফিউশন রেট জানবো না। যদি ডিফিউশন রেট আমি তাদের জানতে পারি তাহলে আমি কি করতে পারবো, তাদেরকে সেপারেট করতে পারবো। বাট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন যেটা সেটা হলো আইসোটোপ সেপারেশন। ঠিক আছে, পরীক্ষায় এরকম ভাবে কিন্তু প্রশ্ন দেয়, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন ফর অফ গ্রাহামস ল। অ্যান্সার শুড বি আইসোটোপ সেপারেশন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা ইউরেনিয়ামের দুইটা আইসোটোপ পাই, রাইট। দেখো একটু আমরা মনে করার ট্রাই করি ইউরেনিয়ামে কি কি আমরা আইসোটোপ পাই। একটা ইউরেনিয়াম আছে হচ্ছে 235, আরেকটা ইউরেনিয়াম আছে হচ্ছে 238। তাহলে ইউরেনিয়াম 235, আরেকটা হলো ইউরেনিয়াম 238। ঠিক আছে, এখন দেখো কোনটা বেশি পাওয়া যায় কোনটা কম পাওয়া যায়। মনে রাখবা যেটা বেশি আছে সেটা হচ্ছে বেশি অ্যাভেলেবল, যেটা মানে ম্যাস বেশি সেটাই বেশি অ্যাভেলেবল। ঠিক আছে, বাট যেটা হচ্ছে ম্যাস কম সেটা হচ্ছে কম অ্যাভেলেবল। ঠিক আছে, নট সো মাচ অ্যাভেলেবল। ঠিক আছে, লেস অ্যাভেলেবল এটা। ওকে, এখন তুমি নরমালি চিন্তা করো যেই জিনিসটা লেস অ্যাভেলেবল তার কিন্তু ভ্যালু বেশি, তার কিন্তু কি বেশি ভ্যালু বেশি, বা সেটা কিন্তু বেশি ভ্যালুয়েবল, মানে সেটা হচ্ছে বেশি ইউজফুল হয় আর কি। তাহলে তুমি দেখবা যে যত ইউজ আছে আমাদের ইউরেনিয়ামে সব জায়গায় আমরা 235টাকেই ইউজ করব। ঠিক আছে, 235টাকেই ইউজ করব। তাহলে বলো অ্যাটম বম প্রোডাকশনে কোনটা ইউজ করতে হয়, 235। ঠিক আছে, আবার যদি বলা হয়ে থাকে যে আমরা যদি বলি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোনটা ইউজ করা হয়, বলো তাও অ্যান্সার হবে কি 235। এই যে দেখো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে তাহলে কি হবে 235। এই যে দেখো বলছি না যেটা বেশি আছে সেটা বেশি পাওয়া যায়, যেটা কম আছে সেটা কম পাওয়া যায়। এক্সাক্ট কত পার্সেন্ট পাওয়া যায় মনে রাখা জরুরি না, বাট কম বেশি পাওয়া যায় যে এটা একটু মনে রাখতে পারো আর কি। ঠিক আছে, আচ্ছা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট দ্য পিউরিফাইড দ্য ফ্যাশনেবল ইউরেনিয়াম, এটা তো অলরেডি আমরা বলে ফেললাম যে 235টা ফুয়েল হিসেবে আমরা ইউজ করতে পারি আর কি। ওকে, আচ্ছা এখন একটা এমসিকিউ আসে, হুইচ ইজ রিলেটেড উইথ দ্য ডিফিউশন রেট। ডিফিউশন রেটের সাথে আমরা কোনটাকে রিলেট করতে পারি, বলো এটা কি হবে। ডিফিউশন রেটের সাথে কোনটাকে আমরা গ্রাম মলিকুলার ওয়েট, ভেরি গুড, গ্রাম মলিকুলার ওয়েট। ঠিক আছে, ভেরি গুড, অপশন ডি आंसर। ওকে, পরেরটা দেখি আমরা অ্যাপ্লিকেশন অফ দ্য গ্রাহামস ল। তো এখানেও আমরা যে ইকুয়েশনটা করছি ওই ইকুয়েশন দিয়ে আসলে মোলার মাস কিভাবে বের করা যায় তার ইকুয়েশন সূত্রটা বা ফর্মুলাটা এখানে দেখাইছে। ওকে, তাহলে এই কুইজটা তোমরা आंसर করো তো ঝটপট। হুইচ গ্যাস হ্যাজ দ্য হাইয়েস্ট ডিফিউশন রেট, ডেন্টালে আসা প্রশ্ন। এটা কিন্তু একটু আগে সলভ, তারপরে যদি ভুল করো কিছু বলার নাই। ঠিক আছে, বলে শেষ করে দিলাম। হাইয়েস্ট ডিফিউশন রেট বলছে না, তার মানে তোমাকে আলটিমেটলি কি খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে হচ্ছে কোনটার মলিকুলার ওয়েট কম। তাহলে এখন তুমি এখান থেকে দেখো মলিকুলার ওয়েট কোনটার কত। ক্লোরিন একটু আগে দেখাই আসছি, তারপরে যদি ভুল করলা, ক্লোরিন 71, মিথেনের জন্য 16, কার্বন মনোক্সাইড 28, অ্যামোনিয়ার জন্য 17, তাহলে आंसर শুড বি মিথেন। ওকে, পাল্টা দাও। দ্য প্রসেস অফ দ্য গ্যাস মলিকিউল এসকেপিং থ্রু স্মল ওপেনিং ডিউ টু অ্যাপ্লাইড প্রেসার, কি হবে এটা, ইফিউশন। আমরা বলছিলাম বাইরে থেকে যদি এক্সটার্নাল প্রেসার থাকে তাহলে হবে হচ্ছে ইফিউশন। ঠিক আছে, তাহলে বলো এটা কি হবে, শিখাই দিছি। এটাও যদি ভুল করো তাহলে আমি কি আর বলবো, অ্যান্সার করো এটা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 235 তাই না, আমি বলছি ইউজ করবা সবসময় 235। ওকে, আচ্ছা একটা ম্যাথ দেওয়া আছে এখানে, অনেক আগে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ডেন্টাল অ্যাডমিশন টেস্ট এই ম্যাথটা আসছে, বলছিলাম যেটা সলভ করাবো তোমাদেরকে। ওই যে অ্যাপ্লিকেশন অফ দ্য গ্রাহামস ল ইন ডিটারমিনেশন অফ মলিকুলার মাস, সেই হেডিং এর আর কি। দেখো এখানে বলছে যে রেট অফ দ্য এমিশন অফ আননোন গ্যাস এন্ড দ্য ক্লোরিন গ্যাস, হ্যাঁ, সেপারেটলি থ্রু দ্য সেম পোর অফ আ কন্টেইনার এট দ্য সেম টেম্পারেচার এন্ড প্রেসার ইজ 6:5 রেসপেক্টিভলি। ওকে, 6:5 রেসপেক্টিভলি মানে কি, এই 6 হচ্ছে আমাদের R1। ঠিক আছে, কি বলছে তোমার হচ্ছে রেট, তাই না, তাহলে 6 হচ্ছে R1 আর এই 5 হচ্ছে R2, এটাকেই বলছে রেসপেক্টিভলি। এখন আসি ভাই R1 কি হবে আর R2 কি হবে, এটা তুমি একটু চেক করো। প্রথমে যেটা বলছে সেটা প্রথমে হবে, তাহলে আননোন গ্যাস হবে হচ্ছে R1 আর R2 হবে হচ্ছে ক্লোরিন গ্যাস। ঠিক আছে, R2 হবে হচ্ছে ক্লোরিন গ্যাস। ঠিক আছে, এন্ড দেখো ডেনসিটি অফ দ্য ক্লোরিন ইজ 36, ডেনসিটি অফ দ্য ক্লোরিন ইজ 36, তাহলে ক্লোরিনের ডেনসিটি হবে হচ্ছে D2। ওকে, ক্লোরিনের ডেনসিটি হবে হচ্ছে D2। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডেনসিটি অফ দ্য আননোন গ্যাস, আননোন গ্যাসের ডেনসিটি কত হবে, তাহলে এটা হবে হচ্ছে D1। তোমাকে তাহলে D1টা বের করতে হবে। দেখো আমরা তাহলে ইকুয়েশন কিরকম করছি, আমরা ইকুয়েশন করছি হচ্ছে এরকম,
যে r1 ডিভাইডেড বাই r2 ইকুয়াল টু রুট ওভার d2 ডিভাইডেড বাই d1, r1 ডিভাইডেড বাই r2 ইকুয়াল টু রুট ওভার d2 ডিভাইডেড বাই d1। এখন তুমি দেখো এই যে r1 বাই r2 এর সময় তুমি কত লিখতে পারো, 6 ডিভাইডেড বাই 5 লিখতে পারো, ইকুয়াল টু রুট ওভার, দেখো রুট ওভার কত লেখা যায় এখানে, রুট ওভারের ভিতরে d2 এর ভ্যালু কত দেওয়া আছে, দেখো 36 দেওয়া আছে, আর তুমি d1 এর ভ্যালুটা তুমি জানো না, ঠিক আছে? তাহলে এখন দেখো তুমি এখানটাতে হিসাব করতে পারো, এই যে এই রুট ওভার উঠে যাওয়ার একমাত্র পদ্ধতি হলো স্কয়ার করা। স্কয়ার করলে এখানে আসবে 36, নিচে আসবে হচ্ছে 25, ইকুয়াল টু কত হবে, দেখো এখানে 36 ডিভাইডেড বাই d1, ঠিক আছে? তাহলে যদি আমি এখানে d1 যদি হিসাব করি, দেখো 36 কাটা গিয়ে d1 আলটিমেটলি আসে হচ্ছে 25, তাহলে আমার আননোন গ্যাসের ডেনসিটি হবে হচ্ছে 25। এই কোশ্চেনটারই কখনো কখনো একটা অ্যাডজাঙ্ক্ট আসে, হোয়াট উইল বি দা মলিকুলার মাস, হোয়াট উইল বি দা মলিকুলার মাস, ঠিক আছে? তাহলে দেখো মলিকুলার মাসটা কিরকম হয়, মলিকুলার মাস ইকুয়াল টু আমরা জানি 2 ইনটু d, ঠিক আছে? অর্থাৎ ডেনসিটি ডাবল হয় হচ্ছে মলিকুলার মাসটা আর কি, হ্যাঁ? তাহলে এখন দেখো 2 ইনটু 25 সমান কত হবে, সমান হবে হচ্ছে 50, মলিকুলার মাস হবে এখানে 50, ঠিক আছে? ভেরি গুড, অনেকেই কারেক্ট অ্যান্সার দিতে পারছো। আচ্ছা, এখন এই ধরনের প্রবলেম আবার অন্যভাবে হতে পারে, আমরা কিন্তু ইকুয়েশন অনেকভাবে শিখছি, আবার টি দিয়েও কিন্তু ইকুয়েশন শিখছি। টি মানে হচ্ছে টাইম, হ্যাঁ? টি কিন্তু রেট না, টি হচ্ছে এখানে টাইম। দেখো টি2 ডিভাইডেড বাই টি1, এটা কিন্তু আবার r1 r2 এর সাথে তোমরা গন্ডগোল করে ফেলো না, আমরা তো ইউজুয়ালি জানি যে হচ্ছে এরকম যে r1 ডিভাইডেড বাই r2 ইকুয়াল টু রুট ওভার m2 ডিভাইডেড বাই m1, আমরা এরকম জানি। কিন্তু এই r মানে হচ্ছে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কত সময়ে যাচ্ছে, অর্থাৎ রেটের সাথে সময় যদি হিসাব করি, এটা কিন্তু আমার ইনভার্সলি প্রপোর্শনাল হবে আর কি। এই কারণে যদি আমরা টাইম দিয়ে হিসাবটা করি তখন দেখা যায় এরকম হয়, টি2 ডিভাইডেড বাই টি1 ইকুয়াল টু রুট ওভার m2 ডিভাইডেড বাই m1, ঠিক আছে? এখন তুমি দেখো এখানে তোমার কি কি দেওয়া আছে, টি2 টি1 দুইটাই দেওয়া আছে, দুইটাই সেকেন্ডে দেওয়া আছে, হ্যাঁ? m2 দেওয়া আছে, তোমার হচ্ছে m1 বের করতে হবে এরকম আর কি, হ্যাঁ? m2 দেওয়া আছে কিন্তু তোমার m1টা বের করতে হবে। এখন তুমি জাস্ট হিসাব করবা, m1 তো হিসাব করা সহজ। এখন তুমি আটকায় যাবা এই জায়গাটাতে, রাইট? এই জায়গাটাতে আটকায় যাবা, আটকার কোনো কিছুই নেই। তুমি আমরা এটাকেও কিভাবে সলভ করতে পারি সেটা দেখো। দেখো তোমার এটা এরকম একটা ভ্যালু আসবে 293 ডিভাইডেড বাই 230, মানে এটা বোঝা যাচ্ছে ভ্যালুটা 1 সামথিং এরকম কিছু একটা আসবে। ধরো আমি এটাকে বললাম 1.1 বা 1.2, তাহলে এত স্কয়ার 1 পয়েন্ট সামথিং যদি আমি স্কয়ার করি, সেই ভ্যালুটা কিন্তু 1 পয়েন্ট সামথিং আসার কথা, তাই না? তাহলে এখন দেখো এখান থেকে যে এক্সাক্ট ভ্যালুটা যেটা আসবে, সেই ভ্যালুটা কিরকম হবে, 44 এর চাইতে বেশি হবে, মানে এক্সাক্ট যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে কিরকম হবে, 44 এর চাইতে বেশি হবে, মানে এখানে আমি যে ভ্যালুটা পাবো সেটা হবে হচ্ছে 44 এর চাইতে বেশি কিন্তু 88 এর চাইতে কম, এরকম একটা ভ্যালু আমি এখানে পাবো। সেটা তো তুমি অপশন দেখে আশা করি বের করতে পারবা নাকি? অপশন দেখে এটার অ্যান্সার আশা করি তোমরা বের করতে পারবা, এবং এটা বের করা সম্ভব, এটা বের করা সম্ভব। 71.41 আসছে। এখন অপশন কখনোই এত কাছাকাছি থাকবে না যখন এই টাইপের ম্যাথ তোমার পরীক্ষায় দিবে। আচ্ছা, কাইনেটিক মলিকুলার থিওরি অফ দ্য গ্যাসেস, এখান থেকে কি কি লাগবে, জাস্ট অ্যাজাম্পশন গুলোকে রিডিং দিবা, যে আমরা কাইনেটিক মলিকুলার থিওরিটাকে এস্টাবলিশ করার জন্য আমাদের কিছু অ্যাজাম্পশন ধরে নেওয়া আছে, যে গ্যাসের কম্পোজিশনটা কিরকম, গ্যাসের মলিকুলার ভলিউমটা কিরকম, মলিকুলার অ্যাট্রাকশন অফ দ্য গ্যাস কিরকম আছে। তো এখান থেকে তোমার যদি পরীক্ষায় কোশ্চেন দেয়, এভাবে কোশ্চেন দিবে, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট রিগার্ডিং টু কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাস, অথবা হুইচ ওয়ান ইজ কারেক্ট রিগার্ডিং টু কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাস। তাহলে এই জিনিসগুলো জাস্ট একবার করে হেডিং দিবা আর কি, যে গ্যাস কম্পোজিশনটা হচ্ছে টাইনি পার্টিকেল দিয়ে হয়, অ্যাটম মলিকিউল এসব দিয়ে হতে পারে। মলিকুলার ভলিউম অফ দ্য গ্যাস, এটা মানে গ্যাসের নিজের মলিকুলার ভলিউমটা খুবই নেগোশিয়েবল, বাট এটা হচ্ছে ইউজুয়ালি ধরা হয়ে থাকে কন্টেইনারের ভলিউমটা, হ্যাঁ? তারপর হচ্ছে গ্যাস পার্টিকেলগুলোর মধ্যে নিজেদের মধ্যে কোনো অ্যাট্রাকশন রিপালশন কোনো কিছু নাই, হ্যাঁ? এগুলো ধরে নেওয়া আর কি, এগুলো যে কারেক্ট আমি সেটা বলতেছি না, এগুলো ধরে নেওয়া। যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে হুইচ ওয়ান ইজ ট্রু রিগার্ডিং কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাসেস, তখন তোমাকে এগুলোর প্রতি অ্যান্সার করতে হবে। এদের মধ্যে হচ্ছে কলিশন হতে পারে নির্দিষ্ট অ্যামাউন্টের এনার্জি নিয়ে, আর এদের যে প্রেশারটা হয় সেটা হচ্ছে কি, এরা এদের কন্টেইনারের ওয়ালের মধ্যে যে প্রেশারটা এক্সার্ট করে, সেই প্রেশারটাই হচ্ছে এদের নিজেদের প্রেশার হিসেবে হিসাব করা হয় আর কি। কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকিউল, এদের নিজেদের একটা নির্দিষ্ট কাইনেটিক এনার্জি আছে, এবং এই কাইনেটিক এনার্জিটা কত সেটা হচ্ছে সায়েন্টিস্ট ক্লসিয়াস হিসাব করছেন, সেই হিসাবটা বলা আছে PV = 1/3 mc স্কয়ার। ফিজিক্স ক্লাসে এটা পড়ানো হয় আর আমরা এটা পড়াই, হ্যাঁ? কিন্তু আমরা এটা কোনো সময় এক্সপ্লেইন করে দেখাবো না এটা কিভাবে আসছে, কারণ তোমার মেডিকেলের জন্য এটা দরকার নাই, তুমি জাস্ট পড়ে রাখবা PV = 1/3 mc স্কয়ার, তুমি জাস্ট এতটুকু পড়ে রাখবা PV = 1/3 mc স্কয়ার, ঠিক আছে? এখন এখানে দুইটা ডায়ামিটার আছে, একটা হলো আমাদের কলিশন ডায়ামিটার, আর এটা হচ্ছে আমাদের ডায়ামিটার অফ দ্য মলিকিউলস, দুইটা ডায়ামিটার আছে, দুইটা ডায়ামিটার তুমি পড়ে রাখবা। তো কলিশন ডায়ামিটারটা ইউজুয়ালি হয় কি 2 অ্যাংস্ট্রম থেকে 4 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়, 2 অ্যাংস্ট্রম থেকে 4 অ্যাংস্ট্রম পর্যন্ত হয়ে থাকে আর কি। আর আমাদের মলিকুলার ডায়ামিটারটা হচ্ছে 2 × 10⁻⁻10 মিটার, 2 মানে এটা 2 অ্যাংস্ট্রম আর কি। মানে আমাদের যে কলিশন ডায়ামিটারটা, এটা আমাদের মলিকুলার ডায়ামিটারের চাইতে হচ্ছে বেশি হবে, জাস্ট এতটুকু। ভাই কলিশন ডায়ামিটার মানে কি? কলিশন ডায়ামিটার মানে হচ্ছে যখন দুইটা গ্যাস পার্টিকেলের মধ্যে যে কলিশন হলো, এই কলিশন হওয়ার সময় তাদের মধ্যকার যে ডায়ামিটার, তাদের নিউক্লিয়াসের মধ্যকার যে ডায়ামিটার, সেই ডায়ামিটারটাই আমাদের কলিশন ডায়ামিটার। ডেফিনিশন দরকার নাই, জাস্ট তোমার লাগবে হচ্ছে কলিশন ডায়ামিটারটা কত সেটা। আচ্ছা, তারপর দেখো ডিফারেন্ট টাইপস অফ মলিকুলার ভেলোসিটিস অফ দ্য গ্যাস, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে কি কি ভেলোসিটি আছে, এভারেজ ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি, ঠিক আছে? তাহলে আমরা কয়টা পেলাম, মোট 3টা পেলাম, ঠিক আছে? এখন এই তিনটার ইকুয়েশন অনুযায়ী দেখা যায় যে এটা হচ্ছে এভারেজ, এটা হচ্ছে আরএমএস, এটা হচ্ছে মোস্ট প্রবাবল। এদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মোস্ট প্রবাবল, তারপর হচ্ছে আরএমএস, এবং সবচেয়ে কম হচ্ছে এভারেজ, ঠিক আছে? এই যে দেখো এটা রিলেশন এখান থেকে পাওয়া যায়, রিলেশনটা পড়বা, ইকুয়েশনটা শুধু আরএমএস এরটা পড়বা, বাকিগুলো দরকার নাই। আরএমএস এরটা কি জানি আমরা, c = 1/3 রুট ওভার 1/3 c = রুট ওভার 3RT ডিভাইডেড বাই m। অর্থাৎ আলটিমেটলি কোন একটা একটা ডেফিনিট কন্ডিশনে, ধরো একটা কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট টেম্পারেচার, ধরো ডেফিনিট কন্ডিশনে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়ে যায়, আলটিমেটলি গ্যাসের কাইনেটিক এনার্জি বা গ্যাসের যদি আমরা আরএমএস ভেলোসিটি বলি, সেটা ডিপেন্ড করবে কার উপর, সেটা ডিপেন্ড করবে তার মলিকুলার ওয়েটের উপর, ঠিক আছে? তাহলে এখন তোমরা আমাকে বলো তো যে কোনটা আরএমএস ভেলোসিটি বেশি হবে, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা হতে পারে। যেমন যদি আমরা বলি হাইড্রোজেন, যদি আমরা বলি অক্সিজেন, যদি আমরা বলি নাইট্রোজেন, যদি আমরা বলি ক্লোরিন, এই চারটার মধ্যে কোনটার আরএমএস ভেলোসিটি ম্যাক্সিমাম, আরএমএস ম্যাক্সিমাম কার, চটপট বলে ফেলো, এই চারটার মধ্যে আরএমএস ম্যাক্সিমাম কার? ভেরি গুড, হাইড্রোজেনের। কারণ কি, আরএমএস ভেলোসিটিটা এম এর সাথে কিভাবে রিলেটেড, ইনভার্সলি প্রপোর্শনাল। আর এখানে হাইড্রোজেনের আমরা দেখতে পাচ্ছি যে তোমার মলিকুলার মাসটা সবচেয়ে কম বা মোলার মাসটা সবচেয়ে কম আর কি, হ্যাঁ? আচ্ছা, তারপর এখানে খুব 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 ইম্পর্টেন্ট আরেকটা ইনফরমেশন, কাইনেটিক এনার্জিটা কত হয়। এভারেজ কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকিউল ইজ 2/3 2/3 RT, ঠিক আছে? মানে একটা যদি আমরা সিঙ্গেল মোলের জন্য যদি হিসাব করি 2/3 RT, ওকে? যদি আমরা n মোলের জন্য যদি হিসাব করি, তাহলে এটা হবে হচ্ছে 2/3 nRT, n মোল গ্যাসের জন্য যদি হিসাব করি 2/3 nRT, ঠিক আছে? যদি আমরা এক মলিকিউল অফ গ্যাসের জন্য হিসাব করি, তাহলে হবে কি 2/3 RT ডিভাইডেড বাই 2/3 RT ডিভাইডেড বাই কত হবে এটা, হ্যাঁ? ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, কারণ আমরা জানি টোটাল অ্যাভোগাড্রো নাম্বার মলিকিউলস থাকে হচ্ছে এক মোলের মধ্যে, আর এই এক মোলের জন্য সেটা হয় কি, আমরা বলে থাকি যে 3/2 RT, ঠিক আছে? সো এটাকে যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা প্রত্যেকটা সিঙ্গেল মলিকিউলের জন্য কিন্তু পেয়ে যাবো। তোমার পরীক্ষা এখান থেকে প্রশ্ন দিতে পারে কিভাবে, পরীক্ষা এখান থেকে তোমার ধরো প্রশ্ন দিতে পারে এরকম ভাবে, ক্যালকুলেট
Calculate RMS velocity for 64 gram of oxygen. Calculate RMS velocity, sorry, kinetic energy. Calculate kinetic energy for 4 gram of oxygen. কি হবে অ্যান্সার বলো? কিছুই না, জাস্ট তোমার n এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। আমরা কি ইকুয়াল টু কি জানি? 3/2 nRT। nRT জানি আমরা, রাইট? এখন তুমি দেখো এখানে 3/2 n এর ভ্যালু কত বসাবা? w ডিভাইডেড বাই m ইনটু RT, ঠিক আছে? এখন তুমি দেখো এখানে 3/2 w এর ভ্যালু কত বসাবা? 64, m এর ভ্যালু কত বসাবা? 32 ইনটু RT, ঠিক আছে? এখন তুমি দেখো এখানে 3/2 ইনটু 2RT, ঠিক আছে? সো 2 কাটা যায়, আলটিমেটলি আসে কত? 3RT। তাহলে তোমার 64 গ্রাম অক্সিজেনের জন্য কাইনেটিক এনার্জি হবে হচ্ছে 3RT। ভেরি গুড, অনেকেই কারেক্ট অ্যান্সার দিছো। তাহলে এখানে দেখো যে এমসিকিউটা আছে, হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি ইকুয়েশন ফর 1 মোল অফ গ্যাস? 1 মোল অফ গ্যাসের জন্য আমরা কি পাবো? 3/2 RT, সেটা অপশন সিতে আছে, রাইট? ওকে, পারবো না এরকম যে কোনো প্রশ্ন আসলে। তোমাদের প্রশ্ন হলো ভাইয়া আর আর টি এর ভ্যালু বসায় ক্যালকুলেশন আসবে কিনা? সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে। তো যে জিনিসের সম্ভাবনা খুবই কম সেটা নিয়ে মাথা নষ্ট না করে যেগুলো পরীক্ষা অ্যাকচুয়ালি আসবে এবং আসছে আগে, এগুলোর প্রতি একটু এমফাসিসটা বেশি করো, তাহলে পড়াটা ইজি হয়ে যাবে। দেখো আজকে যতক্ষণ পর্যন্ত যা কিছু পড়াইলাম, আজকে পড়া কি ক্লাসে কমপ্লিট হয়ে যাচ্ছে না? এগুলো কি বাসায় আর পড়তে হবে? বাসায় শুধু নিজেরা প্র্যাকটিস করবা। হ্যাঁ, অবশ্যই বইটা দেখবা যে ভাইয়া কি কি পড়াইলাম, বইয়ে কি কি আছে। দেখবা তোমার বেশিরভাগ জিনিস কিন্তু ক্লাস থেকেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, অবশ্যই নিজেকে প্র্যাকটিস করতে হবে। এখন আসি আমরা আইডিয়াল গ্যাস এন্ড রিয়েল গ্যাস। এখন আমরা হিসেব করি, চলো। আইডিয়াল গ্যাস মানে কি? মানে হলো যেই গ্যাসগুলা সাধারণত ওই যে আমাদের যেই আমরা গ্যাসের যে কাইনেটিক থিওরির জন্য যে কিছু অ্যাজাম্পশন করে নিলাম না, ওইগুলাকে যারা ফলো করে তাদেরকে বলি আমরা আইডিয়াল গ্যাস, আর যারা ওইগুলাকে ফলো করে না তাদেরকে বলি আমরা রিয়েল গ্যাস। অ্যাকচুয়ালি দেখো যে আমাদের যে আইডিয়াল গ্যাসের যে ইকুয়েশনটা ছিল PV = nRT, হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি আইডিয়াল গ্যাসের জন্য, কিন্তু সব গ্যাস কিন্তু আসলে আইডিয়াল না, আসলে কোনো গ্যাসই আইডিয়াল না। এটা জাস্ট একটা আমাদের ইমাজিনেশন যে একটা আইডিয়াল গ্যাস বলে কোনো একটা কিছু আছে। অ্যাকচুয়ালি ওই কাইনেটিক থিওরিতে বলা আছে যে গ্যাসের যে মলিকিউলস গুলা একটা আরেকটার সাথে অ্যাট্রাকশন রিপালশন হবে না, বাট অ্যাকচুয়ালি অ্যাট্রাকশন রিপালশন হয়ে থাকে। আবার এখানে বলা আছে যে গ্যাসের নিজেদের যে মোল থাকে, এই মোলের যে ভলিউম সেটা খুবই মানে নেগলিজিবল হবে আর কি, হ্যাঁ, নেগলিজিবল অ্যামাউন্ট হবে। যত নেগলিজিবল হোক না কেন তার নিজের তো একটা ভলিউম আছে, তাই না? আবার বলা আছে যে টোটাল যে এক্সার্ট প্রেসার, যে লেটারাল প্রেসার যেটা দিবে এটার কন্টেইনারের মধ্যে, ওটাই টোটাল প্রেসার হবে। কিন্তু এই যে অ্যাট্রাকশন রিপালশনের কারণে দেখা যায় টোটাল প্রেসারটা হচ্ছে দিতে পারে না। সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে প্রেসারের আর ভলিউমের একটা হচ্ছে তোমার এরর দেখা যায়। সেই এররটাই আমরা ক্যালকুলেশন করে পড়ি, একটা নতুন একটা ইকুয়েশন ডেভেলপ করি, ওটাকে বলি আমরা ভ্যান ডার ওয়েলস ইকুয়েশন। তাহলে আমাদের যে আইডিয়াল গ্যাস এটা জাস্ট আমাদের ইমাজিনেশন, আর আমাদের বাস্তবে যে গ্যাসগুলো আছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, নিয়ন, আর্গন, প্রত্যেকই হচ্ছে কি? প্রত্যেকই হচ্ছে আমাদের রিয়েল গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাসের কনসেপ্ট থেকে আমাকে কিছু থিওরি পড়তে হবে। চলো আমরা এই থিওরিগুলো পড়ি। PV = nRT। এই যে দেখো মোলার ভলিউমটা কিন্তু আমরা আইডিয়াল গ্যাসের জন্য বলেছি 22.4, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 22.4 হয় না। এখন তোমরা প্রশ্ন করবে যে ভাইয়া তাহলে আমরা পরীক্ষার সময় যখন হিসাব করব কোনো একটা গ্যাসের জন্য, তখন কি তাহলে আমরা 22.4 ধরে হিসাব করব নাকি এখান থেকে ভ্যালু নিয়ে হিসাব করব? এখান থেকে ভ্যালু নিয়ে হিসাব করা সম্ভবই না। আমরা সবসময়ই হিসেবের সুবিধার্থে সব গ্যাসকে আইডিয়াল কল্পনা করে নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখি আমরা যে আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাসের যে প্রপার্টিজ গুলো আছে এগুলো আলাদা আলাদা করে পড়তে হয় না। একটা ডিফারেন্সেস দেওয়া আছে, ডিফারেন্সেসটা পড়লে এগুলো আলাদা আলাদা করে পড়া হয়ে যায়। যেমন দেখো আইডিয়াল গ্যাস যে কোনো কন্ডিশনে চার্লস ল, বয়েলস ল এগুলোকে পারফেক্টলি মেনে চলবে, হ্যাঁ, মানে পারফেক্টলি ফলো করবে। আর রিয়েল গ্যাস বা নন আইডিয়াল গ্যাস এগুলোকে ইউজুয়ালি ফলো করবে না, হ্যাঁ, ইউজুয়ালি ফলো করবে না। PV = nRT ফলো করবে হচ্ছে আইডিয়াল গ্যাস। এটা দেখা যায় যে রিয়েল গ্যাস যারা আছে এরা হাই টেম্পারেচারের মধ্যে আর লো প্রেসারের মধ্যে যখন থাকে তখন এটার ভলিউমটা অনেক বেশি হয়, হ্যাঁ, ভলিউম অনেক বেশি হওয়ার কারণে দেখা যায় যে তোমার এদের মধ্যে যে অ্যাট্রাকশন রিপালশন এটাও খুব একটা বেশি কাজ করে না, এবং এত বেশি ভলিউমের জন্য দেখা যায় যে তাদের নিজেদের ভলিউমটা তোমার নেগলিজিবল ধরা যায় আর কি। এই কারণে বলা হয়ে থাকে ভেরি লো প্রেসার এন্ড ভেরি হাই টেম্পারেচার, ওই কন্ডিশনে তোমার রিয়েল গ্যাসগুলো আইডিয়াল কিছু নেচার দেখায় আর কি। আচ্ছা, মলিকুলার অ্যাট্রাকশন এটা তো আইডিয়াল গ্যাসে নাই, হ্যাঁ, বাট রিয়েল গ্যাসে আছে, বাট সেটা কম। মলিকুলার ভলিউম অলরেডি ভাইয়া বলে ফেলছি, এক্সাম্পল, ঠিক আছে? তো এই কথাবার্তাগুলো কিন্তু আগে আছে, তবে দুইটা কথা নাই। আমাদের যে ডিফারেন্সেস এর যে বক্সটা আছে, দুইটা অ্যাকচুয়ালি একটা কথাই, আরেকটা কথা পরে চলে আসবে। সেটা হলো যে আমরা এই যে এখানে একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ, ঠিক আছে? ইন্টারনাল এনার্জি চেঞ্জ বলা হয়ে থাকে যে আইডিয়াল গ্যাস এটার ক্ষেত্রে দেখা যায় যে চেঞ্জ অফ দ্য ইন্টারনাল এনার্জি তোমার হচ্ছে দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি উইথ চেঞ্জ ইন দ্য গ্যাস ভলিউম এট কনস্ট্যান্ট টেম্পারেচার। অর্থাৎ যারা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখা যায় যে তোমার ইন্টারনাল এনার্জিতে তোমার ভলিউম চেঞ্জ করলে কোনো চেঞ্জ আসে না কনস্ট্যান্ট টেম্পারেচারের মধ্যে। এই কথাটা জাস্ট একটু আলাদা করে পড়বা, আর বাদ বাকি যে কথাগুলো আলাদা করে কিন্তু ভাইয়া পড়তে হবে না, জাস্ট এই বক্সটা পড়লেই ওইগুলো কিন্তু পড়া হয়ে যায়। এখান থেকে ভাইয়া প্রশ্ন কিভাবে দিবে? এখান থেকে আমাদের প্রশ্ন দিবে হলো হুইচ ওয়ান ইজ কারেক্ট রিগার্ডিং আইডিয়াল গ্যাস, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট রিগার্ডিং আইডিয়াল গ্যাস, এই টাইপের কোশ্চেন তোমার এখান থেকে দিবে আর কি। ওকে, এখন অ্যামাগা এক্সপেরিমেন্ট কার, এই অ্যামাগা কার পড়ার আগে আমার আরেকটা জিনিস পড়তে হবে, সেটাকে বলি আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। দেখো একটু আমরা বলে থাকি 1 মোল গ্যাসের জন্য PV = RT, আমরা এটা বলি তাই না? 1 মোল গ্যাসের জন্য PV = RT। তাহলে এখান থেকে আমরা এমন একটা ফ্যাক্টর বের করতে পারি যেটাকে বলি আমরা আমরা বলতে পারি PV / RT, ঠিক আছে? এখানে PV / যে RT আমরা হিসাব করলাম, এইটাকে বলি আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এটাকে বলি আমরা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। কি বলি এটাকে আমরা? কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, ঠিক আছে? আচ্ছা, এই Z এর ভ্যালু, হ্যাঁ, যত কম হবে সেই গ্যাসটা তত বেশি কম্প্রেসিবল হবে আর কি, ঠিক আছে? আর এখন দেখো এই Z এর ভ্যালুটা কি হতে পারে? মোর দেন 1 হতে পারে, অথবা Z এর ভ্যালুটা লেস দেন 1 হতে পারে, অথবা Z এর ভ্যালুটা = 1 হতে পারে। যখন = 1 হবে আমরা ওই গ্যাসগুলোকে বলবো যে এই গ্যাসগুলো হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস, ঠিক আছে? আর যখন মোর দেন অর গ্রেটার দেন যখন 1 হবে আমরা এদেরকে বলবো যে এরা হচ্ছে আমাদের রিয়েল গ্যাস, ঠিক আছে? এখন দেখো মোর দেন 1 কখন হবে? হাইড্রোজেন, হিলিয়াম এদের ক্ষেত্রে। আর বাদ বাকি যারা আছে সবার ক্ষেত্রে কি হবে? সবার ক্ষেত্রে হবে হচ্ছে লেস দেন 1, ঠিক আছে? তাহলে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, ঠিক আছে, অ্যামোনিয়া, এদের সবার ক্ষেত্রে হবে কি? লেস দেন 1। একটা ডাউট তোমাদের বইতে আছে, সেটা হলো কি নাইট্রোজেনকে কেউ বলেছে যে বইয়ের এক জায়গায় বলা আছে লেস দেন 1, এক জায়গায় বলা আছে গ্রেটার দেন 1। তো আমরা হিসাব করব, দেখব যে এখান থেকে কি বলা আছে। দেখো ছবিতেও কিন্তু দেখানো আছে যে লেস দেন 1 আর কি, হ্যাঁ। তাহলে নাইট্রোজেনটাও তোমরা পড়বা লেস দেন 1 পড়াটাই ভালো। শুধু হাইড্রোজেন হিলিয়ামটা হচ্ছে বেশি, ঠিক আছে? তাহলে দেখো যদি পরীক্ষায় এরকম ভাবে প্রশ্ন আসে হুইচ ওয়ান হ্যাজ হাইয়েস্ট কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, আইদার হাইড্রোজেন অর হিলিয়াম, দুইটা অপশন কখনোই একসাথে থাকবে না। আইদার হাইড্রোজেন থাকবে অর হিলিয়াম থাকবে, যার জেড এর ভ্যালু বেশি হবে। ওকে ভাই, যদি দুইটাই একসাথে থাকে তখন কি হবে অ্যান্সার? হিলিয়াম হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এখন এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর দিয়ে আমরা কি বুঝি? কোন গ্যাসটা কতটুকু কম্প্রেসিবল, ভাই কতটুকু কম্প্রেসিবল এটা জেনে আমাদের কি লাভ হবে? দেখো যেই গ্যাসটার যত বেশি কম্প্রেসিবল হবে ওই গ্যাসটাকে লিকুইফিকেশন করা তত ইজি হবে, ঠিক আছে? ওই গ্যাসটাকে লিকুইফিকেশন করা আমাদের জন্য ততই ইজি হবে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এই মোটামুটি আমাদের পড়াশোনা গেল। এখান থেকে আমাদের তেমন বেশি কিছু নাই, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি সব, ঠিক আছে? তো ফার্স্ট টাইপের একটা কার্ভ হতে পারে, আর সেকেন্ড টাইপের কার্ভ হতে পারে। দেখো হাইড্রোজেন হিলিয়ামের জন্য দেখা যায় প্রথম থেকেই বাড়তেছে, হ্যাঁ। আবার দেখো যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড প্রথমে কমে তারপরে বাড়ে। এটাকেই বলছে হচ্ছে তোমার দুই টাইপের অ্যামাগা কার্ভ।
তাহলে জেড মোর দেন 1 জেড লেস দেন 1 কাদের কাদের एग्जांपल পরীক্ষায় কিন্তু আসতে পারে। আবার এখানে আরেকটা কথা বলা আছে, সেটা হলো একটা টেম্পারেচারের মধ্যে যে টেম্পারেচারের মধ্যে রিয়েল গ্যাসগুলো আইডিয়াল তোমার হচ্ছে নেচার দেখায় বা আইডিয়াল গ্যাসের মতো তোমার কাজ করে বা ফলো করে, ওই টেম্পারেচারটাকে বলা হয় বয়েলস টেম্পারেচার। এটা একটু পড়বা, হ্যাঁ? বয়েলস টেম্পারেচার কি? দ্য টেম্পারেচার এট হুইচ রিয়েল গ্যাস বিহেভ অ্যাজ আইডিয়াল গ্যাস ইজ কল্ড বয়েলস টেম্পারেচার। ওকে, আচ্ছা পরেরটা দেখি আমরা। কন্ডিশন অফ দ্য রিয়েল গ্যাসেস বিহেভ টু আইডিয়াল গ্যাস। ঠিক আছে, রিয়েল গ্যাস কোন কন্ডিশনে হচ্ছে আইডিয়াল গ্যাসের মতো তোমার বিহেভ করে, আমরা কিন্তু অলরেডি বলে দিছি কখন আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে রিয়েল গ্যাসগুলো। বলো, তোমরা বলো। হাই টেম্পারেচার, লো প্রেসার, ভেরি হাই টেম্পারেচার, ভেরি লো প্রেসার। ঠিক আছে, ভেরি হাই টেম্পারেচার, ভেরি লো প্রেসার। ঠিক আছে, ওকে। এখন এখান থেকে ভেরি হাই টেম্পারেচার, ভেরি লো প্রেসার, জাস্ট এই দুইটা কথা তুমি এখান থেকে পড়লেই হবে, জাস্ট এই দুইটা জিনিস রিডিং দিবা তুমি। এখন এছাড়াও আরো কিছু কথাবার্তা আছে যে ইন্টারমলিকুলার ফোর্সেস সিগনিফিকেন্টলি হচ্ছে তোমার সিগনিফিকেন্ট হয় হচ্ছে ডিসটেন্স অ্যাবাউট 10 মলিকুলার ডায়ামিটার। এটা জাস্ট রিডিং করার জিনিস। মোলার ভলিউম অফ দ্য গ্যাস, দেন ভলিউম অফ দ্য গ্যাস ভি ইনক্রিজেস ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, এগুলো জাস্ট রিডিং দিলেই চলবে। এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসার মতো আসলে কিছু নাই। এখানে কিছু কথা আছে, হ্যাঁ? কি কথা আছে এখানে দেখো। যখন z লেস দেন 1 এই গ্যাসটা হচ্ছে মোর কম্প্রেসেবল। ঠিক আছে, মোর কম্প্রেসেবল মানে কি? এটার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা বেশি আছে, এই কারণে এটা হচ্ছে ইজি টু লিকুইফেকশন। ইজি টু লিকুইফেকশন, তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে ইজি টু লিকুইফেকশন। ইজি টু লিকুইফেকশন। ঠিক আছে, অর্থাৎ যেই গ্যাসের জন্য আমার জেড এর ভ্যালু যত কম, ওই গ্যাসকে আমি তত ইজিলি লিকুইফাই করতে পারবো। আর জেড মোর দেন 1 হলে এটা লেস কম্প্রেসেবল। ঠিক আছে, জেড যত বেশি হবে এটাকে বলি আমরা তোমার মোর লেস কম্প্রেসেবল। আর রিয়েল গ্যাসের জন্য দেখা যায় যে আমরা এই রিয়েল গ্যাসের যে এররগুলা, এই এররগুলাকে কারেকশন করার জন্য আমরা দুইটা ফ্যাক্টরের সাহায্য নিই। একটা হচ্ছে ফ্যাক্টর এ, এটাকে বলি আমরা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, আরেকটা হচ্ছে আমাদের ফ্যাক্টর বি, সেটাকে বলি আমরা টোটাল মলিকুলার ভলিউম রিডিজাইন। ঠিক আছে, টোটাল মলিকুলার ভলিউম রিডিজাইন। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমরা এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা দেখে নিতে পারি। চলো, এখানে দেখো আমরা নরমালি আমরা শিখছিলাম এরকম যে আমাদের একটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন হচ্ছে PV = nRT, এটা হলো আমাদের আইডিয়াল গ্যাসের ইকুয়েশন। কিন্তু দেখা যায় যে এই V বা যেটা হলো ভলিউম, এটারও কিছু এরর আছে, আমাদের যেটা প্রেসার এটারও কিছু এরর আছে। এখানে এক্স্যাক্টলি যে প্রেসারটা ক্রিয়েট হয় সেই প্রেসারটা থেকে কম প্রেসার আসলে পাওয়া যায়। ঠিক আছে, মানে রিয়েল গ্যাসের জন্য। সো হারিয়ে যাওয়া প্রেসারটা কত? n² A ডিভাইডেড বাই V²। ঠিক আছে, এবং এই V ধরো আমরা n মোল গ্যাস নিলাম, তাহলে n মোল গ্যাসের জন্য প্রত্যেকের ভলিউম যদি B হয়, তাহলে অ্যাকচুয়াল ভলিউমটা যেটা এক্সপানশন হতে পারে অথবা কন্ট্রাকশন হতে পারে, এই ভলিউমটা হবে হচ্ছে V - NB, এটাকে আমরা বলতে পারি nRT। ঠিক আছে, ওকে। এখন তুমি তাহলে এখান থেকে দেখতে পারো যে আমরা এখানে দুইটা ফ্যাক্টর পেলাম, একটা ফ্যাক্টর পেলাম A, একটা ফ্যাক্টর পেলাম B। এদের আবার ইউনিট লাগবে আমাদের, হ্যাঁ? ইউনিটও কিন্তু খুব ইজিলি বের করা যাবে। তো A আর হচ্ছে B। এখন দেখো কিভাবে খুব ইজিলি আমরা এদের ইউনিট বের করতে পারি। ইউনিট, ঠিক আছে, ইউনিট অফ A। তুমি দেখো তো এই যে n² A ডিভাইডেড বাই V², এটাকে আমি কার সাথে সামেশন করেছি? প্রেসারের সাথে সামেশন করেছি। যদি প্রেসারের সাথে সামেশন করি, তাহলে এই টোটাল যে ইকুয়েশনটা লিখলাম, টোটালটার ইউনিট হবে হচ্ছে ATM অথবা প্রেসারের যে কোনো একটা ইউনিট আর কি, হ্যাঁ? এখন তাইলে দেখো তো তুমি এই এর জন্য তাহলে আমরা কি লিখতে পারি? n এর জন্য আমাদের ইউনিট কি? n এর জন্য ইউনিট হচ্ছে মোল, তাহলে মোল স্কয়ার। V এর জন্য ইউনিট কি? লিটার, তাহলে লিটার স্কয়ার ইনটু A = ATM। ঠিক আছে, তাহলে A এর ইউনিট আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি? ATM লিটার স্কয়ার পার মোল স্কয়ার। ঠিক আছে, তাহলে বি এরটা তো আরো সহজ, বি এরটা একদমই সহজ। তাহলে দেখো V - NB = V, তাহলে তোমার এই NB এর ইউনিট হবে হচ্ছে লিটার। ঠিক আছে, তাহলে বি এর ইউনিট হবে হচ্ছে লিটার পার মোল। কেন মোল? কারণ এই যে এই n এর ইউনিট তো মোল জানি আমরা, রাইট? ইজি, একদম ইজি, কঠিন কিছুই না এখানে, হ্যাঁ? সবই একদম ক্লাস থেকেই পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন একটু তোমরা লিখবা, এটা কবি স্যারের বই ইনফরমেশন। ভ্যালু অফ A, ভ্যালু অফ A প্রপোর্শনাল টু মলিকুলার মাস, প্রপোর্শনাল টু মলিকুলার মাস। তার মানে হলো মলিকুলার মাস যত বেশি হবে কোন একটা গ্যাসের জন্য A এর ভ্যালু ততই বেশি হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমাকে যদি এখানে পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দেওয়া হয়, ধরো তোমাকে পরীক্ষায় এখানে একটা প্রশ্ন দেওয়া হলো যে তোমার ফর হুইচ ভ্যালু অফ A ইজ হাইয়েস্ট ফর হুইচ গ্যাস, ভ্যালু অফ A ইজ হাইয়েস্ট ফর হুইচ গ্যাস। তোমার এখানে অপশন দিল হাইড্রোজেন, তোমার এখানে অপশন দিল হিলিয়াম, তোমাকে দিল কার্বন ডাই অক্সাইড, তোমাকে দিল ক্লোরিন। কোনটাকে বলবা? কোনটাকে বলবা হাইয়েস্ট? ক্লোরিনকে বলবা হাইয়েস্ট। ঠিক আছে, কারণ ক্লোরিনের মলিকুলার মাস এখানে সবচেয়ে বেশি। এই ইনফরমেশনটা কিন্তু হাজারি স্যারের বইতে নাই, এটা কিন্তু আমরা কবি স্যারের বই থেকে ফলো করি আর কি। ঠিক আছে, আচ্ছা এগুলো মোটামুটি আমরা পড়ে ফেলছি। দেখো এইজন্য এটা কিন্তু এখানে দাগানো নাই, আগে পড়া হয়ে গেছে। রিজন বিহাইন্ড আইডিয়াল বিহেভিয়ার অফ রিয়েল গ্যাস, হাই টেম্পারেচার লো প্রেসার, আগে কিন্তু পড়া হয়ে গেছে। সো এখান থেকেও তোমার কিছু পড়া লাগতেছে না। আর কনস্ট্যান্ট টেম্পারেচার উইথ গ্র্যাজুয়াল ইনক্রিজ ইন প্রেসার, এটা যে তোমার PV ভ্যালু যেটা পাওয়া যায় হাইড্রোজেন হিলিয়াম, এটা শুরু থেকেই বিগিনিং হয়। এই কারণে আমরা এটা কিন্তু ফার্স্ট টাইপের গ্রাফ বলে থাকি। কেন শুরু থেকে বিগিনিং হয়? কারণ জানি আমরা হাইড্রোজেন হিলিয়ামের জন্য জেড এর ভ্যালুটা হচ্ছে মোর দেন 1 হয়। ঠিক আছে, এই কারণে শুরু থেকেই বাড়তে থাকে। আচ্ছা, এখানে কবি স্যারের ভুল স্যারের বই একটা কনসেপ্ট তোমাদেরকে পড়াই দিই। সেটা হলো কি, এই যে আমাদের যে ডেভিয়েশন থাকে না, আইডিয়াল গ্যাসের ডেভিয়েশন, তো এই ডেভিয়েশনটা কখন বেশি হয়? দ্য ডেভিয়েশন ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ অ্যাটম ইন মলিকিউল, নাম্বার অফ অ্যাটম ইন মলিকিউল। ঠিক আছে, ইন মলিকিউল। ঠিক আছে, ওকে। তাহলে এটা তোমরা একটু মুখস্থ রাখবা যে ডেভিয়েশন প্রপোর্শনাল টু নাম্বার অফ অ্যাটম ইন মলিকিউল। তাহলে ভাই এটা দিয়ে আমার প্রশ্ন কেমন আসবে? তোমার প্রশ্ন হতে পারে এরকম ভাবে, হুইচ ওয়ান শোস ম্যাক্সিমাম ডেভিয়েশন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং শোস ম্যাক্সিমাম ডেভিয়েশন। ঠিক আছে, অথবা কোনটা হচ্ছে আমাদের ডেভিয়েশনের কারেক্ট অর্ডার কোনটা, এরকম পরীক্ষা তোমার প্রশ্ন হতে পারে আর কি। ঠিক আছে, যেমন ম্যাক্সিমাম ডেভিয়েশনের অর্ডার যদি আমরা চিন্তা করি, ধরো আমি এখানে লিখলাম অ্যামোনিয়া গ্যাস, ধরো আমি এখানে লিখলাম কার্বন ডাই অক্সাইড গ্যাস। ঠিক আছে, ধরো আমি এখানে লিখলাম নাইট্রোজেন গ্যাস, ধরো আমি এখানে লিখলাম হচ্ছে হিলিয়াম গ্যাস। ঠিক আছে, ডেভিয়েশন যদি তুমি চিন্তা করো, আমি বলছি কি, যেখানে আমার অ্যাটম নাম্বার বেশি সেটার ম্যাক্সিমাম ডেভিয়েশন হবে। এখানে দেখো অ্যাটম আছে 4টা, এখানে দেখো অ্যাটম আছে 3টা, এখানে দেখো আছে 2টা, এখানে দেখো আছে 1টা। ঠিক আছে, তাহলে এই অ্যামোনিয়া সবচেয়ে বেশি ডেভিয়েশন হবে, তারপর কার্বন ডাই অক্সাইডের ডেভিয়েশন, তারপর নাইট্রোজেনের ডেভিয়েশন, সবচেয়ে কম ডেভিয়েশন হবে আমাদের হচ্ছে হিলিয়ামের। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়ার ডেভিয়েশন সবচেয়ে বেশি হবে। তাহলে এটা অ্যানসার করো, হুইচ গ্যাস হ্যাজ মোর ভ্যালু অফ জেড। ঠিক আছে, কি হবে অ্যানসার? এটা যতক্ষণ জানাই দাও কোনটার, আমাকে ইনবক্সে জানালেই হবে, পোলার লঞ্চ করব না। কোনটার জেড এর ভ্যালু সবচেয়ে বেশি আছে? খুবই ইজি, খুবই ইজি, এখানে কঠিন করে চিন্তা করা যাবে না, খুব ইজি এগুলো। ভেরি গুড, অপশন এ যারা অ্যানসার করছো তারা কারেক্ট। ঠিক আছে, কারণ অপশন যারা এ বাদে অন্যটা যারা অ্যানসার করলা তাদের জন্য বলতে চাই, আমি তো একটু আগে বলেই দিলাম যে শুধু হাইড্রোজেন আর হিলিয়ামের জন্য আমরা কি দেখতে পাই? জেড মোর দেন 1 দেখতে পাই, বাকি সবার জন্য হচ্ছে কি আমাদের জেড লেস দেন 1। ঠিক আছে, আচ্ছা সো এরই মাধ্যমে কিন্তু আমরা আজকে ক্লাসের একদম শেষ অংশে চলে আসছি। লেকচারটা কিন্তু এত বেশি বড় ছিল না, কিন্তু লেকচারে যা কিছু আছে সব পড়া ক্লাস থেকে পড়া সম্ভব। তাহলে এমন একটা লেকচার যে লেকচারের পড়া ক্লাস থেকে একদম 100% পড়ে ফেলা সম্ভব।